রেমেডি লিখেছেন মীরা রায়াত। পর্ব ৭। রাত যত বাড়ল ঝুমের জ্বর তত বাড়তে রইল। প্রায় রাত ১টা পর্যন্ত ঝুমের চিন্তায় কেউ ঘুমাতে পারল না। পরবর্তীতে সায়ন সকলকে আশ্বাস দিল যে এখন ঝুম অনেকটা ভালো আছে, তাই ঘুমাতে যেতে পারে। সকলে তার কথা মেনে নিলেও আহির নড়ল না, তাই দাঁড়িয়ে রইল। তা থেকে সায়ন বেজায় বিরক্ত হলো। শ্রাবণী পাশে দাঁড়িয়ে সবটাই দেখছিল। এরা দুই ভাই যে ঝুমকে চোখে হারায় বোঝার বাকি নেই, তবে বিষয়টা তার কাছে বেশ ভালো লাগছে। পরিবারহীন মেয়েটাকে ভালোবাসার জন্য এখন কিছু মানুষ তো রয়েছে, সে নিশ্চিন্ত। শান হয়তো কিছু বলতে চাইলো কিন্তু বলতে পারল না। তার আগেই আহির কটকটিয়ে বেরিয়ে গেল। শ্রাবণীও আর দাঁড়ালো না, সে পা বাড়ালো ছাদের দিকে। এখন কিছুটা সময় তার নিজেকে দিতে হবে। যত সে নিজেকে সামনে নি কষ্ট ঠিকই হচ্ছে, যা চাইলেও লুকোতে পারবে না। এখন আজ আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। জলমলে রূপে কাউকে কি মুগ্ধ করতে চাইছে সে। তারায় তারায় ভরা আকাশটাকে খুব আপন লাগছে শ্রাবণীর। মৃদু মন্দ বাতাসে চারিপাশে মুখরিত। আজ আর সে একদম কিনারায় গিয়ে বসল না, বরং ছাদের রেলিংয়ের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। চোখটা বন্ধ করে গুনগুনিয়ে উঠল হঠাৎ। যত ভুল জমা আছে দেখো মনে, সব লিখে রেখেছি গোপনে। আমি চলে গেলে তুমি বড় একা, ক্লান্ত রাতে সব ছেড়েছি আমিও চলে যাব। তখনই বুঝবে তুমি কি হারিয়েছ। দপ করে পাশে শব্দ হয়, শ্রাবণী চোখ খুলে চাইল। দেখলো তারই মতো করে আহির বসে আছে। তবুও বিশেষ আগ্রহ দেখালো না। আহির এক পলক শ্রাবণীকে দেখে মাথা তুলে আকাশ দেখতে দেখতে বলল, মন খারাপ? ওপাশ থেকে শুধু দীর্ঘশ্বাসের শব্দ বেরিয়ে এলো। কিছু কিছু জিনিস আমাদের হয় না, তাই আমাদের মনের এক কোণে রেখে সামনে এগোনোটাই উত্তম। যদি আমাদের নাই হবে তাহলে আমাদের জীবনে আসে কেন? আহির আকাশপানে তাকিয়ে উদাস কণ্ঠে বলল, মাঝে মাঝে তারা আমাদের বাস্তবতা শিখাতে আসে, কিন্তু বড্ড কষ্ট হয় যে। ইস কি বেদনাদায়ক সুর! না পাওয়ার কষ্টের থেকে কি কিছু আছে জীবনে? আহিরের জানা নেই। সে শ্রাবণীর অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, কাউকে চেয়ে না পেলে কষ্ট হয়, কিন্তু পেয়েও হারিয়ে ফেলা জীবনটাকে নিঃশেষ করে দেয়। আমরা যাকে চাই তারা আমাদের চায় না। এই সত্যটা মেনে নেওয়ার মতো শক্তি দিয়ে কেন আল্লাহ আমাদের পাঠানো না জানি না। এরপর আর একটা কথাও তাদের মাঝে হলো না। অথচ দূরত্ব রেখে পাশাপাশি বসা দুটি মানুষ ঠিকই বুঝতে পারল তারা হেরে গেছে, ভালোবাসার কাছে হেরে গেছে। ৬ সিটের বড় একটি গাড়ি নিয়ে ঝুম তার বাবার বাড়ি যাচ্ছে। যদিও খুব ভালো স্মৃতি তার নেই সেই বাড়ি নিয়ে, তবুও সেখানে ঝুম ওর আম্মার সাথে কত মধুর স্মৃতি কাটিয়েছে, সেসব আজ তার মনে পড়ে। সকাল হতে ঝুম আসার জন্য বায়না করলো। শায়ান চেয়েছিল ঝুম সুস্থ হলে যাবে, কিন্তু মেয়েটা শুনল কই। গাল ফুলিয়ে একেবারে অভিমানী কুমারী সেজেছিল। শুধু কি তাই, আসার সময় শ্রাবণীকেও ধরে বেঁধে নিয়ে এসেছে সাথে করে। মিসেস পিথিও অমত করেনি, মেয়েটি কিছুদিন ঘুরে ফিরে এলে ভালো লাগবে, তাই নিজেই ব্যাগপত্র গুছিয়ে দিলেন। ঝুম শায়ানের বাহুডোরে আবদ্ধ। মেয়েটি আবারও অসুস্থ হয়ে পড়েছে। কতবার করে আজ বলল যেতে হবে না, শুনলই না। এখন কষ্ট কার হচ্ছে শুনি? টানা ৭ ঘন্টা জার্নি করে গাড়ি এসে থামলো একটি পাকা একতলা বাড়ির সামনে। ঝুম এতক্ষণে নেতিয়ে পড়েছে। রাস্তায় দুবার বমি করে ভাসিয়ে দিয়েছে মেয়েটা। সেই থেকে শায়ান রেগে কথা বলছে না ওর সাথে। একটা কথা বলতে যদি শুনতে চায় মেয়েটা। আগে তাও ভালো ছিল, নিজের ভালো খারাপ বুঝতো। এখন একদম মাথায় উঠে গেছে, রাগ চেপে বসেছে। ঝুম ভয়ে আগ বাড়িয়ে কথা বলল না। একে একে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সকলে। শাহান ঝুমকে আগলে পা বাড়ালো বাড়ির অভিমুখে। ঝুমের চোখে হাজারো আগ্রহ বাকুলতা। চোখ ঘুরিয়ে এদিকে থেকে ওদিকে দেখা যাচ্ছে মেয়েটা। বাড়ির সামনে একপাশে ওর আম্মার কবরটা আগাছায় পরিপূর্ণ। কতদিন যত্ন নেওয়া হয় না। মানুষটার মৃত্যুর পরেও কারো ভালোবাসা পেল না। কিছু কিছু মানুষ কি ভীষণই অভাগী হয়ে জন্মায়। ঝুম শায়ানের বাহু থেকে নিজেকে মুক্ত করে পা বাড়ালো কবরের দিকে। আস্তে আস্তে তার চোখ ভারী হয়ে এলো। হাঁটু কেড়ে বসে মাথা রাখলো আগাছাপূর্ণ কবরের উপরে। আপন আপন গন্ধ আসে এখনো। ঝুম তার আমাকে এখনো অনুভব করতে পারছে। গল গল করে চোখ থেকে পানি স্রোত বয়ে নামলো। আম্মা, শুনতে পাচ্ছ আম্মা? আমি তোমার আরিবা। তুমি কি আমায় দেখতে পাচ্ছ? আম্মা, তোমাকে ছাড়া ভালো লাগে না। আমাকে একা রেখে কেন চলে গেলে তুমি? আমার কথা একবার ভাবলে না আম্মা? আহা কি অবুঝ বলি। ঝুম যেন নিজের মাঝেই নেই। অদূরে দাঁড়ানো 3টে মানুষ দেখল প্রাপ্তবয়স্ক একটি মেয়ের তাকে মাকে করা অভিযোগ। শায়ান এগিয়ে এলো কাছে, হাঁটু মুড়ে বসলো। বসে ঝুমকে তুলে নিল বুকে। ঝুম তখনও কেঁদে কেঁদে কিছু একটা বলে যাচ্ছে। শায়ানকে দেখে নিজের হাত দ্বারা শায়ানের হাত ধরে কবরে ছুঁয়ে বলল, আম্মা দেখো কাকে নিয়ে এসেছি, আমার ডক্টর, তোমার আরিবার স্বামী। দেখতে পাচ্ছ আম্মা? তোমার পরে এই মানুষটাই এখন আমার সব আম্মা। আমাদের জন্য দোয়া করো আম্মা। আমি তোমাকে খুব ভালোবাসি আম্মা, আমাকে তোমাকে খুব মনে পড়ে। বলতে বলতে মেয়েটা কান হারালো শায়ানের বাহুডোরের মাঝে। শায়ান সহ স্নেহে আঁকলে নিল। তারপর খুব ধীরে ফিসফিসিয়ে বলল, আমি যতদিন বেঁচে আছি আরিবাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আম্মা। আপনি ওখানে নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ আপনাকে আম্মা, এই ফুলকে আমার জন্য হেফাজত রাখার জন্য। আপনাকে একটি খুশি সংবাদ দিই আম্মা, আপনি নানু আপু হতে চলেছেন। আপনি প্রথম যাকে এই সংবাদটি দিলাম, খুশি তো? সাবধানে থাকবেন।
আমাদের জন্য দোয়া করবেন আম্মা। আমার সন্তান যেন সুস্থভাবে ভূমিষ্ঠ হয়, তার জন্য দোয়া করবেন। তারপর দু হাতের মাঝে খুব যত্ন করে আগলে নিল ঝুমকে, পা বাড়ালো বাড়ির দিকে। এখনো যে অনেক কাজ বাকি, অথচ মেয়েটা জ্ঞান হারিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমন হলে বাকি সব কাহিনী দেখবে কে? কার জন্য সে এত পরিশ্রম করলো? বাড়ি থেকে এগোতে এগোতে শুনলো ভেতর থেকে চেঁচামেচির আওয়াজ। গন্ডগোল শুরু হয়ে গেছে তাহলে। ঠিক সময় এসে পড়েছে তারা। দ্রুত পা চালালো সায়ান। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেল ভিতরে বেশ বড়সড় ঝামেলা বেঁধেছে। দুজন মহিলা গলার স্বর বাড়িয়ে চেঁচামেচি করছেন সমান তালে। সায়ানের মেজাজ খারাপ হলো। এক পলক ঝুমকে দেখে নিয়ে ভালো করে আগলে নিল সে। তারপর ভারী গলায় ভীষণ গম্ভীরভাবে বলল, হচ্ছে কি এখানে? এত চেঁচামেচি কেন হচ্ছে? মুহূর্তে সব শীতল। ঘরে থাকা প্রতিটি মানুষের দৃষ্টি তখন দরজার অভিমুখে দাঁড়ানো সায়ানের দিকে। চেঁচামেচি করে দুজন মহিলার মাঝে একজন হাই হাই করে উঠল। কর্কশ ভাষায় ঝুমকে বাজে ইঙ্গিত দিয়ে বলল, দেখ ভাই দেখ, তোর মেয়ের অবস্থা। কথাকার কোন নাং এর কোলে চড়ে বাড়ি ফিরেছে আজ এত বছর পর। না জানি কত ব্যাটা মানুষের হাত বদল হয়েছে এই মেয়ে। নিম্ন ও কুরুচিবোধক শব্দগুলো ঝুমের ফুপি অর্থাৎ প্রাক্তন শাশুড়ি উচ্চারণ করলো। ঝুমকে নিয়ে বলা বাক্যগুলো সায়ানের রক্ত গরম করে দিল। রাগে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। কপালের পাশে রগগুলো ফুলে স্পষ্ট হয়ে গেল। আহির শ্রাবণী ঠিক পেছনেই ছিল সায়ানের। শ্রাবণী রেগে এগিয়ে এলো সামনে, আঙ্গুল তুলে তেড়ে গিয়ে বলল, ওই মুখ সামলে ওকে, নয়তো পরের বার কথা বলার জন্য মুখটা আর সুস্থ থাকবে না। মহিলা ন্যাকাকাণ্ড শুরু করে দিল। একটি লোকের নিকট যেতে যেতে বলল, দেখ ভাই দেখ, তোর সামনে আমাকে কিভাবে অপমান করাচ্ছে তোর মেয়ে। শ্রাবণী বেজায় বিরক্ত হলো। সে বলল, কিন্তু নাম দিল ঝুমের। এই মহিলাকে সে টাইট না দিতে পারলে তার নামও শ্রাবণীও না। শান দেখলো ঝুমের বাবাকে ভালো করে। এর আগে ছবিতে সে বহুবার দেখেছে। এই লোকের যা হিস্টোরি, বাঁধিয়ে রাখার মতো। আজ তো মাকাল ফলেন একটা। ঝুমের মায়ের মতো বিচক্ষণ মহিলা কিভাবে এই লোকের ফাঁদে পা দিল বুঝে আসে না এখনো সায়নের। সে পা বেরিয়ে এগিয়ে যেতে যেতে ঝুমের ফুপিকে উদ্দেশ্য করে বলল, আপনার নাটক শেষ হলে এবার আসতে পারেন। আপনার সাথে কথা বলার মুড নেই এখন। কাল আপনার চ্যাপ্টার দেখা যাবে। এতক্ষণ ধৈর্য ধরুন। এখন আসুন, কাল না হয়ে আবার নাটক করতে আসবেন। রাইট নাও উই আর টায়ার্ড। মহিলা তেতে উঠল। অচেনা একটা ছেলে তাকে অপমান করছে, বিষয়টি সে মেনে নিতে পারল না। এই কি বললে তুমি? তোমার সাহস তো কম না। আমাকে তুমি বেরিয়ে যেতে বলো। শান দাঁড়িয়ে পড়ল। তার মেজাজ খুব বেশি খারাপ হলে সমস্যা দেখা যাবে। এদের বংশ ধরিষ্ঠাত করে দিল। আমার সাহস দেখাতেই কাল আসতে বলেছি আপনাকে। এই পর্যায়ে ঝুমের বাবা লোকটি কথা বলল। সে এতক্ষণ বসে সবটাই লক্ষ্য করেছিল। আর্মি হয় খাতিরে বিচক্ষণতা তার মাঝেও বিদ্যমান। পরিচিত ছেলে মেয়েগুলোকে দেখে তার মনে হলো ছেলে দুটো অন্যরকম। তাছাড়া এই ছেলেটাকে দেখে সে বুঝে গেছে এর মাঝে আলাদা কিছু ব্যাপার আছে। কি তুমি কি চাও এখানে? ঝুমের সাথে তোমার কি সম্পর্ক? শেষের কথাটি সে ঝুমকে উদ্দেশ্য করে বলল। শায়ান ফিরে তাকালো তার দিকে, চোখে চোখ রেখে ফিচলে হেসে বলল, আমি আরিফার হাজব্যান্ড। ছোট্ট কথাটি যেন ভূমিকম্পের মতো কাজ করলো। প্রতিটি মানুষ হয়তো বম্বের মতো তাকিয়ে। পাশে তার ঝুমের পুপি ও ঝুমের বাবার দ্বিতীয় স্ত্রী বিষয়টি মেনে নিতে পারল না। ঝুমের এত সুন্দর বর এ হতে পারে না। হিংসায় চোখ মুখ কুঁচকে নিলেন তারা। ঝুমের বাবা অদ্ভুতভাবে তাকিয়ে শায়ানের চোখের দিকে, হয়তো কিছু একটা আজ করলেন। তারপর এতদিন পর হঠাৎ শায়ান অদ্ভুত ভঙ্গিতে হেসে ফেলল। ঠোঁটের কোণে ভয়ানক হাসি ঝুলিয়ে বলল, কোনো মেয়েকে দেখে খুশি হননি? এদের তোমরাই আনিয়েছ? সেখানে উপস্থিতের একজন বয়স্ক লোক এবং দুজন প্রাপ্তবয়স্ক পুরুষকে দেখিয়ে বলল সে। শায়ান তাদের দিকে তাকিয়ে চোখে হাসলো। যুবক ছেলেদের মাঝে একজনের সাথে চোখে কিছু কথা বলল। ঝুমের বাবাকে বলল, আরিবা যে এত সুন্দর আরও একটা পরিবার আছে সেটা জানার অধিকার ওর অবশ্যই আছে, তাই না? ওরা আজ এখানেই থাকবে। ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কেউ যদি উল্টাপাল্টা কিছু করার চিন্তা করে সেটাও তার জন্য ভালো হবে না, আগে জানিয়ে রেখেছি, সুতরাং সাবধান। ঝুমের বাবা হঠাৎ ভীষণ রেগে গেলেন। উঠে দাঁড়িয়ে শায়ানকে উদ্দেশ্য করে বলল, তুমি এত কিছু বলার কে? আমার বাড়িতে আমি তোমাদের কাউকে থাকতে দেব না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। ঝুম তখনও শায়ানের কোলে, মুখের সাথে মিশে আছে মেয়েটা। শায়ান ওকে নিয়ে এগিয়ে লোকটার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনার বাড়ি? কিন্তু আমি যে জানি এটা আরিবার আম্মার বাড়ি। তার মৃত্যুর আগে তিনি বাড়িটা আরিবার নামে করে দিয়ে গিয়েছেন। তাহলে আপনি কি করে বলছেন এটা আপনার বাড়ি মিস্টার শিকদার? শাহানের কথাই ঝুমের বাবা জলিল শিকদার নামের লোকটি চমকে তাকালো। সে আশা করেনি এমনটা। এই সত্য কারো জানার কথা নয়। ঝুমের মা মৃত্যুর আগে বাড়ি ঝুমের নামে করে দিয়ে গিয়েছেন। কিভাবে সম্ভব? এত প্ল্যানিংয়ের পরেও মহিলা কিভাবে কি করলো? নাকি ছেলেটা মিথ্যে বলছে? মিথ্যে? তুমি মিথ্যে বলছো। এই বাড়ি আমার, এসব কিছু আমার। তাকে বদ্ধ উন্মাদের মতো লাগছিল তখন। শান গভীর চোখে সবটাই পর্যবেক্ষণ করলো। এই বাড়িতে কেউ স্বাভাবিক না বুঝতে সময় নিল না। চিন্তিত ঠেকালো তাকে। ঝুমকে এখানে এনে ঠিক করলো তো সিকিউরিটির ব্যবস্থা করতে হবে দ্রুত। সে না হয় দেখা যাবে পরে, সময় তো আছে, তাই না শ্বশুর বাবা? মেয়ে জামাই প্রথমবার এলো আপনার বাড়িতে, আপ্যায়ন করুন কেমন?
শায়ান কথা না বাড়িয়ে বড় বড় কদমে এগিয়ে গেল ঝুমের ঘরের দিকে। তার প্রতিটি কদম জানান দিচ্ছে সে এই বাড়ির নারী নক্ষত্রের সাথে পরিচিত। এখানে আমরা বেশ কিছুদিন থাকবো না, কিন্তু যতদিন আছি সকলে সাবধানে থাকবেন, চোখ কান সজাগ রাখবেন, আর হ্যাঁ, ঝুমকে কেউ একা ছাড়বেন না। শায়ান উক্ত কথাগুলো বলে তাকালো ঝুমের দিকে। মেয়েটা ঘুম। এখন গভীর রাত। এত রাত পর্যন্ত জেগে থাকতে পারে না। ইদানিং ঘুম বেড়েছে তার, সুযোগ পেলেই ঘুমায়। আসার পর জ্ঞান ফিরলে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিল। তারপরে ঘরে প্রতিটা কোণা হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখেছে। অনেক কিছু বদলে গেছে। ঘরটা এখন তার বাবার দ্বিতীয় পক্ষের মেয়ের। সে থাকে এই ঘরে। আর শায়ান এই ঘরে ঝুমকে নিয়ে থাকার বড্ড বাড়াবাড়ি করেছিল মেয়েটা। চিৎকার চেঁচামেচি করে পরিবেশ খারাপ করে দিয়েছিল একদম। 20-21 বছরের মেয়েটি এমন করেছিল যেন ঘর ছাড়া সে মরেই যাবে। শায়ান তখন কিভাবে যে নিজেকে সামনে রেখেছিল। শায়ান কিছু না বললেও শ্রাবণী চুপ থাকেনি। তার দাবাং হাতের একটা চটকানায় মেয়েটিকে চুপ করে গিয়েছিল। শ্রাবণী মনে মনে বলতে ভুলল না যে যেমন মা তেমন বাবা তেমন মেয়ে। শায়ান শ্রাবণীর কাছে ভীষণ খুশি হলেও মুখে প্রকাশ করেনি। আহির অবশ্য অবাক হয়নি শ্রাবণীর কাছে। এই মেয়ে মারপিট করলেও সে অবাক হবে না। তখন তাদের দুজনকে শায়ান রাতে এ ঘরে আসতে বলেছিল। শায়ান, আমার মনে হয় ভাবিকে এখানে নিয়ে আসা ঠিক হয়নি। চিন্তিত স্বরে শায়ান বলল, এখন আমারও এমনটাই মনে হচ্ছে। কাল দিনটা পর্যন্ত ওকে সাবধানে রাখতে হবে আহির। আহির শ্রাবণী মাথা নাড়িয়ে সায় জানালো। এমন সময় শায়ানের ফোনটা বেজে উঠল। দ্রুত হাতে ফোন রিসিভ করে পিছু ফিরে চাইলো ঝুমের দিকে। 3 জোড়া চোখ পাগল হয়ে দেখলো ঝুমের ঘুম ভাঙলো কিনা। না, ভাঙেনি। সামান্য নড়ে চড়ে সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। হ্যালো। ওকে, 4জনকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিন। ভেতরে প্রোটেকশন লাগবে। থ্যাংক ইউ। কল কেটে সামনে তাকালো, দেখতে পেল 2 জোড়া উৎসুক নজর তার দিকে তাকিয়ে। বাংলাদেশ আর্মির সহায়তা নিয়েছি। আহির হা করে তাকিয়ে রইল শায়ানের দিকে। শ্রাবণী চিন্তিত স্বরে বলল, কিন্তু ভাইয়া, ওরা নিজেদের লোক ছেড়ে আপনাকে সহায়তা কি আদৌ করবে? এখন তো সব জায়গাতেই দুর্নীতি হয়। শায়ান চমৎকারিত হয়ে মেয়েটিকে চিন্তা ভাবনায়। আমিও ভেবেছিলাম, কিন্তু কি বলুন তো শ্রাবণী, ক্ষমতারও বাপ আছে। ওপর মহল থেকে চাপ পেলে সবাই বাপ বাপ করে। তার উপর ভাইয়া আমাদের নিজেদের অন্য কোনো ব্যাকআপ রাখা উচিত। আমি এদের বিশ্বাস করি না। আর ঝুমের বাপটাকে তো আমার সুবিধার লাগলো না। চিন্তা করবেন না, ওদের সাথে পাকিস্তানি আর্মিও রয়েছে। আপনারা শুধু আরিফাকে দেখে চোখে চোখে রাখবেন। যদিও আমি ওনাকে একা ছেড়ে যাব না, তবুও যদি এমন হয় তখন সবটা দিয়ে হলেও ওনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের। এই পর্যায়ে আহির কথা বলল, সে নিয়ে চিন্তা করো না সায়ান। কিন্তু তুমি 4জনকে কেন আসতে বললে? আরিবার সুরক্ষা যেমন জরুরি, ঠিক তেমনই শ্রাবণীরও আমার দায়িত্ব। ওনার সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এ বাড়ির প্রতিটা মানুষ বিষাক্ত। কখন কাকে চকুল মারে বলা যায় না। যতই উনি নিজের সুরক্ষা নিচে দিতে পারুক না কেন, দিন শেষে সেও একজন মেয়ে। বিপদ কখন কোন দিক দিয়ে আসবে বলা যায় না। আহির খেয়াল করলো। আহির চোখের পলকে আশ্বাস দিল। শ্রাবণীর চোখে কৃতজ্ঞতা। ঝুম সঠিক মানুষকে ভালোবেসেছে ভেবে খুশি হলো। তাদের মজলিস সেখানেই শেষ হলো। শায়ানের কথা মতো 2জন ঝুমের ঘরের সামনে আর 2জন শ্রাবণী ঘরের সামনে পাহারায় রইল। শায়ানের চোখে ঘুম নেই আজ। সে ঝুমকে বুকের সাথে আগলে নিয়ে রাখলো। অপেক্ষা নতুন ভোরের। আগামী সকাল নতুন কোনো শুরুর দিকে নিয়ে যাবে তাদের। নতুন কিছু সত্যের মুখোমুখি করবে ঝুমকে। মেয়েটি সামলে নিতে পারবে তো নিজেকে। ঝুমদের বসার ঘরে আজ মানুষের মেলা বসেছে। ঝুম চোখ বড় বড় করে কিছু পরিচিত অপরিচিত মানুষকে দেখে যাচ্ছে। ভোরবেলা ঘুম থেকে তুলে শায়ান শুধু বলেছিল ফ্রেশ হয়ে নিতে। এরপর ঝুমকে নিয়ে বসার ঘরে যাওয়ার আগে শুধু একটি কথাই বলল সে, আজ এখানে যা কিছু হয়ে যাক, আপনি ভেঙে পড়বেন না আরিফা। আমার বউ দুর্বল না, এটা সবাইকে দেখিয়ে দিবেন আজ। মনে থাকবে তো আমার কথাগুলো? ঝুম বুঝেছিল কিছু একটা ঘটবে আজ। কথার গুরুত্ব কতটা না বুঝলেও শায়ানের কথা সাজা নিয়েছিল তখন। কিন্তু এখানে এসে মনে হচ্ছে সাধারণ কোনো ব্যাপার না। ঝুম এক পলক উপস্থিত এখানে সকলকে দেখে নিল। তারা মধ্যবিত্ত পরিবারে হলেও তার আম্মা খুব রুচিশীল ব্যক্তি ছিলেন। বসার করে কম দামি একটি সোফা রাখা, যার এক পাশে শায়ান তাকে নিয়ে বসে আছে, ঝুমের অন্য পাশে শ্রাবণী বসে। আর তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে আহির দুহাতে বুকে ভাজে আয়েসি ভঙ্গিতে দাঁড়িয়ে। তাদের একপাশের চেয়ারে ঝুমের বাবা ও ঝুমের দাদি বসে। মহিলা বয়সের ভারে নুয়ে গেলেও তার চোখ দুটো এখনো শকুনি নজরে ঝুমকে শাসিয়ে যাচ্ছে। তাদের পাশে ঝুমের ফুপি ও জলিল শিকদারের স্ত্রী দাঁড়িয়ে নিজেদের মাঝে কিছু একটা বলছেন। এছাড়া এখানে জলিল শিকদারের ছেলে মেয়েও উপস্থিত রয়েছে। মেয়েটাকে ঝুম কাল দেখলেও ছেলেটাকে আজই প্রথম দেখেছে। ছেলেটির চোখে মুখে রাগ, আক্রমণাত্মক মনোভাব নিয়ে সে ঝুমের দিকে তাকিয়ে। এছাড়া এখানে আরও 3জন পুরুষ ও কিছু ইউনিফর্ম পরিহিত আর্মি ও সিভিল ড্রেসের কয়েকজন পাকিস্তানি আর্মি উপস্থিত। অন্যদের না চিনলেও পাকিস্তানি আর্মিদের মাঝে কয়েকজনের ঝুম চিনতে পারল। এদেশে মুলতানে থাকতে শায়ানদের বিভিন্ন কমান্ডো ফলো করতে দেখেছে। এরা এখানে কি করছে সে অবাক হয়ে শায়ানের দিকে চাইল। বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, এই লোকগুলো কারা, কি করতে চাচ্ছে শায়ান। শায়ান চোখের ইশারায় ঝুমকে শান্ত হতে বলল। নীরবতা ভেঙে ঝুমের দাদি খেকিয়ে উঠল। তা বাচ্চা, কি বলবে তুমি? বলে ফেলো দেখিনি।
এত সময় আমাদের নেই যে তোমার নাটক দেখবো আমরা। শ্রাবণী মুখ কুঁচকে এক ভয়াবহ গালি ছুড়ল মহিলার উদ্দেশ্যে। এক পা কবরে রেখেও এই মহিলার কুটকাচালি আর শেষ হলো না। জমির চোখে মুখে আধের ছেয়ে গেল। সে চোখ তুলে একবার শাহানের দিকে তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলল, ভদ্রভাবে কথা বলুন আমার স্বামীর সাথে। উনি যে কেউ নয় যে ওনার সাথে আপনি বা আপনার অভদ্র আচরণ করবেন। এখানে আমার স্বামীকে যে অপমান করার চেষ্টা করবে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। আমাকে সেই আগের ঝোম মনে করে ভুল করবেন না। আবারও বলছি, আমার স্বামীর সাথে অভদ্র আচরণ করবেন না। জমি তাদের হকচকিয়ে গেলেন। জমির আগে তাদের মুখের উপরে একটি কথাও বলেনি কখনো, আর আজ বাড়ির বাইরে পা রাখার সাহস বেড়ে গেছে। এই সাহসের হিসেব সে ঠিকই নিবে। ভেবেছে কি বিয়ে করে জামাই নিয়ে এলেই বুঝিয়ে ছেড়ে দেবে সে? শায়ান আলতো হাসলো ঝুমের কথায়। মেয়েটাকে কেউ কুটু কথা বললেও কোনো প্রতিবাদ করে না, এটা তার ভদ্রতা শায়ান বোঝে। কিন্তু আজ এই ভদ্র মেয়েটা তার জন্য গলা উঁচু করে কথা বলল। ঝুমের মাথায় আলতো হাত রেখে বলল, শান্ত হন। এই সময় উত্তেজিত হতে হয় না, আমি দেখছি বাকিটা। আপনি উত্তেজিত না হয়ে ধৈর্য ধরে চুপ থাকবেন। শায়ানকে কথায় ঝুম বেজায় লজ্জা পেল। সে চোখ নামিয়ে নিচে স্থির করল। গতকাল ভোরে তার যখন ঘুম ভাঙল তখনই শায়ান তাকে বিভিন্ন রকম প্রশ্নে জর্জরিত করেছিল। তার শারীরিক অবস্থা জানতে চেয়েছিল। ঝুম প্রথমে অবাক হলেও পরবর্তীতে শায়ানের কথার অর্থ বুঝতে পেরে স্থির হয়ে গিয়েছিল। যদিও সে আগে থেকে অনুমান করেছিল, কিন্তু সঠিক কিনা জানতো না। ভেবেছিল পাকিস্তানে গিয়ে টেস্ট করিয়ে শায়ানকে বলবে, কিন্তু এই ডক্টর তো আগে সব বুঝে ফেললো। পরবর্তীতে শায়ান যা যা প্রশ্ন করে তার সঠিক উত্তর দিলে শায়ান 90% নিশ্চিত হয়ে ঝুমের প্রেগন্যান্সির ব্যাপারে। এরপর দ্রুত পায়ে বেরিয়ে 5-5টা টেস্ট কিট এনে ঝুমের হাতে ধরিয়ে দিয়ে বলল, টেস্ট করে নিন। কিটগুলো হাতে নিয়ে ঝুম বোকার মতো তাকিয়েছিল। এতগুলো, লোকটা পাগল নাকি? সে প্রশ্ন করতে চাইল, কিন্তু শায়ানের ধৈর্য হলো না কিছু শোনার। সে জোর করে ঝুমকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে নিজে অস্থিরভাবে সারা রুমে জুড়ে পায়চারি করে বেড়ালো। ঝুম ফিরে সময় নিল ফিরতে। ততক্ষণে শায়ান ঘেমে নিয়ে অস্থির, অথচ ঝুমের ঠোঁটে প্রাপ্তির হাসি, ছলছল চোখ। মুষ্টিবন্দি হাতে খুলে দিল শায়ানের সামনে। শায়ান এক এক করে প্রতিটি দেখলো স্তব্ধ হয়ে। প্রতিটি কিট জানান দিল নতুন অতিথির আগমন। শায়ান ওভাবে বসে বলল পেটের সাইডে, হাতের কিটগুলো বেডের ওপরে রেখে দু হাতে মুখ চেপে বসে রইল। ঝুম বুঝলো অতি আবেগে শায়ান দিশেহারা। কিন্তু তাকে অবাক করে দিয়ে লাল লাল চোখে শায়ান প্রশ্ন করল, কবে থেকে মেডিসিন বন্ধ করেছেন আপনি? ঝুম ভরকে গিয়েছিল তখন। সে ভাবেনি শায়ান এমন সময় এই প্রশ্ন করবে। আমতা আমতা করে বলল, এখন এই কথা কেন? আপনি খুশি হননি? শায়ান চোখ পলক না ফেলে একইভাবে তাকিয়েছিল ঝুমের দিকে। তার চোখে কি ছিল কে জানে। ঝুম ভয় পেয়েছিল খুব। অজানা আশঙ্কে ঝুমকে আষ্টেপৃষ্টে ধরেছিল। আমি যা জানতে চেয়েছি তার উত্তর দিন আরিবা। অনেকগুলো দিন ধরে খাচ্ছি না। কতদিন? ঝুম নীরব। কি বলবে সে? কি বলবে মুলতানে থাকতে সে মেডিসিন বন্ধ করেছিল? তাহলে কি শায়ান তাকে আস্ত রাখবে? শায়ান ওর নীরবতা বুঝে নিল যা বোঝার। চোখ বন্ধ করে হেরে যাওয়া গলায় বলল, আমি বলেছিলাম অপেক্ষা করতে আরিবা। সময় হলে আমি নিজেই বলতাম। আমার কথা এবারও শুনলেন না আপনি? এতটা মূল্যহীন আমি? কেন প্রতিবার আমাকে হারিয়ে দেন? আমার ভালোবাসার কি কমতি ছিল আরিবা? না চাইতো ঝুমের চোখে পানি চলে এলো। সে ব্যস্ত হয়ে শায়ানের কাছে গিয়ে গালে হাত রেখে বলল, বিশ্বাস করুন আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। তাহলে কেন করলেন এমন? ভুল কি কিছু করেছি? শায়ান হতাশ। সে কিভাবে বলবে? এই মেয়েটাকে বোঝাবে এখন? ভুল না আরিবা, আপনি এখনো স্টেবল না। আমি ঠিক আছি ডক্টর। আপনি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দিচ্ছেন তখন নারাজ হবেন না দয়া করে। যিনি দিচ্ছেন তিনি রক্ষা করবেন আমাদের। শায়ান কিছুদিন কিছু বললেও না। চিন্তায় সে আজ নিজেও শান্তি পায় না। তার এক মনে ঝুমের জন্য চিন্তায় অস্থির হলেও অন্য মন ঠিকই এই নতুন অনুভূতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে। যখনই সে ভাবা হতে চলেছে তখনই অদ্ভুত আনন্দে মন পুলকিত হয়। ঝুম তার অতীত চিন্তা করে ফিরে শায়ানের কথায়, আরে আরে আস্তে, ব্যস্ত হচ্ছেন কেন? বয়স হয়েছে আপনার। এই শরীরে বেশি চাপ নেওয়া ঠিক না। অপেক্ষা করুন, মস্তিষ্ক এখনো সম্পূর্ণ হয়নি। ঝুমের বাবা অবাক হয়ে বলল, মানে কার জন্য অপেক্ষা করছো? সকলেই তো আছে এখানে। শায়ান তার কথার উত্তর করল, না। মিনিট 2 থেকে 3-এর মাঝে একটি প্রাপ্তবয়স্ক পুরুষের আগমন ঘটল বাড়ির প্রধান ফটক দিয়ে। দেখতে মাঝারি উচ্চতার, পুরুষারে ফর্সা, শরীরের রোদে পোড়া দাগ স্পষ্ট। বয়স আনুমানিক শায়ান আহিরের মতো। তবে প্রবেশের সাথে সাথে শায়ানের ঠোঁটের কোণে হাসি বুঝে উঠল। আরে, যার অপেক্ষা ছিল তার আগমন অবশেষে ঘটল। ঝুমের পুপি অবাক হলো ছেলেটিকে দেখে। বিস্মিত তিনি কথা বলতে ভুলে গেলেন। নয়ন, তুই তুই এখানে কি করছিস? নয়ন নামের ছেলেটি দৃষ্টি ঝুমের উপর। ঝুম এক পলক দেখে চোখ ফিরিয়ে নিয়েছিল। এই লোককে কেন শায়ান এখানে রেখেছে? আড়ষ্টতায় শায়ানের আড়ালে লুকাতে চাইল সে। ঝুমের নিজেকে লুকানোর বৃথা চেষ্টা দেখে অদ্ভুত ভঙ্গিমায় হাসল নয়ন। শায়ান সবটাই লক্ষ্য করল। তার চোখে রাগ, কিন্তু ঠোঁটে চূড়ান্ত নজর করা হাসি।
নয়ন এগিয়ে এসে একটি চেয়ার টেনে বসলো ঠিক ঝুমের বরাবর। তার দৃষ্টি ঝুমের থেকে 1 সেকেন্ডের জন্য সরেনি। শুনলাম তোমাদের আদরের মেয়ে বাড়ি ফিরেছে। আমাকে তো আসতেই হতো, তাই না? মামাতো বোন, আবার একসময়ের বউ বলে কথা, কিছু দায়িত্ব তো আছেই। তা ঝুম, কেমন আছিস? মনে আছে নাকি নতুন পেয়ে ভুলে গিয়েছিস আমায়? ঝুম উত্তর করলো না। সে রেগে আগুন। শাহানের দিকে চেপে শাহানের পেটের দিকে চিমটি কাটতে লাগলো। সব রাগ সে এভাবে উগলে দিল। শান মুখ বুঝে ঝুমের অত্যাচার সহ্য করলো। সে যে মনে মনে ভয়ঙ্কর রেগে আছে বুঝতে দিল না। এই ছেলেকে সে স্পেশাল থেরাপি দিতে ডেকে এনেছে। নয়ন তো দুই চোখে সহ্য করার মতো ধৈর্য তার নেই। তার বইয়ের দিকে নজর দেয়, কত বড় সাহস! পরিবেশ থমথমে। আহির নয়নের দিকে তাকিয়ে এখানে অনেক কিছুই সে বুঝতে পারছে না। ভাষাগত সমস্যায় পড়েছে সে, কিন্তু একজন পুরুষ হয়ে নয়নের নজর সে ঠিকই পড়তে পারল। মেজাজ খারাপ হয়ে আছে, তবুও সে চুপ। শায়ান যেহেতু এখানে এখনো স্টেপ নেয়নি, সুতরাং তারও ধৈর্য ধরা উচিত। শায়ান হেসে নয়নকে উদ্দেশ্য করে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম, যদিও অপেক্ষা অনেকটা লেট করেছেন। অতঃপর একজনকে চোখের ইশারায় কিছু বলল। সেই ব্যক্তি তাৎক্ষণিক বেরিয়ে গেল। ফিরে এলো দুজন আইনজীবীকে নিয়ে। তারা ভিতরে প্রবেশ করলে জমির বাবার চেহারাটা থমথমে আকারে ধারণ করে। আহির ওনাদের বসার ব্যবস্থা করো। শাহানের কথায় আহির দ্রুত পায়ে দুটো চেয়ারের ব্যবস্থা করলো। আইনজীবীরা বসে নিজেদের মাঝে টুকিটাকি কথা বলে কাগজপত্র বের করতে লাগলেন। জলিল শিকদারের স্ত্রী আর সহ্য করতে পারলেন না। গতকাল রাতে জলিল শিকদার তাদের এই বাড়ির ব্যাপারে বলেছিলেন। তখনই মন চাচ্ছিল ঝুমকে গলা টিপে মেরে দিতে। এক আপদকে অন্যটাকে রেখে গিয়েছে তাদের শান্তি নষ্ট করতে। গতকাল রাতেই তারা চেয়েছিল কিছু একটা করতে, কিন্তু বাড়ি ভর্তি পাহারা থাকায় সম্ভব হয়নি। হচ্ছে কি এখানে, সে কাল থেকে একের পর এক আপনাদের অহেতুক বিচরণ দেখেই যাচ্ছি। আমাদের বাড়িতে ভদ্রতা জ্ঞানটুকু নেই, অন্যের বাড়িতে এসে যা ইচ্ছে করে যাচ্ছে। মহিলার কথায় শাহানের হাসি যেন আরেকটু বাড়ল। সে আইনজীবীদের উদ্দেশ্য করে বলল, ওনারা ব্যস্ত হয়ে পড়েছে, আপনারা এবার শুরু করুন। আইনজীবীদের মাঝে একজন মাথা নেড়ে জলিল শিকদারের দিকে একটি দলিল পাড়িয়ে দিয়ে স্পষ্ট গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, আমিরা এহসান তার সকল সম্পত্তি, টাকা ও যাবতীয় সকল কিছু তার মেয়ে আরিবা ঝুমের নামে করে দিয়ে গিয়েছেন। তার সম্পত্তির মাঝে একটি এই বাড়িটিও রয়েছে, যা সে তার বাবার বাড়ি থেকে পেয়েছিল। সকলে ভূত দেখার মতো চমকে গেল। ঝুমের ফুপু আহাজারি শুরু করলো। জলিল শিকদার শক্ত হয়ে বসে রইলেন হাতে কাগজটি নিয়ে, যাতে স্পষ্ট বাংলায় দলিল করা। একই সাথে ঝুমও তার আমার স্বাক্ষর দেওয়া। তার স্ত্রী চুপ রইলেন না। অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে তেড়ে এলেন ঝুমের দিকে। আমি মানি না এসব। এই বাড়ি আমার, এই সব কিছু আমার। তোর মা বেঁচে থাকতেও আমাকে শান্তি দেয়নি, আর মরেও শান্তি দিল না। সেই দিন ওই মহিলার সাথে তোকেও মেরে দেওয়া উচিত ছিল। মহিলা অতিশোকে পাগল হয়ে গেছেন। ঝুমকে আঘাত করার আগে তে- আগে তাকে আগলে 3টা মানুষ এগিয়ে দাঁড়ালো। শাহান দুহাতে ওনাকে ধরে আলতো ধাক্কা দিল। তবুও তিনি এবার তেড়ে এলো। শ্রাবণী নিজের সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে। নিচে পড়ে সে আবার জোরে বিলাপ করতে লাগলো। ঝুমকে নানারূপ অভিশাপ দিল। ঝুম থম মেরে বসে। শায়ান দুহাতে মাঝে আগলে নিল ওকে। ডক্টর, আমার আম্মা। শায়ান বলল না কিছুই। সে এই ব্যাপারগুলো নিয়েই ভয় পাচ্ছিল। আজ অনেক না জানা সত্য জানবে ঝুম। এতদিনে জানা সকল ভুল তার ভাঙবে। আপনি কথা দিয়েছিলেন আমায়। আর রিবা, ভেঙে পড়া চলবে না। আপনি না অনেক স্ট্রং। নিজেকে শক্ত করুন। ঝুম লক্ষ্য করলো 3জন অপরিচিত পুরুষের মধ্যে মধ্যবয়স্ক লোকটি এগিয়ে এলো ঝুমের নিকট। তাকে কাছে আসতে দেখে শায়ান সরে গেল। লোকটি এসে ঝুমের পাশে বসলো, মাথায় হাত বুলিয়ে রেখে বহু কষ্টে বলল, আমি তোমার মামা আম্মু, তোমার মায়ের বড় ভাই। আর ওরা কিছুটা দূরে দাঁড়ানো পুরুষ দুজনকে দেখিয়ে বলল, ও আমার বড় ছেলে মেহেরাব, আর ওর পাশের জন তোমার ছোট মামার ছেলে সূর্য। ঝুম অবাক হয়ে দেখল তার মামা নামের লোকটিকে। ঝুম কিভাবে প্রতিক্রিয়া দিবে বুঝলো না, শুধু চুপচাপ তাকিয়ে রইল, অথচ কাঁদল না একদম। এতদিন পর হঠাৎ ঝুমের কঠিন স্বর শুনে ঝুমের মামা কেঁদে দিলেন। ঝুম আবারও বলল, সেই তো আসতেই হলো আপনাদের। আগে এলে কি ক্ষতি হতো? আপনারা একবার আম্মাকে নিয়ে গেলে আজ আমার আম্মা বেঁচে থাকতো, আমার সাথে থাকতো। ঝুমের মামা ঝুমের দুহাত ধরে বলল, আমরা চেষ্টা করেছিলাম আম্মু, কিন্তু নিরুপায় ছিলাম। পারিনি আমাদের চোখের মণিকে বাঁচাতে। তাই তো তোমাকে বাঁচানোর জন্য এখন থেকে দূরে পাঠিয়ে দিলাম। মানে? আমার আব্বা ভীষণ কঠোর হৃদয় ছিল। আমিরাকে বারবার বুঝিয়েছিলাম, জলিল ভরা জলিল ভালো ছেলে না, কথা শুনল না আমাদের। আমরা বিচক্ষণ বোনটাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে ওরা সম্পত্তি হাতাতে চেয়েছিল। বাবা আমিরাকে ভীষণ ভালোবাসতেন, প্রায় ওর নামে জমি রাখতেন, ব্যাংকে টাকা রাখতেন। এসব আমরা জানতাম। আমাদের দুই ভাইয়ের কখনো এই ব্যাপারে আপত্তি ছিল না। বাবা বলতেন, যা আমিরার নামে রাখা হবে আমিরা সেটুকুই পাবে। আর বাবার সম্পত্তি আমরা দুই ভাই ওভাবে বাবা লিখে দিয়ে রেখেছিলেন। আমিরা পালিয়ে আসার আগে বাবা ওর নামে এই বাড়িটি কিনেছিলেন। ওদের নজর আমিরার সম্পত্তির উপরে ছিল সর্বদা।
আদরের মেয়ে সমাজের চোখে অসম্মানিত করে চলে যাওয়ায় বাবা মানতে পারলেন না। কার্য করে বসলেন, আদেশ দিলেন যে ওর সাথে যোগাযোগ করবে সে সে যেন ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আমার বাবা এক কথার মানুষ ছিল। বহুদিন আমরা বাবার ভয়ে যোগাযোগ করতে পারলাম না। আমিরা করলো না। হঠাৎ একদিন আমিরার ফোন পেলাম। শুনলাম আমার বোনের দুর্বিহস্য জীবনের কথা। ছোট বোনটাকে এই দুহাতে আগলে বড় করেছি। সেই বোন ভালো নেই শুনে কেমন লাগছিল জানো আম্মু? তাৎক্ষণিক বাবাকে জানাই। বাবা তখনও আদেশ জারি করলেন, ওর সাথে কেউ কথা বলে তার এই বাড়ির শেষ দিন। বাবার উপরে কথা বলার সাহস বা স্পর্ধা আমাদের কারো ছিল না। তবুও লুকিয়ে আমিরাকে সাহায্য করতে চাইলাম, কিন্তু কিভাবে যেন জলিল জানতে পেরে গেল আমাদের বাড়িতে সেই দিন ওর বোন আর মা গিয়ে বাবাকে অপমান করলো, খারাপ ভাষায় গালাগালি করলো, এলাকার মানুষ থেকে সকলের সামনে আমাদের কটু কথা শোনালো। আমার বাবা সইতে না পারে সেই দিন হার্ট অ্যাটাক করে আমাদের ছেলে সারা জীবনের মতো চলে যান। বাবার মৃত্যুতে আমরা এতটাই ভেঙে পড়েছিলাম যে তোমাদের খোঁজ নেওয়ার কথা মাথায় ছিল না। যখন নিলাম তখন জানতে পারলাম এই জালিমদের চক্রান্তে তোমার জীবনটাও জড়িয়ে গিয়েছে। ওরা চেয়েছিল আমিরাকে বেঁধে রাখতে। বিভিন্নভাবে ওরা সবকিছু লিখে নেওয়ার চেষ্টা করেও যখন সফল হলো না, তখন তোমাকে ব্যবহার করলো। আমিরাকে মুঠোয় রাখার একমাত্র রাস্তা ছিল তুমি। আমিরা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। তাই তুমি ওদের হাতে থাকলে আমিরা সবকিছু ওদের হাতের মুঠোয় থাকবে ভেবেই তোমার সাথে ওসব করেছিল। তখন থেকে আমার বোনটা চুপ হয়ে গেল। আমাকে বলল তোমাকে এখান থেকে দূরে পাঠানোর ব্যবস্থা করতে। তোমাকে এই বাড়িতে রাখলে ওরা বাঁচতে দিবে না বুঝে গিয়েছিল ও। তাই তো 6টা বছর ধরে ওদের হাতের পুতুলের মতো নেচেছে আমিরা। তোমার নামে দলিল বানানো, মিতির সাথে যোগাযোগ, ফোনে সব আমি আর তোমার ছোট মামা করেছি। এমনকি যেদিন তুমি পিতির সাথে ঢাকা গেলে সেই দিনও আমরা তোমার সাথেই গাড়িতে ছিলাম আম্মু। আমরা আমার বোনকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে সুন্দর একটা জীবন দিতে চেয়েছিলাম। ঝুম মন দিয়ে সব শুনলো। এত কিছু তার অজান্তে হয়ে গেল। ব্যাগে থাকা দলিলটা কি এটা? ঝুমের মামা মাথা নাড়লেন। ঝুম ঠান্ডা স্বরে বলল, আমার তো দলিল আমি 18 বছরের আগে করেছিল। তাহলে কিভাবে কি? হ্যাঁ, তোমার যখন 15 বছর বয়স তখন দলিল তৈরি করেছিলাম, কিন্তু তোমার কাছে সবটা 18 বছর পরেই হস্তান্তর করা হবে এভাবে দলিলটি তৈরি করা হয়েছে। ও, ছোট মামা কোথায়? আমার ভাইটা গত বছর মারা গিয়েছে। ওর খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার, কিন্তু সেই সময়টা আর হলো না। ঝুমের মামা কেঁদে ফেললেন। ঝুম কি বলবে বুঝতে পারলো না। এতদিন তার অজানা সত্যগুলোর মাঝে আংশিক মিথ্যেও ছিল। এতকাল নানার বাড়ি কাউকে না চেনা সে হঠাৎ এসে যদি কেউ বলে আমি তোমার মামা, তাহলে কেমন অভিপ্রায় হওয়ার উচিত আসলে ঝুমের জানা নেই। শান এগিয়ে দাঁড়ালো জলিল শিকদারের সম্মুখে। প্যান্টের পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো। কণ্ঠে কাঠিন্যতা এনে সাবলীল ভঙ্গিতে বলল, বাকি সত্য কি বলবে মিস্টার শিকদার? আপনি নাকি আপনার ওয়াইফ মিসেস শিকদার? জলিল শিকদার শক্ত চোখে তাকালেন। কি বলতে চাও তুমি? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু তার আগে শুনতে চাই সেদিন রাতে কি হয়েছিল। আর এবার আম্মা কিভাবে মারা গেলেন? চমকে উঠল ঝুমের বাবা ও তার স্ত্রী। ঝুম শান্ত চোখে দেখল। ঝুমের পপি খেকিয়ে উঠে বলল, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। ছেলে, কি বোঝাতে চাও আমরা খুনি? আমি বোঝাতে চাইছি না, আপনি নিজেই বলছেন। তাছাড়া কিছুক্ষণ আগে আপনার ভাইয়ের বউ বললেন একই কথা, শুনতে পেলেন না? মহিলা চুপ করে গেলেন। শাহান ভট্টরূপ ছেড়ে এবার নিজের প্রফেশনে ফিরে গেল। বোঝা হয়ে গেছে লাথির ভূতে কথায় মানবে না। দারুজ কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলল, বলবেন নাকি আমি আমার উপায়ে বলিয়ে নেব? জলিল শিকদার নড়লেন না এক বিন্দুও। সে শান্তভাবে বলল, আমি জানি না কিছু। শাহান চমৎকার হেসে বলল, ওয়েল অফিসার্স, ওনার মেয়ে আর ছেলেকে নিয়ে চলুন, দেখি কতক্ষণ চুপ করে থাকে। তবুও পাষাণ লোকটি বিন্দুমাত্র দ্বিধা কাজ করল না। কিন্তু জলিল শিকদারের স্ত্রী কেঁদে ফেললেন হাউমাউ করে, আমার ছেলে মেয়েকে কিছু করবেন না দয়া করে, আমি বলবো সব। ওদের এসবে জড়াবেন না। জলিল শিকদার রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালেন। গর্জন দিয়ে বললেন, চুপ করো সবিতা, একটা কথাও বলবে না তুমি। শাহান ভালোই বুঝলো কোথায় ভয় দিতে হবে। ওকে, আপনাদের ইচ্ছে অফিসার, আপনাদের কি বলে দিতে হবে, কি করতে হবে। দুজন ইউনিফর্ম পরা অফিসার এগিয়ে গিয়ে জলিল শিকদারের ছেলে মেয়েকে ধরতে গেল। জলিল শিকদার উগ্রভাবে বলল, একজন দেশসেবকের বাড়িতে ঢুকে তাকে এবং তার পরিবারকে হেনস্থা করার অপরাধ কি হতে পারে আপনাদের জানা নেই? সরি মিস্টার শিকদার, আমাদের উপর হেড অফিস থেকে অর্ডার আছে। জলিল শিকদার হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। লোক দুজন তাদের কমান্ড অনুযায়ী ছেলে মেয়ে দুজনকে টেনে হিস্টে নিতে লাগলো। জলিল শিকদারের ছেলে চেঁচিয়ে বলল, আম্মু আম্মু বাঁচাও, আপু বাঁচাও, এরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ছাড় আমাদের, ছাড়। একবার ছাড়া পেলে তোমাদের দেখে নিব, জানে শেষ করে ফেলবো। ঝুম আশ্চর্য হলো ছেলেটির এরূপ ব্যবহারে। এতটুকু বয়সে এমন আক্রমণাত্মক ব্যবহার। মিসেস শিকদার কেঁদে কেঁদে বললেন, ছেড়ে দিন ওদের, আমি বলছি আমিরাকে আমরা মেরেছি, বিষ দিয়ে মেরেছি। কিছুটা থেমে তাকালো জলিল শিকদারের দিকে। তার চোখে মুখে ভীষণ কঠিন। মিসেস শিকদার চোখ নামিয়ে বলতে লাগলেন,
আমার মা আর জলিলের মা দুঃসম্পর্কের বোন। ছোটবেলা থেকে আমাকে বোঝানো হয়েছিল আমি জলিলের বউ, বড় হলে আমাদের বিয়ে হবে। একই সাথে বড় হওয়া আমরা জানতাম আমাদের ভবিষ্যতে বিয়ে হবে। সুতরাং মন দিয়ে নেওয়া দেরি হলো না। কিন্তু সব বদলে গেল আমিরার জন্য। সারা জীবন ধরে বনে রাখা স্বপ্ন ভেঙে দিয়ে জলিল বিয়ে করে নিল আমিরাকে। আমাকে আমাকে একবার জানালো না ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখার কি কষ্ট, তা আমি সেদিন বুঝেছিলাম। বিয়ের কথা শুনে ছুটে আসলাম, কিন্তু আমিরার মুখোমুখি হতে পারলাম না। খালা মানে আমার শাশুড়ি সেদিন বলল, অনেক সম্পত্তির মালিক এই মেয়ে, কয়েক বছর সহ্য করে নে মা, তোমাদের বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দেব, কিন্তু এখন কোনো বাধা দিস না। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলাম, কোনো রকমে থাকা খাওয়াটা হতো। জলিলের তখন নতুন চাকরি, তাও সৈনিক পদে, মাস শেষে কোনো রকমে চলতো। ওদের বাড়িটাও যাচ্ছে তাই অবস্থা ছিল। আমিরাই তখন ওদের এই বাড়িতে নিয়ে আসে। ভাবলাম মানুষটাকে পেলে হলো, দরিদ্রতা ঘুষলে সমস্যা কোথায়। আমি চুপ করে গেলাম। ওদের বিয়ে কিছুদিন পরই জলিল আমাকে বিয়ে করে নিল আমিরার অলক্ষ্যে। বিয়ের পরই আমাকে নিয়ে গেল নিজের কাছে। শুরু হলো আমাদের সুখের দিন। ভেবেছিলাম আমিরার থেকে সবটা লিখে নিয়ে ওকে তাড়িয়ে দেব, কিন্তু ওই মহিলা একটা কিছু লিখে দিল না। উল্টো এই সম্পত্তির জন্য আমার প্রথম সন্তানকে বলি দিতে হলো। খালা বলল, ওই বাচ্চার ব্যাপারে আমিরা কিছু জানতে পারলে এতদিনের সব কষ্ট বৃথা যাবে। জলিল তাই জোর করে আমার বাচ্চাটাকে মেরে ফেললো। আমার বাচ্চাটাকে ওই মহিলার জন্য মেরে ফেলতে হলো। সেই শোকে জলিল ওকে কত মারতো, নির্যাতন করতো, কিন্তু তবুও ভাঙতে পারেনি। আমিরাকে আর সহ্য করতে না পেরে মেয়ে হওয়ার অজুহাত দিয়ে বাড়ি যাওয়া বন্ধ করলো। বোকা আমিরা তখনও ভাবলো জলিল ওকে ভালোবাসে, অথচ জানতোই না জলিল শুধু আমাকে ভালোবেসেছে আর ওকে ব্যবহার করেছে। যখন কোনো কিছুতেই কাজ হলো না, তখন আপা বলল নয়নের সাথে ঝুমের বিয়ে দিতে। আমিরার সবকিছুর অধিকার একমাত্র ঝুম ছিল। ওকে ধরে বেঁধে ফেললো আপারা। আপনি সব আমাদের হাতে চলে আসবে। কত কত যে কসরত করেছি বিয়েটার জন্য, অথচ শেষ সময় এসে আপা নিজেই বলতে খেলেন। আমাদের কাছে তখন আর উপায় ছিল না আমিরাকে মারা ছাড়া। জীবনটা পিছিয়ে দিয়েছিল একদম। যেদিন ওকে বিয়ে করে আনলো জলিল, সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ওকেও বোঝাবো ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখলে কেমন লাগে। তাই তো জলিলকে অনেক বুঝিয়ে এ বাড়িতে পা রাখলাম। ওর দু চোখে যন্ত্রণা দেখতে চেয়েছিলাম, কিন্তু ও কাঁদলও না, একদম কাঁদলো না। আমাদের অবাক করে দিয়ে কিছুই বললো না। যেমন আগে থেকে সব জানতো। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম সব হারানোর। তাই আম্মা আর আমি জলিলকে জানালাম আমিরাকে মেরে ফেলার কথা। কিন্তু জলিল জানালো ও আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছে আমিরাকে রাস্তা থেকে সরিয়ে ফেলবে। সব প্ল্যান রেডি ছিল, শুধু সময়ের অপেক্ষা। কথাগুলো বলে হাঁপিয়ে উঠলেন তিনি। বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিলেন। জমির মাঝে বিশেষ কিছু লক্ষ্য করা গেল না। সে সেভাবেই ছিল, যেভাবেই আছে। শাহান কড়া গলায় বলল, কিভাবে মেরেছেন? মিসেস সিকদারের চোখে পানি। বাকিটুকু আরো ভয়ানক যে, সেদিন রাতে জলিল আমিরাকে ওদের ঘরে ডেকে নাই। সেখানে পূর্ব থেকে আমি আর আম্মা উপস্থিত ছিলাম। জলিল চেষ্টা করেছিল আমিরাকে রাজি করিয়ে সব লিখে নেওয়ার, কিন্তু আমিরার মাঝে ভাবাবেগ ছিল না কোনো। আমাদের মতো বোঝানোর পরেও ও এক বিন্দুও মেনে নেয়নি। আমি বলেছিলাম ওদের আমিরার আপোষে মানলে ছেড়ে দিতে, খুন করার দরকার নেই। ওরাও মেনে নিয়েছিল, কিন্তু আম্মা বলল না মানলে মেরে ফেলতে হবে। যেহেতু আমিরার পরিবার নিয়ে ঝামেলা ছিল না, সুতরাং সব এমনিতেই চুমার জলিলের নামে চলে আসবে। আমরা সেভাবে কাজ করেছিলাম। সেদিন রাতে দরজা বন্ধ করে 3 জন জোর করে ওর স্বাক্ষর নেওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও ও দিচ্ছিল না। তখন আমরা আমাদের আসল অস্ত্র কাজে লাগাই। রাইসিন নামের একটি অত্যাধিক বিষাক্ত দ্রব্য রুমালে বেঁধে আমিরার নাকে চেপে ধরেছিল জলিল। তারপর ওকে আমরা ছেড়ে দিই। আশ্চর্যজনক ব্যাপার, আমিরা সেই দিন আমাদের কিছু বলেনি, চুপচাপ চলে যাই। আমরাও আপদ বিদায় হওয়ার খুশি উদযাপন করতে ব্যস্ত হয়ে পড়ি। ওনার কথা শেষ হতে হু হু করে কান্নায় ভেঙে পড়ে তিনি। জলদি সিকদারকে দেখা গেল শান্ত হয়ে বসে থাকতে। জমির পুপি অবাক হলো বেশ। তারা খারাপ হতে পারে, তাই বলে খুন কিভাবে সম্ভব? মা, তোমরা মেরেছ আমিরাকে? এমন তো কথা ছিল না। জমি তাতে কিছু বলতে পারল না। এই শেষ বয়সে এসে সব হাস হয়ে যাবে সে ভাবেনি। জুমের মামা বলল, আমিরা বুঝতে পেরেছিল তোমরা কিছু করেছো ওর সাথে। ও বুঝতে পেরেছিল ওর সময় শেষ, তাই তো সেদিন রাতে আমাকে ফোন দিয়ে বলল জমির খেয়াল রাখতে, যত দ্রুত সম্ভব ওকে এখান থেকে দূরে পাঠিয়ে দিতে। তোমরা এত নিষ্ঠুর যে আমার বোনটাকে আমাদের শেষ দেখাও দেখতে দাওনি, বাড়ির ভিতরে ঢুকতে দাওনি একবার। শুধু ঝুম জেনে যাবে এই ভয়। সেই দিন থেকে এই বাড়ির আশেপাশে সর্বদা কেউ না কেউ ঝুমকে সুরক্ষা দিয়ে গেছে। শায়ানের কপালে ভাঁজ ফেলে চিন্তিত ভঙ্গিতে বলল, রাইসিন তো মারাত্মক একটি ডার্ক। এইটি বেআইনি। তা মিস্টার সিকদার, আপনি কোথা থেকে পেয়েছিলেন এটি? আইনের লোক হয়ে তাহলে এসব করা হয়? যদিও আপনার কুকর্মের লিস্ট দেখে বলতে বাধ্য হচ্ছি, আপনি রক্ষক না ভক্ষক। দেশের সেবা করার শপথ নিয়ে দেশদ্রোহীদের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করতে চাচ্ছেন।
আপনার কি হবে তা তো বলতে পারছি না, কিন্তু আপনাদের কুকর্মের ফল এখন আপনার ছেলে মেয়েকে বইতে হবে। একে একে তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হলো। শায়ান এই দিনের জন্য এত পরিশ্রম করেছে। জলিল শিকদারের পাপের শাস্তি হওয়া উচিত। ভীষণ রকম অপমান ও লাঞ্ছনা। শাহান তার জন্যই রিটায়ার্ড হওয়ার আগ মুহূর্তকে বেছে নিয়েছিল। এর থেকে লজ্জার অপমান হয়তো আর কিছু হবে না। ঝুম শান্তভাবে উঠে দাঁড়িয়ে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল, আপু আমাকে একটু ধরবে, রুমে গিয়ে রেস্ট করব, ভালো লাগছে না। শান অসহায় অনুভব করলো ভীষণ। ঝুম কিছু বলছে না কেন, তার সাথে কথা বলবে না। শ্রাবণী ঝুমকে নিয়ে এগোতে নিলে হঠাৎ 40 শিকদারি ছেলে এসে অতর্কিতভাবে ঝুমকে খুব জোরে ধাক্কা দেয়। আসমিক ধাক্কায় ঝুম ও শ্রাবণী কেউই নিজেদের সামলাতে নিতে পারল না। ধাক্কাটা ঝুমকে দেওয়ায় শ্রাবণী কয়েক পা দূরে সরে যায়, কিন্তু ঝুম নিজেকে সামলাতে পারেনি। পাশে রাখা ছোট্ট টেবিলের উপরে পড়তে নিলে নয়ন দু হাতে একলে নেয়। ততক্ষণে আহির সায়ান দুজনেই ছুটে এসেছে। ঝুম ভয়ে দ্রুত এক হাতে পেট চেপে ধরল। কি হতে যাচ্ছিল ভেবে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। শায়ান নয়নের কাছ থেকে ঝুমকে ছিনিয়ে নিল। শায়ানের চোখে মুখে ভয়ানক রাগ। ঝুমকে বুকের সাথে মিশিয়ে নিল দ্রুত। তা দেখে নয়ন হাসল, বেদনার হাসি। জলিল শিকদারের ছেলেটি রাগে চেঁচাচ্ছে। ঝুমকে অকথ্য ভাষায় এটা সেটা বলে যাচ্ছে। শায়ান আর নিতে পারল না। ডান হাতে ঝুমকে বুকের সাথে আগের মতো মিশিয়ে নিয়ে বাম হাতে ছেলেটির গলা চেপে ধরল। 15 থেকে 16 বছরের ছেলেটি রক্ত গরম। সঠিক শিক্ষার অভাবে মানুষকে মানুষ মনে করে না, তাই তো বুঝতে পারেনি কোথায় হাত দিয়েছে। শায়ানের দানবীয় হাতের চাপে ছটপটিয়ে উঠল, কিন্তু শায়ানের মাঝে ছাড়ার লক্ষণ নেই। মেরে ফেলবে নাকি? ঝুম এক পলক ছেলেটিকে দেখে খুব ধীরে শায়ানকে বলল, ছেড়ে দিন ডক্টর, মরে যাবে। শান ছাড়ল না। জলিল শিকদারের মেয়েটি বাড়ির পাশে দাঁড়িয়ে কাছে বারবার করে ছেড়ে দিতে বলছে। ঝুম দীর্ঘশ্বাস ছেড়ে শানের সাথে আরও একটু মিশে গিয়ে বলল, ছেড়ে দিন ডক্টর, ছোট মানুষ। কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের জীবনেও কেউ আসবে। কারো সন্তান কেড়ে নিয়ে আমরা ভালো থাকতে পারবো না, ক্ষমা করে দিন। শানের হাত ধীরে ধীরে থেমে গেল। তার চোখের কঠোরতা কমল না। ছেলেটি বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে বাঁচাতে চাচ্ছে, আর একটু হলে দম বন্ধ হয়ে যেত মরে। ভয়ে সে বোনের বুকে মিশে গেল। শায়ান আহিরকে উদ্দেশ্য করে বলল, এদের এই বাড়ির বাইরে বের করে দাও আহির। এদের আমি আরিবার ত্রিসীমানায় দেখতে চাই না। অ্যান্ড ইউ, দিস ইজ ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। নেভার এভার ট্রাই টু হার্ট হার, আদারওয়াইজ আই ওয়ান্ট লেট গো ইউ। মেয়েটি কেঁদে উঠে বলল, কিন্তু আমরা যাবো কোথায়? শায়ান রাগে কাঁপছে। কি হতে পারতো ভাবলে আশঙ্কায় বুক কাঁপছে তার। চোখ বন্ধ করে বড় করে শ্বাস ছেড়ে বলল, এই কথাটি এমন কাজ করার আগে ভাবা উচিত ছিল না। আমি আমার বইয়ের আশেপাশে আপনাদের কাউকে দেখতে চাই না। বেরিয়ে যান এখনই এখান থেকে। ঝুম শায়ানের থেকে নিজেকে আলাদা করে নিজের ছোট ছোট হাত ধরা শায়ানের বিশাল বড় হাতটি ধরে কোমল স্বরে বলল, শান্ত হন ডক্টর, ওরা এখনো ছোট, সময় দিন কিছুটা। পরপর মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, বরং আপনারা মা বাবা আমার শৈশব নষ্ট করেছে। আমার থেকে আমার আম্মাকে কেড়ে নিয়েছে, আমার জীবন বিভীষিকাময় করে দিয়েছিল। অতীত আপনারা জানেন কি না আমার জানা নেই, তবে আজ সব শুনেও আপনাদের এই ব্যবহার বলে দিচ্ছে আপনাদের শরীরে ওই পশু রক্তই বইছে। যদিও আমি চাই না এই বয়সে আপনারা বাড়ি ছাড়া হয়ে কোনো বাস্তবতার মুখোমুখি হন, তাই বলবো নিজেদের শুধরে নিন, সত্যর মুখোমুখি হন, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে নিজেদের মাঝে লুকিয়ে থাকা ভালো দিকটার প্রকাশ ঘটান। সুযোগ দিচ্ছি, সৎ ব্যবহার করুন। এরপর এমন ব্যবহার মেনে নেব না। আজ আপনাদের ঘরছাড়া করছি না। সুস্থ ও সুন্দরভাবে ভবিষ্যৎ করার একটি সুযোগ আপনারা কিভাবে কাজে লাগাবেন সেটা একান্ত আপনাদের বিষয়। আমি চাইলে আপনাদের মা বাবার কর্মের শাস্তি আপনাদের দিতে পারতাম, কিন্তু যেহেতু দিচ্ছি না, সুতরাং আশা রাখবো আপনারাও আমরা কিংবা আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না। চলুন ডক্টর। ঝুম শায়ানের দিকে তাকিয়ে চমৎকার একটি স্নিগ্ধ হাসি দিল। শায়ান সেই হাসিতে কুপকাত। কি বলবে? কিছুক্ষণ আগেই এক মারাত্মক দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল ওই মেয়ের সাথে। রাগ করেছেন ডক্টর? শায়ান চোখ তুলে তাকালো, কিন্তু কথা বলল না ঝুমের সাথে। তখন রুমে এনেই ঝুমের কিছু সাধারণ চেক আপ করে নিয়েছে শায়ান। প্রেগনেন্সির শুরুর দিকটা খুবই সতর্ক থাকতে হয়। ছোট ছোট জিনিসও বিপজ্জনক হতে পারে। ভয় পেয়েও অনেক সময় বিপদ ঘটে। শায়ান খুব চিন্তিত খুব। ঝুমকে একবার হসপিটালে নিয়ে চেক আপ করাতে পারলে ভালো হতো। ডক্টর, রাগ করেছেন? না। তাহলে কথা বলছেন না কেন আমার সাথে? ওদের এখানে রাখা কি খুব বেশি দরকার ছিল আরিবা? ঝুম এগিয়ে গেল শায়ানের কাছে। লোকটা মাঝে মাঝে এত বাচ্চামো করে, তখন সামলানো মুশকিল হয়ে পড়ে। শায়ানের গালে হাত টেকে বলল, আমাকে ছাড়া আমি একা যখন এই বাড়ি থেকে বের হই, ঠিক সেই মুহূর্ত থেকে বুঝতে পারি দুনিয়াটা কত বেশি নিষ্ঠুর। ওরা এখনো ছোট ডক্টর, কিভাবে ওই নিষ্ঠুর দুনিয়ায় একা ছেড়ে দিই? আপনার আমাকে নিষ্ঠুর পাষাণ মনে হয়? তা কখন বললাম? তাহলে ভাবলেন কিভাবে ওদের মতো বাচ্চা ছেলে মেয়েকে একা ছেড়ে দেব? ঝুম চোখ তুলে চোখে প্রশ্ন নিয়ে তাকালো। শায়ান ফোঁস করে নিয়েছিল। ঝুমকে ভালোভাবে বেডে শুয়ে দিয়ে গায়ে পাতলা চাদর টেনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি চেয়েছিলাম যতদিন আপনি এখানে আছেন সে কয়েকদিন ওরা অন্য কোথাও গিয়ে থাকুক, তারপর না হয় এখানে এসে থাকবে।
আপনার কি মনে হয় ওদের যাওয়ার অন্য জায়গা নেই? ওদের পাশে দাঁড়ানোর জন্য অনেক আছে পাখি। আমার উপর ভরসা রাখুন, ওদের সাথে খারাপ কিছু করব না। জাস্ট আমরা এখানে যে কয়েকদিন আছি, সে কয়েকদিন অন্য কোথাও গিয়ে থাকুক না হয়। আমি নিজেই এই ব্যাপারে খেয়াল রাখবো। শাহানের বাকুলতা বুঝল। লোকটা তাকে নিয়ে চিন্তিত খুব। ডক্টর, আমি পাকিস্তানে যেতে চাই, ইমিডিয়েট টিকিট কাটুন, কাল সকালে সকাল ঢাকা যাচ্ছি আমরা। শাহান অবাক হলো খুব। হঠাৎ পাকিস্তান ব্যাক করার ইচ্ছে জাগলো কেন বুঝলো না। বেশ কিছুক্ষণ ঝুমের দিকে তাকিয়ে থেকে ঝুঁকে ঝুমের কপালে ঠোঁট ছোঁয়ালো। এভাবে বলে উঠল, আমার উপর বিশ্বাস রাখুন পাখি, আমি আপনার খারাপ হবে এমন কিছু করব না। ঝুম চোখ বন্ধ করে ঠোঁট জড়িয়ে হাসলো, রিনরিনে গলায় সুর তুলে ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে বলল, জানি ডক্টর। তাদের একান্ত মুহূর্তে দরজার শব্দ হলো। স্বভাবত শাহান বিরক্ত হলো। বউয়ের সাথে কাটানো মুহূর্তে কেউ বিরক্ত করুক তা সে একদম পছন্দ করে না। অথচ বিয়ের পর থেকে সে অপছন্দনীয় কাজটাই তার সাথে বেশি হচ্ছে। আশ্চর্য, আবারও দরজার শব্দ হলো। এইবার একাধারে বেশ কয়েকবার কড়া নাড়ানোর শব্দ হলো। উপাসের ব্যক্তিটি ভীষণ ব্যস্ত, ধৈর্য কুলাচ্ছে না তার। শান ব্যস্ততা দেখল না। সে বুঝে গেছে দরজার ওপাশে আহির কিংবা শ্রাবণীর মাঝে কেউ না। সুতরাং অন্য কেউ আসলো বা না আসলো না, তাতে তার খুব একটা যায় আসে না। সে ধীরে উঠে ভালো করে ঝুমির বুক সমান চাদরটা টেনে দিল। মেয়েটার শরীর আবার গরম লাগছে। প্রেগনেন্সির সময় হরমোন পরিবর্তন কিংবা ব্যথার টান এসবের জন্য জ্বর আসাটা স্বাভাবিক। প্রথম থেকে অধিকাংশ মায়ের মাঝে এই লক্ষণগুলো দেখা যায়। শায়ন তবুও ভয় পাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। যত দ্রুত পাকিস্তানে যেতে পারবে ততই ভালো। এখানে শান্তি পাচ্ছে না, ভয় করছে খুব। ডক্টর, দরজাটা খুলে দিন, দেখুন কে যেন ক্রমাগত দরজা ধাক্কাচ্ছে। শায়ন নিজের চিন্তা থেকে বাস্তবে এলো। শুনতে পেল কেউ একজন এখনো এক নাগারে দরজায় শব্দ করে যাচ্ছে। আশ্চর্য, এত ব্যস্ত কেন? মুখ থেকে বিরক্তিকর শব্দ বের করে উঠে দাঁড়ালো। ধীর পায়ে গিয়ে দরজা খুলে যাকে দেখলো তাকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল খুব। এই লোককে তো মেরেই বাড়িতে পুঁতে রাখবে শায়ান। নয়ন দরজায় দাঁড়িয়ে ওপাশে। শায়ানকে দেখে ভাবাবেগ হলো না তার। শায়ান রুষ্ট গলায় প্রশ্ন করলো, কি চাই এখানে? মিনিমাম কমন সেন্স নেই? কেন কাপলদের ঘরে এভাবে নক করেন? আর যখন দেখছেনই দরজা খুলছি না, তখন বোঝা উচিত আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। নাকি সেটাও বোঝেন না? নয়নের মুখে থমথমে আকার ধারণ করলো মুহূর্তেই। সে কোনোরূপ ভনিতা না করে বলল, আমার ঝুমের সাথে কিছু কথা আছে। ঝুম? তার বউকে দিয়ে কি কাজ? রাগে চোখ মুখ লাল হয়ে গেল শায়ানের। গলার স্বর আরও এক ধাপ গম্ভীর হয়ে গেল তার। আপনার হিসেব এখনো মেটানো হয়নি মিস্টার। অপেক্ষা করুন, আপনার সাথে পরে কথা বলবো, এখন আসতে পারেন। আর আমার বউয়ের থেকে দূরে থাকবেন। দেখুন, এখানে আমি আপনার সাথে প্রতিযোগিতা করতে আসিনি। শায়ান শব্দ করে হেসে ফেলল। প্রতিযোগিতা? তার তো কোনো চান্সই নেই। তারপর কিছুটা এগিয়ে গিয়ে নয়নের মুখোমুখি দাঁড়িয়ে চেদ্দি গলায় বলল, আরে বা আমার, শুধুই আমার, উনি এখন আমার বউ। তাই কারোর সাথে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজনই নেই আমার। বরং যে আমাদের মাঝে আসতে চাইবে তাকে নিজ দায়িত্বে আমি সরিয়ে দেব। শায়নের ভয়ঙ্কর দেখালো সেই মুহূর্তে। তার চোখে মুখে স্পষ্ট সে ঝুমের প্রতি কত। নয়ন নিজেকে শান্ত করলো। ঝুমের সাথে এই মুহূর্তে কথা বলা খুব দরকার। অনেক প্রশ্ন রয়েছে তার, ঝুমের থেকে অনেক কিছু জানার আছে। ডক্টর, কার সাথে কথা বলছেন? কে এসেছে? ভিতর থেকে ভীষণ মিষ্টি কণ্ঠে শুদ্ধ উর্দু ভাষা ভেসে এলো। নয়ন বুঝলো ঝুম এখন পাক্কা পাকিস্তানি বউ। শায়ন প্রত্যুত্তর করার আগে নয়ন অনুনয় করে বলল, প্লিজ, বেশি সময় নিব না, শুধু কিছু কথা বলার ছিল। আপনি থাকতে পারেন চাইলে। দুনিয়া উল্টে গেলেও আমি ওনাকে একা কারোর সাথে ছেড়ে দেব না। নয়ন স্তব্ধের ন্যায় তাকিয়ে রইল। ভিতর থেকে কিছু একটা তাকে ক্রমাগত শেষ করে দিচ্ছে। তাহলে তো ভালোই, আমাকে কিছু কথা বলতে দিন, তারপর আমি চলে যাব। শায়ন ভালো করে দেখলো সামনে দাঁড়ানো জরাজীর্ণ দেহের পুরুষটি। হেরে যাওয়া মানুষটিকে দেখে মনে মনে বিদ্রুপ করে বলতে ইচ্ছে করলো, বোকা পুরুষ, হিরে রেখে কয়লার কাছে গিয়েছিলি। ধন্যবাদ ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু বলল না। অতঃপর কিছু একটা ভেবে বলল, অনলি 10 মিনিটস, থ্যাংক ইউ। যুগ ততক্ষণে উঠে বসেছে। লোকটা এত সময় দাঁড়িয়ে কার সাথে কথা বলছে কে জানে। কিছু কথা শুনতে পারলেও বুঝতে পারল না কে। তখনই দেখতে পেল শায়ান দরজা ছেড়ে দাঁড়িয়েছে। ঝুম তাকালো ভালো করে। নয়ন ঢুকলো ধীরে। দৃষ্টি তার বেডে বসে থাকা ঝুমের পানে। মেয়েটার রূপ বেড়েছে কি আগের থেকে? হ্যাঁ, আগের থেকেও ও এখন বেশি সুন্দর লাগছে ঝুমকে। চেহারায় সুখী সুখী ভাব স্পষ্ট। অতীতের জীবন থেকে যেন হাজার গুণ ভালো আছে তা দেখে তা বুঝতে কষ্ট হলো না নয়নের। বুক ভর্তি বেদনা নিয়ে হাসলো সে। শরীর খারাপ তোর ঝুম? ঝুমে নয়নকে আশা করেনি। অবাক হচ্ছে মেয়েটা। অপলক চোখে ঘুমিয়ে তাকালো শায়ানের দিকে। শায়ান দ্রুত কদমে হেঁটে এসে ঝুমের পাশে বসে হাত চেপে ধরল ওর। হয়তো নয়নকে বোঝাতে চাইছে ঝুমের উপর একমাত্র অধিকার শুধু তার। নয়ন অবশ্য বুঝলো কষ্টও হচ্ছে তার খুব, কিন্তু আফসোস করা ছাড়া আর কি আছে তার? কিছু করার আছে? না, আমি ঠিক আছি, বসুন। পাশে রাখা পুরনো একটি চেয়ার টেনে বসলো নয়ন। ঝুমের দিকে তাকিয়ে বলল, ভালো আছিস তুই এখন? সুখে আছিস?
ঝুম সায়নের দিকে তাকিয়ে শক্ত করে ধরল সায়নের হাতটি। সায়নের চোখে চোখ রেখে মিষ্টি করে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আনহু রহমতে খুব ভালো আছে। নয়ন সেই হাসি দেখল, চোখের কোণে পানি মুছে বিরস কণ্ঠে বলল, আমার সাথে এমন কেন করলি ঝুম? ঝুম অবাক হলো, মনে প্রশ্ন করলো, মানে কি করেছি? কিছু না জানিয়ে ডিভোর্স দিয়ে চলে গেলি কেন? কি দোষ ছিল আমার? কেন ঠকালি? আমি? ঝুম এতটাই অবাক হলো যে কিছু বলার ভাষা পেল না। ডিভোর্স তো নয়নের তরফ থেকে এসেছিল, তাহলে এখন কেন তাকে দোষ দেওয়া হচ্ছে? হয়তো ওরা তোর উপরে অত্যাচার করতো, কিন্তু আমার জন্য আর কিছুদিন কি অপেক্ষা করতে পারতি না ঝুম? ফিরে এসে যখন জানতে পারলাম তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিস, কেমন লেগেছিল জানিস? অথচ দেখ, বেঈমানরা ঠিকই ভালো থাকে, সুখে থাকে। নয়নের চোখে জল, কণ্ঠ কাঁপছে। এতগুলো দিন শুধু জমির জন্য অপেক্ষা করে গেছে, অথচ আজ যখন পেল তখন সে অন্য কারো বউ। হাই পরিহাস! যাকে নিয়ে এত স্বপ্ন, আশা, সেই মানুষটা এখন অন্য কারো। সায়ন নিজেও অবাক হলো ভারী। ঝুম যে বলেছিল ওর ফুপু ডিভোর্স পেপার আনিয়েছিল, তার মানে এখানেও কোনো কারচাজি ছিল ওনাদের? আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার। আরিবা আপনাকে ছেড়ে যায়নি, বরং তার আগে আপনার মা ডিভোর্স পেপার এনেছিল, এবং এরপর ওরা আরিবাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। নয়ন বিশ্বাস করলো না, তার মা তো সব জানতো। সে জানতো ঝুমকে নয়ন কতটা চাইতো, তাহলে কিভাবে সম্ভব? মিথ্যে, সব মিথ্যে। আপনারা আমাকে বোকা বানাতে চাইছেন। বিশ্বাস না হলে আপনার মাকে প্রশ্ন করুন। নয়ন চুপ করে গেল। এতদিনের বিশ্বাস, আশা, স্বপ্ন এক এক করে ভেঙে গেল তার। আপন রক্ত তাকে ধোঁকা দিয়েছে। সে ঝুমের চোখের দিয়ে চোখ রেখে কাঁপা কাঁপা গলায় বলল, যখন সবাই তোকে মারতো, বকতো, আমার কেন যেন খুব কষ্ট লাগতো জানিস? তোর প্রতি মায়া কাজ করতো সর্বদা। তখন সেটা ভালোবাসা ছিল কিনা আমি জানি না, কিন্তু তোকে ভালো রাখতে ইচ্ছে করতো। মা বুঝতে পেরেছিল তোর প্রতি আমার অনুভূতি। একদিন সরাসরি প্রশ্ন করলো, তোর আর আমার মাঝে কিছু চলছে কিনা। আমি তখন নিজের অনুভূতি বুঝতাম না। তাছাড়া তুই তো ভীষণ ছোট ছিলি। বলেছিলাম কিছুই নেই আমাদের মাঝে। তার কিছুদিন পর মা বলল বিদেশে পড়তে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি কিছুতেই যেতে চাইনি জানিস। তোকে ছেড়ে যেতে গেলে ভেবে কত পাগলামই না করেছিলাম। মা বলল, আমি যদি এখন তার কথা শুনি তাহলে সে তোকে সারা জীবনের জন্য আমার করে দিবে। আমি রাজি হয়ে যাই। চোখের পলকে বিয়েটা কিভাবে হলো আমি বুঝিনি, কিন্তু যখন বুঝলাম এখন থেকে তুই আমার, সে কি শান্তি লাগছিল। তোকে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে পারিনি ঝুম। তোর জন্য সেদিন সারা রাত আমি অপেক্ষা করেছি। তার পরের দিনও আমি তোর দেখা পাইনি। ভীষণ কষ্ট হয়েছিল জানিস, অভিমান হয়েছিল তোর ওপর। তারপর নিজেকে বোঝালাম তুই তো বাচ্চা মেয়ে, এসব বোঝার বয়স হয়নি। তোকে সময় দিলাম। কখনো মা, কখনো নানিকে ফোন করে তোর খবর নিতাম। তোর সাথে কতবার কথা বলতে চেয়েছি, কিন্তু প্রতিবার শুনতে হয়েছে ঝুম কথা বলতে চায় না। বড্ড কষ্ট হতো রে ঝুম। বুকের বাঁ পাশে হাত রেখে এখানে বড্ড কষ্ট হতো। তুই বুঝতি না। সেখানে থাকতে আমি প্রতিটা দিন ভেবেছি, আর কিছুদিন তারপর তোর কাছে চলে রাত হলে তোর প্রতি রাগ, অভিমান, ভালোবাসা ভেসে যেতাম আমি। ভাবতাম আমার ছোট্ট নাবালিকা বউটা এখন কতটুকু রয়েছে। বিশ্বাস কর, ভালোবাসা কি আমি জানি না, কিন্তু তুই আমার কাছে মায়ায় ছিলি, ভীষণ মায়ার ছিলি। পরপর পকেট হাতড়ে একটি আংটি বের করে বলল, ওখানে গিয়ে ছাত্র অবস্থায় ভালো চাকরি পাইনি। ছাত্রদের জন্য ছোটোখাটো পার্ট টাইম কাজের ব্যবস্থা থাকে, তাই করতে হতো। সেই টাকা দিয়ে পড়ার খরচ, থাকা খাওয়া খুব কষ্টের ছিল রে চৌ। তবু আমি প্রতি মাসে তোর জন্য কিছু টাকা জমাতাম। এই দেখ, সেই টাকা দিয়ে আমি তোর জন্য এটা কিনে এনেছিলাম ঝুম। কিন্তু এসে যখন শুনলাম তুই ডিভোর্স পেপারে স্বাক্ষর করে বাড়ি ছেড়ে পালিয়েছিস, আমার সেদিন মনে হয়েছিল আমি শূন্যে ভাসছি। কত স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে, সব ভেঙে গেল এক মুহূর্তে। তোর সাথে তো আমি বৃদ্ধ হতে চেয়েছিলাম ঝুম। তাহলে আমার সাথে এমন কেন হলো? আমি তো কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি। শুধু তোকে চেয়েছিলাম, আল্লাহ কেন তোকে আমার করে দিয়েও কেড়ে নিল? সত্যি, সত্যি বড় তিক্ত হয়। আমরা যা দেখি বা যা শুনি সর্বদা যে তাই হবে এমন নয়। কিছু মানুষ না চাইতেও ভুক্তভোগী হয়ে যায়। কেমন নয়ন, যেমন নয়ন হয়েছে। মাকে বিশ্বাস করে ঠকেছে। এতদিনে জানা সকল মিথ্যে তা একে একে উন্মোচন হচ্ছে। ছেলেটি ভেঙে পড়েছে। না পাওয়ার যন্ত্রণা হয়তো তারাই জানে যারা হারায়। সারিয়া চোখে মুখে আতঙ্ক, ভয়। সে এমনটা একদম আশা করেনি। তার ইনফরমেশন অনুযায়ী ছেলেটি বিদেশ থেকে এসেছে প্রায় 3 থেকে 4 বছর হলো। তারপর থেকে বিভিন্নভাবে নেশায় জড়িত। তাছাড়া ঝুমের অতীত বলে এর বেশি জানার আগ্রহ হয়নি শায়ানের। সে শুধু ছেলেটিকে এখানে ডেকে দেখাতে চেয়েছিল ওকে ছাড়া ঝুম অনেক বেশি ভালো আছে। কিন্তু এখানে মনে হচ্ছে এই ছেলেকে এখানে ডেকে ভুল করেছে। ঝুম কি তাকে ছেড়ে যাবে এখন? না না, কী সব ভাবছে সে। ঝুম তাকে ভালোবাসে। তাছাড়া ঝুম জানে ঝুমকে ছাড়া শায়ান কত বেশি অসহায়। অবশ্যই এই ছেলের জন্য ঝুম শায়ানকে ছেড়ে যাবে না। সে ঝুমের দিকে আরও একটু এগিয়ে এলো। যত যাই বলুক, ভয় সে পাচ্ছে তা তার মুখ দেখে ভালোই বোঝা যাচ্ছে। ঝুম এত কিছু জানতো না, তাকে কেউ কখনো বলেনি। তার বয়স বেশি ছিল না। তাছাড়া তার আম্মা তাকে যেভাবে আগলে রেখেছিল তাতে তার এত কিছু বোঝার কথাও না।
ঝুম সায়ানকে দেখে নিল এক পলক, চোখের ইশারায় সায়ানকে আশ্বস্ত করে সামনে ফিরে চাইল। বিশ্বর সুন্দর করে শান্ত গলায় বলল, আপনি যাওয়ার পর ওরা আমাদের জীবনটা বিষিয়ে দিয়েছিল, আমাদের উপর অত্যাচার করতো খুব। আমার স্বাধীনতা যতটুকু ছিল তাও আপনার মা কেড়ে নেয়। আমার কথা ছাড়ুন, আমার আম্মা, ওরা আমার আম্মার সাথে কি কি করেছে তা চোখে নাবেন না। তাছাড়া আমাকে কেউ কখনো আপনার কথা বলেনি নয়ন ভাই, না আপনার ফোনের কথা বলেছে, আর নাই বা আপনার ব্যাপারে কোনো তথ্য দিয়েছে। আমি সত্যিই জানতাম না এইসব কিছু। আমার বয়সে বা কতটুকু ছিল বলুন? আপনার অনুভূতির ব্যাপারে আমি কিছুই জানতাম না, বিশ্বাস করুন। তবুও আমি ওই দিনের আগ পর্যন্ত একজনের বউয়ের সকল দায়িত্ব পালন করেছি, নিজেকে হেফাজত রেখেছি। আমার তরফ থেকে কোনো কমতি ছিল না। আর যদি বলেন আপনার প্রতি কোনো অনুভূতি ছিল কিনা, তবে বলবো আমি বড় হয়েছি অস্বাভাবিক পরিবেশে, যেখানে প্রতিনিয়ত বেঁচে থাকতে লড়াই করতে হয়। সেখানে ভালোবাসা, অনুভূতি তো বিলাসিতা, তাই না? আমি আপনার অনুভূতিকে সম্মান করি নয়ন ভাই, কিন্তু এখন সবটাই অতীত। এখন আমার বর্তমান ভবিষ্যৎ আমার স্বামী। আমি ওনার সাথে সুখে আছি নয়ন ভাই। এই নরক থেকে আমি হাজার গুণ ভালো আছি এখন। আমার সুন্দর একটি পরিবার আছে এখন। আমি নিজের মতো বাঁচতে পারি। কেউ কটু কথা বলে না আমায়। অতীতে আপনার বা আমার কোনো দোষ ছিল না। নিয়তি এভাবে লিখে রেখেছিল, তাই হয়েছে, মেনে নিয়ে নিন। নয়ন ঝুমের মিষ্টি ভাষায় বলা কথাগুলো মন দিয়ে শুনল। অতঃপর দুহাতে মুখ চেপে ডুকরে উঠে পড়ল, তুই আমার কেন হলি না ঝুম? এক জীবনে আমার হলে কি খুব বেশি ক্ষতি হতো? আমার এত অপেক্ষার এই প্রতিদিন কেন পেলাম আমি? শানে রাগ হচ্ছে খুব। এই লোকের সমস্যা কি? যখন সময় ছিল তখন অন্ধের মতো মায়ের উপর ভরসা করে এখন তার বউকে দোষ দিচ্ছে, অসহ্য। শান কিছু বলতে গেলে ঝুম তাকে থামিয়ে দিল। শান্ত হন নয়ন ভাই, অতীতকে ভুলে যাওয়াটাই ঠিক হবে। আমরা দুজন পরিস্থিতির শিকার মাত্র। নিজেকে সামনে নিন। আমি ভালো আছি, সত্যিই ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। উঠে দাঁড়ালো, তার চোখে পানি। মানুষটি, প্রতিটি মানুষ ভালোবাসার কাছে অসহায়, ভীষণ রকম অসহায়। আমরা যাকে ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না, এই সত্যটি মেনে নিতে হবে। নয়ন বুঝতে পারল ঝুমের বিরহ তাকে সারাটি জীবন কাটাবে, তবুও সে খুশি। ঝুম ভালো আছে, এতটুকুই যথেষ্ট। ভালোবাসটাই যে পেতে হবে এমন তো কোনো শর্ত দেওয়া নেই। না পাওয়ার মাঝেও সুখ আছে। তার একতরফা ভালোবাসা না হয় সে একাই বয়ে নিক। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। আজ শুধু তার মায়ের মিথ্যে স্বার্থের কাছ জন্য সে ঝুমকে পেয়েও হারালো। নয়ন চোখে ভর্তি পানি নিয়ে হাসলো ঝুমের পানে তাকিয়ে। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। এতদিন শুধু তোর জন্য এদেশে পড়েছিলাম, এখন আর এখানে আমার কোনো প্রয়োজন নেই। আমি এবার একেবারে দেশ ছেড়ে চলে যাব। আমাদের হয়তো আর দেখা হবে না, সাবধানে থাকবি। আর কখনো কোনো প্রয়োজন পড়লে আমাকে স্মরণ করিস, মনে রাখবি কেউ থাকুক আর না থাকুক আমি সর্বদা তোর সাথে আছি, থাকবো। আসি রে ছোট্ট পাখি। নয়ন আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। তার যাওয়ার পারে তাকিয়ে ঝুম দীর্ঘশ্বাস ফেলল। সত্যি বলতে নয়নের জন্য তার মনে কখনো কোনো অনুভূতি জন্মায়নি। সেই সময় সুযোগ কোনোটাই সে পায়নি। কিন্তু আজ সব জানার পর নয়নের জন্য একটু খারাপ লাগা কাজ করছে। সায়ন ঝুমকে এভাবে দরজার পানে তাকিয়ে থাকতে দেখে ফুঁসে উঠল। এমনিতেই নয়নের বলা কথাগুলো তার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। তার উপরে আবার শেষে ছোট্ট পাখি বলেও ভাবা চায়। তার বউকে তার সামনে অন্য কেউ বলে গেল পাখি। আর সে কিছু করতে পারল না। রাগে নাক লাল করে ঝুমের মুখটি দু হাতে ধরে নিজের দিকে ফিরে বলল, ওদিকে, এদিকে তাকাবেন। এদিক ওদিক কি এত? আমাকে দেখতে মন চায় না? ঝুম অবাক হয়ে বলল, মন চাইবে না কেন? আপনাকে রোজই তো দেখি ডক্টর। তাই? ঝুম মাথা নাড়িয়ে জানালো। সায়ন আয়েশ করে বসে বলল, তাহলে দেখতে থাকুন। যতক্ষণ না পর্যন্ত আমি না বলবো ততক্ষণ আমাকে দেখতে থাকুন। পর পুরুষের দিকে তাকানো, তাই না? ঝুম বিস্মিত, এই লোক এত হিংসুটে আল্লাহ। সে মাথায় হাত দিয়ে বলল, কি বাচ্চামো এসব ডক্টর, শুনুন তো, সকাল থেকে যে কিছু খায়নি ভুলে গেছেন? শান ব্যস্ত হয়ে পড়ল। এত কিছুর মাঝে তার মনেই ছিল না যে ঝুম খায়নি কিছু, মেডিসিনও তো দিতে হবে তাকে। আপনি একটু বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। শান বলতে বলতে ব্যস্ত পায়ে ছুটল। প্রতিমধ্যে শ্রাবণীকে ডেকে ঝুমের কাছে বসতে বলে খাবার আনতে গেল। পরের দিন ভোর হতেই তারা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঝুমের মামা অনেক করে বললেন তাদের বাড়িতে যেতে, কিন্তু ঝুম রাজি হলো না। যে বাড়িতে তার আম্মার ঠাঁই হলো না, সেখানে সে যেতে চায় না। পরবর্তীতে অবশ্য ঝুমের নানা বাড়ির লোকেরা তার সাথে দেখা করতে আসতে চেয়েছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য পারেনি। ঝুম বলেছে পরের বার বাংলাদেশে আসতে দেখা করবে তাদের সাথে। ঝুম আমার বাড়িতে এখন জলিল শিকদারের 2 ছেলে মেয়ে আর এক দরিদ্র পরিবারের সদস্যরা রয়েছে। তাদের সায়ানি বাড়ি 2 বাচ্চার দুজনকে দেখাশোনার জন্য রেখেছে। ঝুম আসার আগে বারবার করে বলে দিয়েছে তার আম্মার কবর যেন প্রতিদিন পরিষ্কার করা হয়। তাছাড়া গতকাল বিকেলে ঝুম সায়ানকে দিয়ে কোথা থেকে যেন কিছু ফুলের গাছ আনিয়েছে করে আমিরার কবরেও লাগিয়েছে। আগেও লাগিয়েছিল কিছু গাছ। ঝুম যখন ছিল তখন রোজ যত্ন নিত, কিন্তু তার যাওয়ার পর কেউ আর যত্ন নেয়নি। অযত্নে গাছগুলো মরে গেছে।
বাড়ি জানালা দিয়ে ঝুম একদৃষ্টিতে কবরটা দেখছিল। মনে মনে ভাবলো, কবরটা যদি সাথে করে নিয়ে যেত কতই না ভালো হতো। কিন্তু কিছু জিনিস আমাদের মনের ছেলে মানুষই ভাবনা ছাড়া আর কিছুই না। এমন অবাস্তব জিনিস কখনো সম্ভব নয়। ঝুম দেখল, ওই তো দূরে তার আম্মা দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল, কথা বলার ভাষা পেল না। যে মারা গেছে তাকে কিভাবে দেখছে সে। সে দ্রুত সায়ানের হাত ধরে এক আঙ্গুল তাক করে দূরে দেখিয়ে বলল, ডক্টর, ডক্টর আম্মা, দেখুন ও আম্মা ওখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে হাসছে। সায়ান জানালা দিয়ে দেখল কেউ নেই ওখানে। ধীরে শ্বাস ফেলে ঝুমকে জড়িয়ে ধরে বলল, শান্ত হন, আবার নিয়ে আসবো কেমন? আমাকে আমরা আবার দেখতে আসবো। কিন্তু এখানে আম্মা কি করে সম্ভব? বিশ্বাস করুন, আমি সত্যিই দেখেছি। উত্তেজিত হবেন না পাখি, আমি আপনাকে বিশ্বাস করি। আসুন, ঘুমাবেন। ঘুম থেকে উঠলে বুঝিয়ে বলবো। ঝুম কথা পারল না। ওর মাথা ব্যথা করছে খুব, ঘুম দরকার। সায়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে কিছু মুহূর্তের মধ্যে ভারী নিঃশ্বাসের শব্দ পেল সায়ান। চিন্তায় অস্থির সায়ান ঝুমকে আগলে নিয়ে ব্যাক সাইডে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো। আহির শ্রাবণী তু জয়েছে ঝুমের কথায়। আহির নিজের অবাকতা কাটিয়ে উঠতে না পেরে প্রশ্ন করলো, কি হচ্ছে এসব সায়ান? ভাবে কি বলছিল? সায়ান সময় নিয়ে বলল, হ্যালুসিনেশন হচ্ছে। শ্রাবণী চিন্তিত হয়ে বলল, কি? মানসিক চাপ, অতীত অভিজ্ঞতা, ওনার আম্মাকে নিয়ে না জানা সত্যগুলোর প্রভাব ফেলেছে। আমাদের যত দ্রুত সম্ভব পাকিস্তানে ফিরতে হবে, ওনাকে ট্রিটমেন্ট করাতে হবে, নয়তো প্রেগনেন্সির টাইমটা ভীষণ রিস্কে থাকবে, উনিও বেবি। কি? আহির শ্রাবণী উভয়ে অবাক হয়ে চেঁচিয়ে উঠল, ঝুম প্রেগনেন্ট? অথচ তারা জানেই না। সায়নদের চেঁচানোতে বিরক্ত হলো। মেয়েটা সবে ঘুমিয়েছে, উঠে গেলে এই বাধা দুটোকে আস্ত রাখবে না। গভীর গলায় বলল, আস্তে, ঘুমোচ্ছে উনি। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল চাপলো। আহির পেছন থেকে সামনে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কবে জেনেছো তুমি? আমাকে কেন বলনি? বাড়িতে জানিয়েছো? না, এখনো কাউকে জানাইনি। আগে বিষয়টি লক্ষ্য করেছিলাম কিন্তু নিশ্চিত ছিলাম না, তাই অপেক্ষা করছিলাম। এখানে যেদিন আসলাম সেদিন নিশ্চিত হয়েছি। এখনো প্রপার টেস্ট করানো হয়নি। আহির আরিবা এখানে আর থাকতে চাচ্ছে না। কাল রাতে আমি ফেরার টিকিট কেটে ফেলেছি। 2 দিন পর আমাদের ফ্লাইট। অ্যারেঞ্জ করেছি টিকিটগুলো। এত দ্রুত সাধারণত পাওয়া যায় না। আহির এক পলক শ্রাবণীর দিকে চাইল। শ্রাবণী মন খারাপ করে বলল, আর কিছুদিন থাকলে ভালো হতো না ভাইয়া? এলেনি তো মাত্র কিছুদিন হলো। শায়ন পেছন ফিরে শ্রাবণীকে দেখে আবার সামনে ফিরে বলল, আরিবার শরীর ভালো নেই বেশি। তাছাড়া যত দ্রুত সম্ভব ওনার চেক আপ করাতে হবে। আমি ভীষণ চিন্তায় আছে ওনাকে নিয়ে। শরীর খুব দুর্বল, দেখতেই তো পাচ্ছেন। আর উনিও এখানে থাকতে চাইছেন না। কালকের ঘটনা নিয়ে এখন পর্যন্ত একটি কথাও বলেনি, কাঁদেওনি পর্যন্ত, যা খুবই অস্বাভাবিক। আশা রাখছি আপনি বুঝতে পারবেন। শ্রাবণী বুঝলেও তার মনে মানছে না। ঝুমকে আবার কবে দেখতে পাবে কে জানে। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। পুরো রাস্তায় কেউ আর কথা বলল না। ভাবি সোনমনেও আসছে, এই খবর আমাকে আগে কেন দেওয়া হলো না? রাত প্রায় 9টা। শায়ান শ্রাবণীকে নিয়ে বাহিরে গিয়েছে কিছু মেডিসিন আনতে। আসার পর থেকে ঝুমের খুব বমি পাচ্ছে। সেই সিকনেসও কাজ করছে আজ খুব। তাই শায়ানের বাহিরে যাওয়া। ঝুম বসে বসে ফোন টিপছিল। অনলাইনে বেশ সুন্দর বড় বড় দোলনা দেখাচ্ছে। শায়ান ফিরলে তার ইচ্ছে দোলনা দেখে একটি কিনে ফেলা। হঠাৎ আহিরের উক্ত কথায় ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি তুলে আহিরের পানে চাইল। ছেলেটি বেজায় চটে আছে। এত বড় সংবাদ তাকে না দিয়ে কিভাবে পারল? ঝুম হেসে ফেলল আহিরের ছেলে মানুষই কথায়। ভেতরে আসুন ভাইয়া, বসুন এখানে। আপনিও আপনার স্বামীর সাথে মিলে ষড়যন্ত্র করা শুরু করেছেন? আই হেট ইট। আমরা জেনেছি মাত্র 2 দিন হলো। আহির রুমে প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ, তো আমি কেন 2 দিন পর জানলাম? আরে ভাইয়া, বাকি কথা শেষ হওয়ার আগে শায়নের কমকমে সুর ভেসে এলো, আমার বউকে জ্বালাবে না আহির, নিজের রুমে যাও। হ্যাঁ হ্যাঁ, তোমারই তো বউ। আমাদের কিছুই হয় নাকি? সব তো তোমারই। মনে রেখো এসব। আবার যখন দুজন ঝগড়া করবে আমাকে একদম বলতে আসবে না। চললাম। থেমে থেমে যেতে যেতে থেমে গিয়ে আবার বলল, আমার বোনের দিকে খেয়াল রাখবে, খবরদার অযত্ন করবে না। তাহলে বড় চাচি আমাকে বলে ঝুমকি করাচিতেই রেখে দেব। কথাগুলো বলতে বলতে সে মিয়ে গেল। শায়ন বিরক্তির চরম সীমানায় চলে গেল। বিয়ের পর থেকে এই এক ডায়লগ শুনতে শুনতে তার বাচ্চার বাবা হতে চলেছে। কিন্তু এদের হুমকি শেষ হলো না। ঝুম শায়নের কুঁচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে সশব্দে হেসে ফেলল। রিমিটি লিখেছেন মীরা রায়াত। পর্ব 8। শায়নদের ঘর থেকে বের হয়ে নিচে ঘরের দিকে যেতে গিয়ে আহির থেমে যায়। বসার ঘরে বসে শ্রাবণী খুব মনোযোগের সাথে স্নিকার্স পরছে। আহির ভালো করে লক্ষ্য করে দেখল আগের মতো মেয়েটির চুলগুলো বেরঙের নেই, মিশে মিশে কালো এখন। আজ সকালেও তো দেখলো আগের মতোই ছিল। তাহলে কালো হলো কখন? পরনে তার হালকা অফ হোয়াইট শর্ট কুর্তি, যার মাঝে ছোট ছোট বিভিন্ন রঙের ফুল, সাথে ব্যাগি জিন্স আর জিন্সের সঙ্গে মিলিয়ে গলায় ঝোলানো একটি স্কার্ফ। ওয়েস্টার্ন ড্রেস আপে আগেও থেকে ভিন্ন লাগছে মেয়েটিকে। কোথাও কি যাচ্ছে? প্রশ্ন করবে? না থাক, আবার যদি ভুল বোঝে। আহি নিঃশব্দে যেভাবে এসেছিল সেভাবে ফিরে যেতে নাই। কিন্তু শ্রাবণী দেখে ফেলল তাকে।
আরে আপনি এখানে? আহির থেমে গেল। ফিরে চাইল শ্রাবণীর দিকে, চোখে চোখ রেখে বলল, হ্যাঁ ওই আর কি, শায়ানের সাথে কথা বলে ফিরছিলাম। ও, এখন জুম কেমন আছে? ভালো। কথা হয়নি আপনার? শ্রাবণী পাশে রাখা হেলমেটটি হাতে তুলে দাঁড়িয়ে উঠে দাঁড়ালো। হয়েছিল অনেকক্ষণ আগে। আহির বিশেষ কোনো ভাব প্রকাশ করলো না, তার দৃষ্টি শ্রাবণীর হাতে ধরা হেলমেটে। শ্রাবণী লক্ষ্য করল সেই দৃষ্টি, নিচে থেকেই বলল, অনেকদিন বাইক চালানো হচ্ছে না, তাই ভাবলাম আজ ঘুরে আসি। তাছাড়া আজ ওয়েদারটাও চমৎকার। আহির কিছু একটা বলতে গিয়েও বলল না, সে শান্তভাবে যেতে যেতে বলল, ওকে। শ্রাবণী ঠোঁট কামড়ে তাকালো অদ্ভুত ছেলেটির দিকে, তারপর হঠাৎ বলল, আপনি যাবেন? সাথে সাথে আহির থেমে গেল, ফিরে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণী পুরো কুঁচকে প্রশ্ন করল। আহির কথা না বাড়িয়ে হেঁটে দরজা পেরিয়ে বাহিরে বেরিয়ে গেল। শ্রাবণী আহম্মকের মতো তাকিয়ে দেখল। আহির এত অদ্ভুত কেন, সে আজও বুঝতে পারেনি। সে হেলমেটটি হাতে দৌড় লাগালো আহিরের পিছে। বাহিরের মৃদুবন্ধ বাতাস, আহির ঘরে পড়া সাধারণ পোশাকে দাঁড়িয়ে। শ্রাবণী বাইক বের করে তার সামনে এসে থামল। আহির একবার ভালো করে শ্রাবণী বাইকটা দেখে নিল, ভালোই, খারাপ না। তারপর পকেটে হাত গুজে বলল, বাইক আমি চালাবো? শ্রাবণী খেপে গেল, তার শখের বাইক সে কাউকে ধরতে দেয় না, আর এই ছেলে নাকি বলছে সে চালাবে। শ্বশুরবাড়ির আবদার। নো ওয়ে, আমি আমার বাইক কাউকে ধরতে দিই না, নিজের টাকায় কেনা, বুঝছেন? তো তো মানে কি? হ্যাঁ, তো মানে কি? আমি চালাবো বাইক। তাহলে আমি যাব না। শ্রাবণী নাক ফুলিয়ে রাগে চোখে তাকিয়ে বলল, তোর যাওয়া লাগবে না ভাই, আমি একাই যাচ্ছি। আহির অবাক হয়ে বলল, মিনিমাম কার্টেসি জানো না? নিজে ডেকে এনে এখন অপমান করছো কেন? অপমান? এখানে অপমানের কি আছে? আর আমি কি বলেছিলাম? আসেন আমার বাইকে আপনি চালান। দেখুন, যেতে হলে পিছনে বসে চলুন, নয়তো যেতে হবে না। আহির হেরে যাওয়া মুখ করে তাকালো শ্রাবণীর দিকে। মেয়েটা বড্ড বেশি জেদি। বুঝলো একে বলে কাজ হবে না। অগত্যা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে বসলো শ্রাবণীর পেছনে। লজ্জা পেল বেশ। ছেলে হয়ে একটি মেয়ের পেছনে এভাবে বসতে লজ্জা তো লাগবেই। আহির বসতেই শ্রাবণী বাইক চালাতে শুরু করলো। হালকা স্পিডে কোনরূপ তাড়া নেই, না দেখে শুনশান রাস্তা ধরে ধীরগতিতে চালাতে লাগলো শ্রাবণীর বাইকটি। প্রথমে আহির অপ্রস্তুত হলেও এখন বেশ ভালো লাগছে। মৃতবন্ধ বাতাসে সময়টি বেশ উপভোগ করছে সে। শ্রাবণীর চালানো হাত দারুণ মানতেই হবে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পর শহর থেকে দূরে একটি নিরালয় পরিবেশে বাইকটি এসে থামল। জায়গাটি কোথায় আহির তা জানে না, তবে ভীষণ উপভোগ্য মনে হচ্ছে। যানজট নাই, আর নাই বা দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের দেখা যাচ্ছে। দুই ধারে ধানের জমির মধ্যখান থেকে শুরু রাস্তা, দেখে বোঝা যাচ্ছে এটি একটি গ্রামাঞ্চল। আহির নেমে সামনে এগিয়ে গেল। শ্রাবণী বাইক পাশে রেখে আহিরের পিছু পাশে রাস্তার পাশে একটি বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালো। অসাধারণ, প্রচুর বাতাস বইছে। পাশে জমিতে বোধহয় ধারে চারা লাগানো। বেশি বড় না হলেও বাতাসের তরুণ তা হেলে দুলে উঠেছে। পূর্ণিমার আলোতে চারিপাশে আলোকিত। মনোরম এই দৃশ্য আহির অভিভূত। শ্রাবণী রাস্তার পাশে বসতে বসতে বলল, ছোটবেলা আমরা এখানে বড় হয়েছি। আহির শ্রাবণীকে বসতে দেখে নিচেও বসে পড়ল। আমরা? আমি আর পাভেল। ও, এরপর কি বলা উচিত আহিরের জানা নেই। পূর্ণিমার চাঁদ উপভোগ করতে করতে বেশ কিছুটা সময় কেটে গেল পিনপতন নীরবতায়। দূরে আকাশে তাকিয়ে শ্রাবণী বলে উঠল, এখান থেকে আমাদের কাছেই বাড়ি। এই জায়গাতে কত শত স্মৃতি রয়েছে তার হিসাব নেই। পাভেলের সাথে প্রায় সময় এখানে এসে বসতাম। আহির ফিরে তাকালো না শ্রাবণীর দিকে, বরং দূরে অচেনায় তাকিয়ে শুধালো, এখানে এলে কষ্ট হয় না? হয়তো। তারপরও কেন আসলে? গত কয়েকটি বছর ধরে এই কষ্টের বোঝা বয়ে চলছি তো, তাই এখন আর তেমন একটা কষ্ট হয় না। কথাটি বলে মিষ্টি করে হাসল শ্রাবণী। আহির আবার ফিরে চাইল, অথচ শ্রাবণী অনড়। এর দিকে মুক্তি নেই। চাইলে হয়তো মুক্তি পেতে পারি। তাহলে মুক্তি নিচ্ছ না কেন? ইচ্ছে করে না, বেশ তো আছি। মুক্তি নিলে ওকে ঘৃণা করতে হবে। আমি ওকে ঘৃণা করতে চাই না। দারুণ, এমন চিন্তা কয়জন করে? পাগল ছেলেটির জন্য আহির মন থেকে সমবেদনা অনুভব করছে। ছেলেটির জীবনে একটা সময় গিয়ে খুব করে আফসোস করবে। হীরা ভেবে কাজকে আপন করতে গিয়ে হীরাকে হারিয়েছে বেচারা। সরি। শ্রাবণী দূরে আকাশ থেকে চোখ সরিয়ে আহিরের দিকে তাকিয়ে একপ্রো নাচিয়ে প্রশ্ন করল, কেন? আহির চোখ সরিয়ে নিল, অন্যদিকে তাকিয়ে খুব ধীমি স্বরে বলল, শুরু থেকে আপনাকে ভুল বুঝেছি। তোমার মনটা না বুঝে বাহিরের রূপ দিয়ে তোমাকে বিচার করেছি। শ্রাবণী শব্দ করে হেসে ফেলল, আপনি বারে অদ্ভুত লোক তো। ব্যাপার না, মাঝে মাঝে এমন হয়। আমি কিছু মনে করে দিই। তাছাড়া মানুষের অনুভূতি এমনই, আমরা যেমন ভাবি তেমনটাই চাই। আহির এবার শ্রাবণীর চোখে চোখ রেখে বলল, তুমি খুব ভালো মনের মেয়ে শ্রাবণী, ভীষণ ভালো। শ্রাবণী চমৎকার হেসে বলল, আপনিও খুব ভালো। অল্প সময়ের জন্য হলেও আমি ভালো কিছু একটা মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। ঝুমের জন্য আর চিন্তা নেই। আহির কিছুই বলল না। হঠাৎ করে তার আজ খুব ভাল লাগছে।
পাশে বসে মেয়েটির সাথে কথা বলে মনটা হালকা লাগছে। এই যে দুদিনের পরিচয় মেয়েটির সাথে রাতের আকাশ দেখছে, অথচ মনেই হচ্ছে না মেয়েটি তার দুদিনের পরিচিত। মনে হচ্ছে কত যুগ ধরে চেনা জানা। শান্তি লাগছে অনেক। এগুলো বছর পর। এর কারণ কি? আহির। আহির অদ্ভুত চোখে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণী আহিরের চোখের দিকে তাকিয়ে বলল, ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু স্মৃতি ধরে বেঁচে থাকাও ঠিক না। যা হয়েছে বলে যান, জীবনটাকে আরও একটা সুযোগ দিন। তুমি পারবে? শ্রাবণী ভীষণ নরমভাবে বলল। মেয়েরা অদ্ভুত শক্তি নিয়ে জন্মায়। আমার যেমন খুব সহজে ভালোবাসতে পারি, তেমনই খুব সহজে মানিয়েও নিতে পারি। কিছুদিন কষ্ট হবে, কিন্তু জানি আমিও সামনে এগিয়ে যাব একদিন। এটাই বাস্তবতা। কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। আমার মতো অন্য মানুষগুলোর জন্য তো আরও নয়। আপনি ভালো ছেলে আহির, নয়তো অনুতপ্ত হতেন না। সবাই নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় না। আপনি হচ্ছেন। তার মানে আপনি খুব সুন্দর একটি মন আছে। তখন সময় ঠিক ছিল না, তাই অমন হয়েছে। তার থেকেও বড় কথা, আল্লাহ চায়নি, নয়তো এত ভালোবাসা কখনো বিফলে যেত না। জম আপনাকে নিয়ে বড় চিন্তা করে। তোমার কথাগুলো ভালো লাগছে শ্রাবণী। শ্রাবণী চটপটি করাই বলল, লাগতেই হবে। কি বলেছে, দেখতে হবে না? আহির হেসে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই। জানেন, আমি মাঝে মাঝে ভাবি, আমার বেচারা জামাইটা কোথায়? আমাকে নিতে আসে না কেন? ওই লোকের কি আমার কথা মনে পড়ে না? শ্রাবণীকে ভাবুক লাগলেও আহির নির্বিশেষে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, আমার সামনে অভিনয় করার দরকার নেই শ্রাবণী, তুমি কাঁদতে পারো। শ্রাবণীর চোখে মুখে হঠাৎ আধার ছেয়ে গেল, দু চোখে পানির স্রোত। দমকা হাওয়াই তোরে নাকি কষ্টের জোয়ার, কে জানে। শ্রাবণীর চোখ থেকে পানির ধারা বইতে লাগলো। আহির পাশে বসে চুপ করে দেখলো, কিচ্ছুটি বলল না। অনেকটা সময় পর শ্রাবণী নাক টেনে বলল, দীর্ঘ একটা সময় পর আমি একজন ভালো বন্ধু পেলাম আহির। আহির হেসে বলল, আমিও। শ্রাবণী হেসে বলল, একজন মন ভাঙা মানুষই অন্য একজন মন ভাঙা মানুষকে বুঝতে পারে। আহির ঠোঁটের কোণে ছড়িয়ে চোখের ইশারায় সায় জানালো। সারাদিন তোড়জোড় করতে করতে রাত 10টার দিকে ওরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। প্রায় রাত 1টায় গিয়ে তারা পৌঁছালো। ঢাকার রাস্তায় শান্তির অভাব হলেও জ্যামের অভাব নেই। কিছুক্ষণ পরপর জ্যামে পড়তে হয় তাদের। শাহের নিশ্চয়ই ভীষণ চিন্তায় ছিল পুরোটা সময়। একে তো রাত 3টায় তাদের ফ্লাইট, তার উপরে আবার ঝুম অসুস্থ। জ্যামের মাঝে এতক্ষণ ধরে অসুস্থ না হয়ে পড়ে সেই চিন্তায় অস্থির ছিল পুরোটা রাস্তা। অথচ মেয়েটা দিব্যি সকলের সাথে হাসি মজায় মেতেছিল সারাক্ষণ। আহির শ্রাবণীর মাঝেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেল আজ। বার কয়েক চোখাচোখি হাসি মজা হলো দুজনের মাঝে। সেদিন রাতে প্রায় ভোরের দিকে তারা দুজন বাড়ি ফিরেছিল। এক রাতের কিছু মুহূর্ত তাদের সম্পর্কে বন্ধুত্বে গড়িয়ে নিয়ে গেল। এয়ারপোর্টের বাহিরে দীর্ঘ সময় বিদায়ের পর জুমরা বোর্ডিংয়ের জন্য চলে গেল। যাওয়ার আগে বারবার করে ঝুম বলে গেল ওদের পাকিস্তানে যেতে। শায়ন আহিরও যেতে বলল। শ্রাবণী জানিয়েছে পাসপোর্ট করে তারা আসবে দ্রুত। কেটে কেটে অস্থির ঝুম, শায়ন দিশেহারা। কি থেকে কি করবে বুঝতে পারছে না। এদিকে এত চেষ্টার পরেও ঝুমের কান্না থামাতে না পেরে সে নিজেই কেটে দেবে এমন অবস্থা। প্লেনে থাকা অন্যান্য যাত্রীরা অদ্ভুত চোখে দেখছে তাদের। আহির বিরক্তি হয়ে উঠে এলো। তার মন আজ খুব একটা ভালো নেই। বাংলাদেশে আসার পর থেকে যাওয়ার জন্য অস্থির ছিল, অথচ আজ যাওয়ার বেলায় যেতে মন চাচ্ছে না। মন বলছে কিছু একটা রেখে যাচ্ছে, অস্থির লাগছে খুব, কিন্তু বুঝতে পারছে না কেন। বুক ভর্তি বেদনা চেপে বসে আছে। কেন এই মন খারাপ বোঝার ক্ষমতা নেই তার। সমস্যা কি তোমার শায়ান? ওনাকে কাঁদিয়েছ কেন? শায়ান ভারী অসহায়ভাবে বলল, আমি কিছু করিনি আহির, সবই তো ঠিক ছিল। বাহিরেও হাসি খুশি ছিল, প্লেনে উঠেও তো কথা বলছিল ঠিকভাবে। হঠাৎ কেঁদে উঠল। সেই যে শুরু করলো আর থামছেই না। আমাকে কিছু বলছেও না, না বলে কিভাবে বুঝবো বলো? তুমি একটু দেখো না কি হয়েছে। প্লেনের প্রতিটি সিটে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, তবুও শায়ান ঘেমে অস্থির। আহির তার কম কথা বলে ডোন্ট কেয়ার ভাইকে দেখালো ভালো করে, যে কখনো কারো কথা ভাবেনি, কোনো কিছুতেই পরোয়া করেনি। সেই ছেলে ভালোবাসার কাছে কি দারুণভাবে হেরে গেছে। আহির ঝুমের দিকে ফিরে চাইল, কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে একদম। আচ্ছা, ঝুমের পরবর্তীতে অন্য কেউ হলে শাহান কি করতো? বিরক্তি হতো নাকি ধমকে দিত? হয়তো কটুক ভাষায় কিছু একটা বলে বসতো ছেলেটি। কিন্তু এখন দেখে কেমন অসহায় লাগছে তাকে। এই একটা মেয়ের যার কাছে শাহান বারবার হেরে যায়। ভাবি। ঝুম চোখ তুলে তাকালো। চোখ নাক ঠোঁট ভীষণ রকমের লাল আছে। দেখে মনে হচ্ছে একটিমাত্র টোকা পড়লে রক্ত বের হবে। স্বাস্থ্য উন্নতির ফলে দেখতে মায়াবী হয়েছে আরও। গোলমলে চেহারায় মেয়েটিকে দেখে যে কারো মায়াই হবে। কি হয়েছে ভাবি? একটু থেমে যাওয়া ঝুম আবার ঝরঝরিয়ে কেঁদে ফেলল। আহির অসহায় চোখে শায়ানের দিকে তাকালো। শায়ানের চোখে দারুণ লাল, চোখের ভেতরের শিরাগুলো স্পষ্ট লাল হয়ে আছে। দুই পাগলের মাঝে আহির বোকার মতো ফেসে গেছে। শান্ত হন ভাবি, শায়ান চিন্তা করছে, দেখুন ওকে একবার। ঝুম চোখ তুলে শায়ানকে দেখে নিল, পরপর কান্না থামিয়ে নিশ্চুপ হয়ে গেল। কিন্তু তখনও তার ভুবনের আওয়াজ কমেনি।
এবার বলুন কি হয়েছে? ভয় করেছে ভাইয়া? ভারী দুঃখী কণ্ঠ তার। আহির বুঝল না কিসের ভয়। তার প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল। সায়নও আগ্রহী চোখে জানতে চাইল কিসের ভয়। ঝুম ঢোক গিলে পাশের উইন্ডোতে তাকালো। রাতের আকাশে ভালোভাবে বাহিরে কিছু দেখা যাচ্ছে না। এবার প্লেনে যেতে ভয় করছে খুব। আহির অবাক চোখে তাকিয়ে দেখলো ঝুমকে। মেয়েটা প্রথমবার পাকিস্তানে একাই এসেছিল। তাছাড়া বাংলাদেশে যাওয়ার সময় তো ঠিক ছিল। তাহলে এখন কেন ভয় পাচ্ছে? সে বড় বড় চোখ করে শায়নের পানে তাকালো। শায়ন চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। তারপর ধীরে দুই হাতের মাঝে ঝুমকে টেনে নিয়ে বলল, ভয় নেই পাখি, আমি যতদিন বেঁচে আছি আপনার কোনো ভয় নেই। আপনি নিশ্চিন্তে ঘুম দেন। চোখ খুলে দেখবেন আমরা করাচি চলে এসেছি। ঝুম বুকের মাঝে খাপটি মেরে পেরে পড়ল। ঘুম পাচ্ছে না ডক্টর? তবুও চোখ বন্ধ করে রাখুন, একটা গল্প শুনবেন? ঝুম মৃদু মাথা নাড়ল। শায়ন সম্মতি পেয়ে পৃথিবীর আজব আজব কথা শুরু করে দিল। আহির এতটাই অবাক ছিল যে নিচে সিটে গিয়ে বসতে ভুলে গেল। শায়ন এসব কি গল্প করছে? এগুলো গল্প? কোনো ক্যাম্পে কি হয়? কোনো অপারেশনে কি হয়েছিল? ছাত্র অবস্থায় ক্যাম্পিং কেমন কেটেছে? এসব অদ্ভুত গল্পের খাতা খুলে বসেছে সে। আর তার থেকেও অবাক করার বিষয়, ঝুম সে সব শুনতে শুনতে ঘুমিয়েও গেল। আহির নিচের সিটে বসতে বসতে বলল, ব্যাপার কি? শাহান ঝুমের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, প্রেগনেন্সি অবস্থায় কিছু পরিবর্তন আসে। মুড সুইং, নার্ভাসনেস, বাচ্চামো করা, এগুলো নর্মাল। আহির বুঝতে পেরেছে। এমন করে মাথা নাড়ালো। কয়েক সিট পেছনে গিয়ে একটি মেয়েলি গলায় শুনতে পেল, দেখছো ভাইয়াটা আপুকে কত ভালোবাসে, যত্ন করে। দেখে শিখতে পারো তো কিছু। আহির পাশ ফিরে তাকিয়ে শাহানকে দেখে নিল। তার ভাই আসলে ঝুমকে অত্যন্ত ভালোবাসে। তার ভালোবাসার সাথে কারো তুলনা হয় না। ঝুমকি জানতো তার জন্য এত গভীর ভালোবাসা অপেক্ষা করেছে। মেয়েটা বড্ড বেশি ভাগ্যবতী। আহির আলতো হেসে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো। মাথায় চলছে অনেক রকমের চিন্তা। ঝুমকি আদৌ ভালো আছে? আপনি একদম আমার সাথে কথা বলবেন না। কিন্তু আমি সত্যিই কিছু করিনি আরিফা। ঝুম আগুন চোখে ভস্ম করে দিবে এমনভাবে তাকালো শায়নের দিকে। শায়ন রীতিমতো ভরকে গেল ঝুমের রাগ দেখে। ঝুম তার হালকা উঁচু হওয়া পেটটা নিয়ে তেড়ে গেল শায়নের দিকে। কিছু করিনি? তাহলে মিথ্যা বলছো কেন? অসভ্য লোক। মেয়ে মানুষ দেখলেই দাঁত কেলাতে হবে কেন? রাগে ফুসফুস করছে ঝুম। শায়ন কি বলবে বুঝতে পারছে না। তারা করাচি এসেছে গোটা 5 দিন হয়েছে। এই কয়েকদিন চাইলেও ঝুমের চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে পারেনি। সে তার বিভিন্ন অজুহাত, কখনো দুর্বল লাগে তো কখনো বমি পায়। বাড়ির সকলেও যখন থেকে জেনেছে প্রেগনেন্সির কথা, তখন থেকে শায়নের কথায় কেউ পাত্তাই দিচ্ছে না। বিশেষ করে তার মা বাবা। তাদের আশকারায় ঝুমকে হাতের নাগালে পাওয়াও দুষ্কর। অগতাজ বহু বুঝিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানে আশ্চর্যজনকভাবে ডক্টর ইউস্ট্রার সাথে দেখা। বিশেষ কিছু কারণে সে করাচি এসেছিল। যেহেতু ডক্টর ইউস্ট্রা একজন গাইনিকোলজিস্ট, তাই শায়ন ভেবেছিল জমির ব্যাপারটা তার সাথে আলোচনা করলে ভালো হবে। কিন্তু সেটি শায়নের জন্য কাল হয়ে দাঁড়ালো। ডক্টর ইউস্ট্রার সাথে শায়নের অমন হেসে হেসে আলাপ করা ঝুমের একদম পছন্দ হলো না। অগত্যা শায়নকে না জানিয়ে সে একাই বাড়ি চলে এসেছিল। কি ভয়ানক ছেলে মানুষই। এইদিকে জলজান্ত ঝুম চলে এলো, অথচ শায়ন কথার এতটাই মশগুল ছিল যে ঝুমের খোঁজটুকু নিল না। রাগে দুঃখে সারাটা রাস্তা ঝুম কেটেছে। অথচ মেয়েটা বুঝলো কি, তাকে নিয়ে শায়ন কি ভীষণ চিন্তায় ছিল। ডক্টর ইউসরার সাথে কথা বলে ডক্টরের রুমে যাওয়ার জন্য ঝুমকে ডাকতে এসে দেখলো ঝুম নেই। তখন তার কি অবস্থা হয়েছিল মেয়েটা কি জানে? জানলে বুঝি এমন কাজ করতে পারতো? পুরো হাসপাতাল খুঁজেও যখন ঝুমকে পেল না, তখন যে শায়নের অসহায়ের মতো কেঁদেছিল, তাকে দেখেছিল মেয়েটা। বোকা মেয়েটা শুধু রাগ করতে পারে, শায়নের ভালোবাসা দেখে না। আপনি মিথ্যা বলছেন না পাখি? আচ্ছা আমি দোষী। আপনি শান্ত হন, এখানে বসুন। ঝুম হাঁপাচ্ছে, তবুও শায়নকে ছুতে দিল না। শায়ন বড্ড কষ্ট পেল। মেহেরুন্নেসা এগিয়ে এসে এক গ্লাস পানি পান করালো। অতঃপর কিচেনে যেতে যেতে ছেলের পানের রাগী দৃষ্টি নিক্ষেপ করে বললেন না। শায়ন দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে ঝুমের পায়ের কাছে বসলো। আরে বা! ঝুম কথা বলল না, অভিমানে মুখ ঘুরিয়ে নিল। শায়ন জানে ঝুম যা করেছে তা ইচ্ছাকৃত না। কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে ঠিকই ক্ষমা চাইবে, অথবা এই কাহিনী বলে বসবে। এমনই হয়ে এসেছে কিছুদিন ধরে। শায়ন চোখ তুলে ঝুমের উপর দৃষ্টিতে নিক্ষেপ করলো। তখনকার কথা মনে পড়লে বুকের মাঝে কেমন শূন্যতা কাজ করে। আচ্ছা, বাসায় ঠিকভাবে না আসতে পারলে কি হতো? এত অপচলে চলে? তার তো উচিত ছিল মেয়েটাকে বকে দেওয়া, কিন্তু সে কিছুই করতে পারছে না কেন? তাকান আমার দিকে মেরি চান। ঝুম শান্তভাবে ফিরে চাইল। শায়ন ওর চোখে চোখ রেখে ফিসলে স্বরে বলল, আমার জীবনে আপনি ব্যতীত অন্য কেউ নেই। আমার দরকারও নেই কাউকে। আমার শুধু আপনাকে দরকার, ব্যাস, আর কিছু লাগবে না। আমাকে ভুল বুঝবেন না, আমি দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ঝুম তখনও শান্ত চোখে তাকিয়ে। তার মনে কি চলছে কে জানে। শায়ন আবারও বলল, দেখুন পাখি, আপনি এখন একা নেই। রাগ হলে এভাবে হুট করে সিদ্ধান্ত নেবেন না। নিজের সাথে বেবির কথাও ভাববেন। আমার কোনো ভুল হলে আপনাকে বলবেন, আমার আলোচনা করব সেই বিষয়ে।
আপনি বুঝতে পারছেন? এইভাবে এসে আপনি ভুল করেছেন। হুম, তার যেন এমন না হয়। ঠিক আছে? আচ্ছা। ঝুম এখন একদম শান্ত। কিছুক্ষণ আগের সেই মেয়েটা আর নেই। ক্ষণ বাদে মেহেরুন্নেসার হাতে করে কিছু ফল নিয়ে এলো। তাকে দেখেও শায়নের মাঝে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে একইভাবে বসে রইল ঝুমের পায়ের কাছে। ঝুম নিজ উদ্যোগে ফলের প্লেটটি নিয়ে এক এক করে খেতে লাগলো। ঢাকা থাকার সময়ও ঝুমের খাওয়ার প্রতি অনীহা দেখা যেত, কিন্তু অদ্ভুতভাবে করাচি এসে সেসব দেখা যায়নি। উল্টো খাওয়ার প্রতি তার অন্যরকম উৎসাহ লক্ষ্য করা যায়। ইদানিং খেতে খুব পছন্দ করছে সে। ক্ষুধা একদম সহ্য করতে পারছে না। যেমন খাচ্ছে তেমন বমিও করছে, তবুও সারাক্ষণই কিছু না কিছু খেতেই থাকে। স্বাস্থ্যও মাশাআল্লাহ অনেক বেড়েছে। কি বলবে, এই সেই রোগা পাতলা গরনের মেয়ে। অদ্ভুতভাবে ঝুমের পেটে হালকা বাড়ন্ত লাগছে, যা ভীষণ রকম অস্বাভাবিক। গতকাল রাতে তো ঝুম বারবার বলছিল, দেখেন ডক্টর, পেট উঁচু লাগছে। শায়ন বুঝতে পারছি না ঠিক কবে থেকে এই মেয়েটা কনসিভ করে বসে আছে। আরে বাপ। ঝুম খেতে খেতে উত্তর দিল, জি, বিকেলে আবারও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আচ্ছা। কপাল কুঁচকে ঝুম শায়নের অবস্থা দেখে যাচ্ছে। ভারী বিরক্ত ঝুম এই লোকের উপরে। তারা এখন হাসপাতালে আছে। গতকাল বিকেলে ডক্টর কিছু টেস্ট দিয়েছিলেন, সেগুলো করিয়ে বাড়ি ফিরে গেলেও আজ আবার এসেছে রিপোর্ট দেখাতে। সেই কাল থেকে শায়নের অস্থিরতার শেষ নেই। দুদণ্ডও শান্তভাবে বসছে না পর্যন্ত লোকটা। ক্রমাগত পায়চারি করে যাচ্ছে বেচারা। দেখে মনে হচ্ছে শায়ন নিজেই প্রেগনেন্ট। এতে ঝুম বিরক্ত, চরম বিরক্ত। সে ছাড়াও আশেপাশে কয়েকজন গর্ভবতী মা রয়েছে। কই, তাদের জামাইরা তো শায়নের মতো করছে না। এভাবে করার কোনো মানে হয়? আশেপাশের সকলে কেমন করে তাকিয়ে দেখছে। উফ, এমনকি রিসেপশনের মেয়েগুলোও তাদের দিকে তাকিয়ে গুজর গুজর ফুসুর ফুসুর আলাপ করছে নিজেদের মাঝে। ডক্টর, আপনি বসবেন এখানে? বিরক্তি হচ্ছে কিন্তু আপনার কাছে। শায়ন ভালো করে ঝুমের মুখের আদল দেখে নিল। মেয়েটার মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছে সে বিরক্তির চরম সীমানায় চলে গেছে। শায়ন পাশে এসে বসলো। তার বুকের ভেতর টিপটিপ করছে। নার্ভাসনেসের কারণে শান্তি পাচ্ছে না। রিপোর্ট সরাসরি ডক্টরের কাছে চলে গিয়েছে। এখানে নিয়ম সম্পূর্ণ আলাদা। রিপোর্টে সে নিজে দেখতে পেলেও বুঝতে পেরেছে পারছে কিছু, কিন্তু এখন এখানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। শায়ন পাশে রাখা পানি বোতলটি হাতে তুলে যত্নের সাথে বোতলের চিপি খুলে ঝুমের দিকে বাড়িয়ে দিল। ঝুম বিনা বাক্যে বই বোতলে মুখ লাগিয়ে পানি পান করে নিল। তার সত্যিই বড় তৃষ্ণা পেয়েছিল। খাওয়া শেষে যেভাবে নিয়েছিল ঠিক সেভাবেই বোতলটি ফিরিয়ে দিল শায়নের হাতে। শায়ন বোতলটি নিয়ে কোনোরূপ দ্বিধা ছাড়া পানি পান করলো। ঝুম তাকিয়ে রইল। একবার বলতে চাইল সে মুখ লাগিয়েছে, কিন্তু শায়ন সেই সময়টুকুও দিল না। শরীর খারাপ লাগছে পাখি? ঝুম কপাল কুঁচকে বলল, আমার লাগছে না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খারাপ লাগছে। শায়নের সত্যি খারাপ লাগছে। চিন্তায় যেন তার কোনো সময় জ্ঞান হারাতে পারে। ঠান্ডা পরিবেশে শায়নকে ঘামতে দেখে ঝুম অতিষ্ঠ হয়ে বলল, আপনি শান্ত হবেন দয়া করে। দেখে মনে হচ্ছে আমি নয়, আপনি গর্ভবতী। অদ্ভুত। ঝুম চোখ উল্টে শায়নকে জহুরি নজরে দেখে নিল। শায়ন ঝুমের কথাই এতটাই হতভম্ব হলো যে কথা বলার ভাষা হারিয়ে ফেলল মুহূর্তেই। সে আর গর্ভবতী? অসম্ভব। কিসব বলে এই মেয়ে? এমনটা কি কখনো সম্ভব? শায়ন আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনলো কিনা। তারপর ঝুমের দিকে কিছুটা চেপে বসে ফিসফিস করে বলল, আমাকে নিয়ে মজা করা হচ্ছে? মান সম্মান কিছু রাখবেন না আপনি? এভাবে বলতে হয়? আমি না আপনার স্বামী? লোকে শুনলে কি ভাববে? ঝুম শায়নের কথায় পাত্তা না দিয়ে বলল, লোকে যা ভাববে আমি তা মুখে বলেছি। একা আপনার বউ প্রেগনেন্ট না ডক্টর, এখানে আরও অনেকে আছে। দেখুন কয়েকজনের সিরিয়াস অবস্থা। কই, তাদের জামাই তো আপনার মতো হম্বিতম্বি করছে না। তারা আপনার মতো দুর্বল না আরিবা। তাছাড়া তারা আমার বউ না, সুতরাং তাদের ব্যাপারে আমার কিছু যায় আসে না। আপনি আমার কলিজা। আপনার কিছু হলে আমি বাঁচবো বলেন? চিন্তা তো করতেই হবে। আপনি একটু বেশি বেশি। ঝুম বাকি কথা বলার আগেই একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট ডেকে উঠল, মিসেস আনসারি। শাহান তড়াক করে দাঁড়িয়ে পড়ল। তারপর ঝুমকে খুব সাবধানে পা বাড়ালো ডক্টরের রুমের দিকে। এক হাতে দরজা ঠেলে খুব যত্নের সাথে ঝুমকে নিয়ে রুমে প্রবেশ করলো শায়ান। শায়ানকে দেখে মহিলা ডক্টরটি সম্মানের সহিত হেসে দাঁড়িয়ে পড়ল, হ্যালো ডক্টর আনসারি। একটি চেয়ার টেনে ঝুমকে বসিয়ে দিয়ে শায়ান ধীর কণ্ঠে রয়ে সয়ে বলল, হ্যালো। বসুন বসুন প্লিজ। শায়ান আলতো মাথা নাড়িয়ে ঝুমের পাশে বসে পড়ল। মহিলা ডক্টরটি এবার ঝুমের পানে দৃষ্টি দিয়ে বলল, ভালো আছেন ম্যাডাম? ঝুম লজ্জায় হাসপাস করে উঠল, জড়ানো গলায় বলল, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে নাম ধরে ডাকবেন দয়া করে, আমি আপনার অনেক ছোট। মহিলা শব্দ করে হেসে বলল, শি ইজ সাচ আ সুইট ডক্টর আনসারি। শায়ান বিনা বাক্যবায় না করে তার চোখে কোণে হাসি ঝিলিক মিলিয়ে ঠিকই মিলল। ডক্টর কথা না বাড়িয়ে জমির ফাইল দেখায় মন দিল। কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে ফাইলের খুঁটিনাটি দেখে চোখে পড়া চশমাটা এক আঙ্গুলের সাহায্যে ঠেলে ভালো করে পড়ে নিল। তার মুখভঙ্গি গম্ভীর। শায়ানের বুকের মাঝে তোলপাড় চলছে। সিরিয়াস কিছু বুঝতে আর তার সমস্যা হলো না। ঠান্ডার মাঝেও সে ঘেমে একাকার। বাম হাতে শক্ত করে শায়ান ঝুমের হাত আঁকড়ে ধরল। ঝুম চোখ ফিরিয়ে শায়ানের দিকে তাকালো। শায়ানের চোখ মুখের অবস্থা দেখে ঝুম নিয়ে গেল।
ঝুম জানে তার কিছু হলে সে আর নিজেকে সামলাতে পারবে না। সেখানে ঝুমের যত ভয়, মনে মনে শুধু একটাই দোয়াই, সব যেন ঠিক থাকে। শায়ন আর নিশ্চুপ থাকতে পারল না। সে নিজের অস্থিরতা নিয়ে প্রশ্ন করল, ইজ এভরিথিং অল রাইট ডক্টর? ডক্টর তার গম্ভীরতা ধরে রেখে বলল, দ্য গুড নিউজ ইজ কনফার্ম, শি ইজ এক্সপেক্টিং। ঝুমের চোখের খুশির আওয়াজ ফুটে উঠল। শায়ন নির্বাক। সে পূর্বের নয় ঝুমের এক হাতে আঁকড়ে ধরে আরও কিছু জানার জন্য তাকিয়ে আছে। শি ইজ ইন হার 10th week অ্যান্ড ইটস টুইন্স। ঝুম এক হাতে পেটে রেখে হাঁ করে তাকিয়ে রইল ডক্টরের মুখের দিকে। শায়ন একবার ঝুমকে দেখছে তো আরেকবার ঝুমের পেটের দিকে তাকাচ্ছে। প্রেগনেন্সির সময় নিয়ে সন্দেহ হলেও একসাথে দুজন, এমন কিছু সে একদমই আশা করেনি। এতটুকু ঝুমের পেটে দুটো বাচ্চা কিভাবে কি? ডক্টর আনসারি, আপনার ওয়াইফের শারীরিক অবস্থা খুব বেশি স্টেবল নয়। আপনি আমাকে আগে যে রিপোর্টগুলো দেখিয়েছিলেন তাতে মিসেস আনসারি হেলথ কন্ডিশন বেটার হলেও এখন সে একদম ঠিক নেই। তার উপর দুইটা বেবির ধকলও কিন্তু কম নয়। আমার মতে আপনারা আরও কিছুদিন অপেক্ষা করলে ভালো হতো। তবুও দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, তার উপরে ভরসা রাখুন। প্রপার রেস্ট এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে আপনাকে মিসেস আনসারি। দয়া করে হেলাফেলা করবেন না। সিরিয়াস কন্ডিশন আপনার, আপনার সাথে সাথে বেবিরাও বিপদে পড়তে পারে। ডক্টর আনসারি, আপনার ওয়াইফের ভিটামিন ডি এর অভাব দেখা দিয়েছে আবারও। তাছাড়া হিমোগ্লোবিন বেশিও কম। আশা রাখবো আপনি বুঝতে পারছেন তার কন্ডিশন কতটা আশঙ্কাজনক। কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর আপনারা চাইলে আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন। তার জন্য যে কোনো সময় আসলেই হবে। আপনারা বরং কাল একবার এসে আল্ট্রাসাউন্ড করিয়ে নিন। শায়নের মাঝে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে এখনও জমির পেটের দিকে তাকিয়ে ডক্টর কয়েকবারে শায়নকে ডাকলেও শায়নের তরফ থেকে ফিরতে একটা কথাও শোনা গেল না। মনে হলো সে এখানে থেকেও নেই। ঝুম বিবৃতকর বোধ করল। আহত করে শায়নকে ধাক্কা দিলে শায়ন চোখ তুলে ঝুমের চোখের দিকে তাকালো। মেয়েটিকে ক্লান্ত লাগছে ভীষণ। আজ করানোর ব্যবস্থা করা যায় না? আসলে রোজ রোজ উনি এভাবে বাইরে বের হলে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, বুঝতেই পারেন। ডক্টর মিষ্টি এসে শায়নের অস্থিরতা দেখল। শায়নের সাথে তার পরিচয় একটি সেমিনারের মাধ্যমে। রাজবাড়ির ছেলেটি তার বড় ছেলের বয়সী, অল্প বয়সে নিজস্ব বুদ্ধিমত্তায় সফলতা অর্জন করে ফেলেছে। তাছাড়া মার্জিত ভাষায় সকলের সাথে তাকেও আকর্ষণ করেছিল। সেই ছেলেটি এভাবে একটি মেয়ের জন্য ভেঙে পড়তে পারে দেখে খারাপ লাগলো। কিন্তু কিছুই যে করার নেই। আমি বুঝতে পারছি ডক্টর, কিন্তু আজ আমার রোগীর ভীষণ চাপ পড়েছে। আপনাদের সময় দিতে পারবো না। কাল বা পরশু আসুন, সময় নিয়ে আলোচনা করা যাবে। শায়ন কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। ঝুম অবশ্য আসার পূর্বে ডক্টরের সাথে বিদায় পর্ব সেরে এসেছে। সাহসটাপথ শায়ন ঝুমের সাথে একটি কথাও বলেনি। পাশের সিটে বসে ঝুম চিন্তায় জবুথুবু হয়েছিল, অথচ সাহসের অভাবে কথা বাড়াতে পারেনি। শায়ন এক নজরে রিপোর্টের খুঁটিনাটি দেখে গেল ভালো করে। কি এত দেখলো ঝুম জানে না, কিন্তু ঝুম পাশে বসে ঠিকই বুঝতে পারছিল শায়নের হাত অনবরত কেঁপে কেঁপে উঠছিল। বাড়িতে ফিরে শায়ন কারোর সাথে কথা না বলে নিজের রুমে চলে যায়। বর্ষা ঘরে প্রত্যেকে তাদের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু শায়নকে ওভাবে চলে যেতে দেখে সকলের মুখের আধার নেমে আসে। ঝুম অসহায় চোখে দেখে যায় শুধু, নিজে কর্মের জন্য অপরাধবোধ কাজ করে। সে জানে শায়ন তার জন্য চিন্তিত। ইশালের মা দ্রুত পায়ে শরবত আনতে ছুটল। মেহেরুন্নেসা দুহাতে আগলে নিজের পাশে বসে একে একে প্রশ্ন ছুড়ল ঝুমের দিকে। ঝুম সবটাই বলল। সব শুনে সকলের কপালে চিন্তার ভাঁজ। মেহেরুন্নেসা একবার চোখ তুলে দোতলায় শায়নের ঘরের দিকে তাকালো। মাতৃবোন তার ছেলে চিন্তায় কেঁদে উঠল। শায়নের মায়ের ভরসায় ঝুমকে রেখে পা বাড়ালো শায়নের উদ্দেশ্যে। আব্বা। উস্কো খুস্কো চুলে এলোমেলো শায়নকে দেখে মেহেরুন্নেসা আটকে উঠল। শায়নের চোখ অসম্ভব লাল। সে মেঝেতে অগোছালোভাবে বসে রয়েছে। অবুঝ বাচ্চাদের মতো মাকে পেয়ে শায়ন নিজ কোলাস থেকে বেরিয়ে এলো। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা নড়াচল গড়িয়ে পড়ল। আম্মা। মেহেরুন্নেসা তড়িঘড়ি করে ছেলের কাছে ছুটে গেলেন। কাছে এসে শায়নের পাশে বসে মাথায় হাত রাখলো। শায়ন মেঝেতে শুয়ে পড়ে মাথায় হাত রাখলো মেহেরুন্নেসার কোলে। উনি আমাকে বুঝলো না আম্মা, উনি বুঝলো না আমাকে। আমি এখন কি করব? কি হবে আম্মা? আমি তো অসহায় লাগছে নিজেকে। ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে বলো? আমার কথা কেন শুনলো না আম্মা? আম্মা ও আমার আম্মা আমার ভয় করছে। দেখেন এখানে, এখানে বুকের বাম পাশে হাত দিয়ে আবারও ব্যথা করছে। আম্মা আমি নিঃশ্বাস নিতে পারছি না। উনি এমন কেন করলো আম্মা? মেহেরুন্নেসা ডুকরে কেঁদে উঠল। ছেলেকে ভেঙে পড়তে দেখে দিশাহারা সে। সবাই তো তার ছেলেটা সুখের মুখ দেখেছিল, এখন আবার কোন বিপদের মুখে ফেললেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আন্ধ, ভাগ্য কি লিখে রেখেছেন তাদের। ওনাকে বারবার বারণ করেছিলাম জানেন আম্মা, বলেছিলাম সঠিক সময় ভাবা যাবে। অথচ আমার কথা অমান্য করে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আমি কি চেয়েছিলাম বলেন আম্মা? আমি তো শুধু ওনাকে চেয়েছিলাম আম্মা, আমার কাউকে লাগতো না, বিশ্বাস করেন। এখন আমি কি করব? শান্ত হন আব্বা, ধৈর্য রাখুন। আল্লাহ তো সুবহানাহু তাআলা উত্তম সিদ্ধান্ত নিয়েছেন।
এভাবে বলবেন না, ঝুম অসুস্থ হয়ে যাবে। শায়ান প্রত্যুত্তর করল না। মেহেরুন্নেসা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বিরতিহীনভাবে, ডক্টর। শায়ানের কথা বলল না, এমনকি ঝুমের দিকে তাকালোও না। সে আপন মনে ল্যাপটপে কিছু একটা করেই যাচ্ছে। ঝুম সেই কখন থেকে কথা বলার চেষ্টা করছে, কিন্তু শায়ান নির্বিকার। সে রীতিমতো ঝুমকে এড়িয়ে চলেছে। ঝুম অসহায়ের মতো তাকিয়ে দেখছে শায়ানকে। শায়ানের চিন্তা সে বুঝতে পারছে, কিন্তু এখানে তারই বা কি দোষ? আল্লাহ চেয়েছিলেন তাই দিয়েছে। ও ডক্টর, কথা বলবেন না? তবুও চুপ। ঝুম না পেরে কেঁদে দিল, একেবারে দিশাহারা কান্না। তার কান্নায় শায়ান কপাল কুঁচকে নিল। চোখ তুলে মনোযোগের সাথে বইয়ের নাটক দেখল। সে জানে ঝুম তাকে কান্না দিয়ে বশ করতে চাচ্ছে। ঝুম নাক টেনে আদরে কণ্ঠে বলল, কথা বলবেন না আমার সাথে? কষ্ট হচ্ছে কিন্তু। শায়ান পারল না, হেরে গেল ঝুমের কাছে বরাবরের মতো। দীর্ঘশ্বাস ফেলে বলল, বলছি। কই বলছেন? এই যে বলছি। ঝুম মুখ পাকিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে দেখল শায়ানকে। অতঃপর শান্ত হয়ে বসল শায়ানের পাশে। মন খারাপ? শায়ানের অসহায়ভাবে তাকানোতে ঝুমের দিকে। ঝুম আলতো হেসে দু হাতে দুদিকে ছড়িয়ে দিল। শায়ান হয়তো এই মুহূর্তেই অপেক্ষায় ছিল। সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ঝুমের বুকে। ঝুম সযত্নে আগলে নিল তার প্রাণপ্রিয় স্বামীকে। শায়ান যেন এতক্ষণে কিনারা পেয়েছে। সে আরও কিছুটা ঝুমের বুকের মাঝে ঢুকে যাওয়ার চেষ্টা করলো। ঝুম নিজের বুকের কাছে ভেজা অনুভব করলো। শায়ান কাঁদছে। ঝুম ব্যস্ত হয়ে শায়ানকে নিজে থেকে সরাতে চাইলে, কিন্তু পারল না। শায়ান আরও শক্ত করে জড়িয়ে নিল ঝুমকে। ডক্টর, ডক্টর, কি হয়েছে? দেখি, ছাড়ুন আমাকে। কি হয়েছে? কাঁদছেন কেন? শায়ান ছাড়ল না, বরং আরও আঁকড়ে ধরল। ঝুম আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না, সামনে নেওয়ার সময় দিল শায়ানকে। আমি ঠিক আছি ডক্টর, কিছু হবে না। আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন, ভরসা রাখুন তার উপরে। আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। শায়ান নিশ্চুপ, দু হাতে ঝুমের কোমর জড়িয়ে ধরে ঝুমের বুকে নাকমুখ ঘুষতে লাগলো। হঠাৎ সুরসুরে অনুভব হয়, খিলখিলিয়ে হেসে দিল ঝুম। শায়ানের মুখ তুলে সেই হাসি দেখল, মন দিয়ে দেখল। এই হাসি তার ভালো থাকার একমাত্র কারণ। সেদিন সারা রাত শায়ান ঝুমের বুকে মুখ গুজে রাত্রি পার করে দিল। না নিজে ঘুমালো, আর নাই বা ঝুমকে ঘুমাতে দিল। পরদিন সকাল হতে তার হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে নামলো। ঝুম আয়েশ করে বসে ফল খাচ্ছে। শায়ান ধৈর্য ধরে ঝুমের খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করছে। তাদের সাথে মেহরুন্নেসাও আজ হাসপাতালে যাবে। কিছুক্ষণ বাদে দেখা গেল ইশালকে বাড়িতে প্রবেশ করতে। ইশালকে পেয়ে ঝুম যেন আকাশের চাঁদ হাতে পেল। চলো, আমি তৈরি। আহির তৈরি হয়ে নেমে এসে বলল কথাটি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আহিরের সাথে সাথে ইশালও চেঁচিয়ে বলল, তোমরা কোথায় যাওয়ার কথা বলছো? শায়ানের গুরুগম্ভীর কণ্ঠ। ইশাল মিয়ে গেল। আহির পূর্বের নাই বলল, কেন, তোমাদের সাথে হাসপাতালে? শায়ান কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। পাগল নাকি? হাসপাতালে এত মানুষ কেন যাবে? হাসপাতালে কি তোমার শ্বশুর বাড়ি? এসব শুনতে চাই না, আমরা যাবো আজ তোমাদের সাথে। হ্যাঁ বড় ভাইজান, আমি এই সকালবেলা ও বাড়ি থেকে চলে এলাম ঝুমঝুমের সাথে যাব বলে। প্লিজ বারণ করবেন না। ঝুম ফলের প্লেটটি রেখে বলল, আরে ওনার কথা রাখো তো তুমি, আমি বলছি তোমরা আমার সাথে যাবে। শায়ান বইয়ের কথার উপরে আর কিছু বলতে পারল না। আসলে বলতে চাইলই না। মেয়েটা যা করলে খুশি থাক, তাই করুক। অতঃপর ঝুমের সাথে মেহরুন্নেসা, আহির আর ইশাল দল বেঁধে চলল হাসপাতালে। অথচ তাদের দেখে মনেই হলো না তারা হাসপাতালে যাচ্ছে। শায়ান বারে বারে অবাক হয়ে শুধু তাদের দেখল। এখানে সে চিন্তায় মরছে, আর এরা মনে হচ্ছে পিকনিক করতে যাচ্ছে। অদ্ভুত। মিসেস আনসারি, আপনি ভিতরে যেতে পারেন। শায়ান তাকে ধীরে ধীরে ধীর পায়ে আগালো। তাদের সাথে মেহরুন্নেসা, ইশাল, আহির যাওয়ার জন্য আগলে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি অবাক হয়ে বলল, আরে আরে, আপনারা কোথায় যাচ্ছেন? আমি ঝুমের শাশুড়ি। আমি ঝুমঝুমের ননদ। আমি ভাবির দেবর। অ্যাসিস্ট্যান্ট মেয়েটি থতমত খাওয়ার মুখে বলল, কিন্তু আপনারা যাচ্ছেন কোথায়? মেহরুন্নেসা বলল, ঝুমের সাথে। কিন্তু ম্যাম, ভেতরে পেশেন্টের সাথে একজনের বেশি যেতে পারবে না। ঈশাল এগিয়ে বলল, আরে এ কেমন নিয়ম, আমরাও যেতে চাই ওর সাথে। ওদের কথোপকথনের মাঝে ঝুম শায়ান দাঁড়িয়ে গেল। ঝুম আস্তে করে বলল, কোনোভাবে কি সম্ভব নয়? ওরা খুব শখ করে এসেছিল। সরি ম্যাম, সম্ভব হলে বারণ করতাম না। শায়ান ওদের বুঝিয়ে বলার জন্য বলল, তোমরা এখানে বসো। এখন যেহেতু আল্ট্রাসাউন্ড করানো হবে, সুতরাং এখানে আহির এমনিও যাওয়া যাবে না। আর ভিতরে যত গম্ভীর করা হবে ততই ডক্টরের সাথে কথা বলতে সুবিধা হবে। বুঝলো ওরা, তাই আর কথা বাড়ল না। ঝুম শায়ান চেকআপের জন্য ডক্টরের রুমে চলে গেল। মিসেস আনসারি, ভয় পাবেন না, স্বাভাবিক থাকার চেষ্টা করুন। ডক্টর আনসারি, প্লিজ আপনি ওনাকে কিছু বলুন। ঝুমের চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। কেন যেন সে এত ভয় পাচ্ছে তা জানা নেই। শায়ান ওর পাশে একটু টুলের উপরে বসে ঝুমের হাত আঁকড়ে ধরে রেখেছে। তাদের ডান পাশে একটি মনিটর রয়েছে। সেখানে কিছু সময়ের ব্যবধানে তাদের ভালোবাসার অস্তিত্ব দেখা যাবে। পাখি, ভয় পাবেন না, আমি আছি তো, স্বাভাবিক থাকেন। ভয় পাচ্ছি না ডক্টর, কেমন একটা অনুভূতি হচ্ছে জানো। শায়ান হেসে ঝুমের মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি, শান্ত হন। ঝুম নিজের মাতৃ অনুভূতিকে সংযত করার চেষ্টা করলো। মনিটরের চিত্র ফুটে উঠল। ঝুম চোখ বন্ধ করে শুয়েছিল।
শান একদৃষ্টে মনিটরে তাকিয়ে, তার হাত কাঁপছে তিত্তির করে। মিসেস আনসারি, মনিটরে দেখুন আপনাদের বেবিদের। ঝুম তড়াক করে চোখ খুলল। সর্বপ্রথম দৃষ্টি পড়ল শাহানের দিকে। শাহানের চোখে পানি, নাক লাল। ঝুম এবার দৃষ্টি দিল মনিটরে। সেখানে কিছু একটা দেখা যাচ্ছে, সে বুঝল না। ডক্টর বারবার কিছু একটা দেখে যাচ্ছেন গভীর মনোযোগের সাথে। ঝুম দেখল মনিটরে কিছুটা দূরত্বে পরপর 3টি বিন্দুর মতো। ডক্টর আনসারি, টুইন্স নয়, ট্রিপলস। আপনার ওয়াইফের সাথে সাথে 3জন বেবি কনসিভ করেছেন। শায়ন প্রতিক্রিয়া দেখালো না। সে তাকিয়ে রইল মনিটরের দিকে। ঝুম বড় বড় চোখ করে মনিটরে ভেসে ওঠা 3টি বিন্দুর দিকে তাকিয়ে রইল। সেকেন্ডের মাঝে ঝুমকে অবাকের চরম সীমানায় পৌঁছে দিয়ে শায়ন গান হারিয়ে মেঝেতে পড়ে গেল। ঝুম হতভম্ব হয়ে চোখে সব দেখল। হচ্ছে কি তার সাথে এসব? শায়নের এখনো জ্ঞান ফিরেনি। অত্যাধিক চিন্তা ও আশমিক শোকে শায়ন মিনে হার্ট অ্যাটাক করেছে। তাকে শুরুতে সিসিইউএতে রাখা হলেও এখন বেডে দেওয়া হয়েছে। ডক্টরের ভাষ্যমতে তার হার্টের অবস্থা খুব নাজুক। দুশ্চিন্তা করবে এমন কিছু থেকে দূরে রাখার পরামর্শ দিলেন। আপাতত সে সুস্থ রয়েছে, চিন্তার কিছু নেই। সেই থেকে পরবর্তী 7 ঘন্টা কেটে গেলেও তার জ্ঞান ফেরার লক্ষণ দেখা গেল না। পাশে একটি চেয়ারে ঝুম হতভম্বের ন্যায় বসে আছে। তার চোখে পানি। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না। সে শায়নকে বাবা হওয়ার সুখ দিতে চেয়েছিল, কিন্তু এমন কিছু চায়নি। তার নিজেরও ধারণা ছিল না এমন কিছু হবে। দুহাতে পেটে চেপে চুপ করে বসে আছে। তো শব্দটি করেনি মেয়েটা। মাঝে অবশ্য ঝুমকে আবারও একবার গিয়ে কিছু টেস্ট করিয়ে আসতে হয়েছে। সেখান থেকে এসেও মেয়েটি একইভাবে বসে আছে। মেহেরুন্নেসা ছেলের মাথায় কাছে বসে আছেন। মহিলা যথেষ্ট শক্ত ধাঁচের হলেও ছেলের ব্যাপারে ভীষণ দুর্বল। কিছুক্ষণ পরপর তাকে চোখের জল মুছতে দেখা যাচ্ছে। ছেলেকে এভাবে হাসপাতালের বেডে অজ্ঞান অবস্থায় শুয়ে থাকতে দেখলে কোনো মা নিজে ঠিক রাখতে পারবে না। আহির কিছুটা দূরত্বে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গি বিশেষ বোঝা যাচ্ছে না। ইশারা তার পাশে দাঁড়িয়েছিল। অতঃপর আহির এগিয়ে একটি পানির বোতল নিয়ে ইশারের দিকে বাড়িয়ে ইশারা করলো ঝুমকে দিতে। ঈশার বাথরুমের মতো পানির বোতলটি ঝুমের হাতে দিতে খেতে শুরু করলো। ঝুম কথা পারল না। তার ক্ষুধা তৃষ্ণা দুইটাই পেয়েছে। যথাযথভাবে বোতলে মুখ লাগিয়ে ডক্টর করে পড়ে পানি শেষ করে থামলো। এর মাঝে একজন ডক্টর রুমে প্রবেশ করলো। আহির ঠিক তারা সোজা করে দাঁড়ালো। মেহেরুন্নেছা সেলের পাশের থেকে সরে উঠে দাঁড়ালেন। ডক্টর সৌজন্যমূলক হেসে বলল, চিন্তার বিশেষ কোনো কারণ নেই এখন। উনি এখন ভালো আছেন। রিপোর্টে গুরুতর কোনো কিছু নেই বললেই চলে, তবু সাবধানে থাকবেন। যে বিষয়গুলো ওনাকে স্ট্রেস দিচ্ছে বা দেবে এমন জিনিস এড়িয়ে চলে ভালো হবে। আহির এগিয়ে এসে বলল, ওর এখনো জ্ঞান ফিরছে না কেন ডক্টর? ডক্টর হেসে উত্তর দিল, হার্ট অ্যাটাক সাধারণত কোনো ব্যাপার নয় মিস্টার। সে যতই মেজর বা মাইনর হোক, শরীরের ওপর দিয়েই ধকল যায়। চিন্তা করবেন না, কিছুক্ষণের মাঝে জ্ঞান ফিরে আসবে। আমি আসছি। এখন ওনার জ্ঞান ফিরলে না হয় এসে একবার দেখে যাব। আহির মাথা নেড়ে সম্মতি জানালো। ডক্টর বেরিয়ে গেল। আহির ঝুমের নিকট এগিয়ে এসে বলল, ভাবির চায়ন এখন ঠিক আছে, চিন্তা করবেন না। চলুন কিছু খেয়ে নেবেন। ঝুম মুখ তুলে চাইল আহিরের দিকে। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটার মুখের লাবণ্যতা কোথায় যেন হারিয়ে গেছে। চোখ মুখ শুকিয়ে বসে গেছে। আহিরের ভীষণ মায়া হলো। এখন খাবো না ভাইয়া, উনি আগে উঠুক তারপর খাই। আহির ঝুমের মাথায় হাত টেকে বলল, এখন খেতে হবে, বেবিরা না খেয়ে আছে। ঝুম মাথা দুদিকে নাড়িয়ে বোঝালো খাবে না। মেহেরুন্নেসা উঠে এসে কড়া গলায় বলল, একদম না করবে না। একজন অসুস্থ হয়ে শুয়ে আছে, এখন আপনিও অসুস্থ হতে চান? আপনার চিন্তায় দেখুন ছেলেটার কি অবস্থা। 3টে বাচ্চা জন্ম দেওয়া মুখের ব্যাপার না ঝুম। এখনই খাবেন, কোনো কথা শুনতে চাই না। ঝুমের চোখ ছলছল করে উঠল। না চাইতেও কয়েক ফোঁটা পানি কাল গড়িয়ে পড়ল। সবাই তাকে ভুল বুঝেছে। সে তো এমন কিছু চায়নি, চেয়েছিল। সে শুধু শায়নের কথা ভেবেছিল, একটা সন্তান চেয়েছিল। এটা কি তার ভুল? সব মেয়েই তো মা হতে চায়। সেও চেয়েছিল, সেখানে তার দোষ কি? সে কি জানতো একসাথে 3টা বাচ্চা আসবে? নাকি জানতো সেই খবর পেয়ে শায়ন হার্ট অ্যাটাক করবে? আল্লাহ! মেহেরুন্নেসা বুঝলেন ঝুম কষ্ট পেয়েছে, তাই তো মাথায় হাত রেখে আদরের সাথে বললেন, আমাকে ভুল বুঝবেন না আম্মা, খেয়ে নিন। অনেকক্ষণ না খেয়ে আছেন, এই সময় ভালো মন্দ খেতে হয় বারবার। তাছাড়া শায়নের জ্ঞান ফিরলে যখন শুনবে আপনি না খেয়ে আছেন, তখন কিন্তু ভীষণ রাগ করবে। ঝুঁক করুণ চোখে তাকালো। চোখে মুখে একরাশ মায়া তার, অথচ ক্লান্তিতে শরীর চলছে না। ঝুমের ঘুম পাচ্ছে। ঝুম কথা পারল না। উঠে দরজার দিকে পা বাড়ালো। আহি নিজেও ঝুমের পেছনে নিতে নিতে ঈশাকেও নিজেদের সাথে ডেকে নিল। এই সময় ঝুমের সাথে একজন মেয়ে সর্বদা থাকলে সুবিধাই হবে। ঝুমকে বেশি কিছু খাওয়ানো গেল না। একটু ফলের শরবত আর রুটি, তাও মুরগির বাচ্চার মতো খুঁটে খুঁটে খেয়েছে। এর জন্য অবশ্য আহির বকাও দিয়েছে, কিন্তু কাজে লাগেনি। মেয়েটা তাকে পাত্তা দিল তো। আসার সময় আহির অবশ্য মেহেরুন্নেসার জন্য খাবারও নিয়ে এসেছে। তারা যখন দরজা ঠেলে শাহিনের কেবিনে প্রবেশ করলো, তখন পুরো রুম জুড়ে মানুষের আনাগোনা। ততক্ষণে বাড়ির প্রতিটি মানুষ জেনে গেছে শাহিনের শারীরিক অসুস্থতার কথা, যার দরুন বাড়ির লোকেরা এখন এখানে।
ঝুম হাঁটতে পারছিল না, তার ভীষণ মাথা ঘুরছিল। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে হঠাৎ পেটে আবার খাবার পড়াই এখন সব উগলে আসতে চাইছে। তারপরও এত মানুষ আচমকা কেন যেন মনে হলো নিঃশ্বাস নিতে পারছে না। বাতাসে অক্সিজেন কমে গেছে। ঝুম টলে উঠতেই আহির আর ঈশা আগলে নিল। অবছালা চোখে দেখতে পেল শায়ন বেডের উপরে আধশোয়া হয়ে আছে, দৃষ্টি তার ঝুমের উপরে। এরপর কি হলো কে জানে। ঈশাল আর আহিরের হাত ছড়িয়ে চোট লাগালো রুমে থাকা ওয়াশরুমের উদ্দেশ্যে। রুমে থাকা প্রত্যেকে হকচকিয়ে উঠল। মেহেরুন্নেসা ঝুমের পিছু গেলেও বিশেষ সুবিধা করতে পারল না, কারণ ঝুম ততক্ষণে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বাহিরে থেকে শুধু শুনতে পেল ঝুমের বমি করার আওয়াজ। এতক্ষণে যা খেয়েছিল সবটা ফেলে দিচ্ছে মেয়েটা। সবার মাঝে উদ্বেগ দেখা গেলেও শায়নের মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেল না। সেই পূর্বের নাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওয়াশরুমের দরজার দিকে। আহির অবশ্য ভীষণ অবাক হলো শায়নের এরূপ পরিবর্তনে। পূর্বে হলে এতক্ষণে শায়ন তুলকালাম বাতিয়ে ফেলত, অথচ সেই শায়ন এখন নিশ্চুপ। কিভাবে সম্ভব? শায়ন দৃষ্টি না সরিয়ে গুরু গম্ভীর গলায় আহিরের উদ্দেশ্যে প্রশ্ন চলল। আহির, তোমার ভাবি খেয়েছে? মাত্র খেয়ে আসলো। এর আগে খেয়েছে? আহির উত্তর দিল না। শায়ন শোণিত দৃষ্টি নিক্ষেপ করলো আহিরের উপর। আম্মা, এখন কি আমি না থাকলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে? মেহেরুন্নেসা হতভম্ব হয়ে গেলেন ছেলের কথায়। এসব কি বলছেন আব্বা? শুধু কয়েক ঘন্টা আপনারা আমার বউকে দেখে রাখতে পারলেন না? আমি কি এখন কাউকে বিশ্বাস করতে পারবো না? কেউ কি আমার বিশ্বাসের মূল্য দিবেন না আপনারা? সে সকালে খেয়ে বেরিয়েছিল, আর এখন দুপুর করিয়ে বিকেল, অথচ উনি কিছুই খাননি। আমি না হয় ছিলাম না, আপনারাও কি কেউ ছিলেন না? আমার বউ 3টা বাচ্চা পেটে নিয়ে ঘুরছে, আপনারা কেউ সিরিয়াসলি নিচ্ছেন না কেন? ওনার ওইটুকুনো পেটে 3টা কেমন করে বাচ্চা আছে আল্লাহ! শায়ন শুরুর দিকের কথাই অনেকের মাঝে অপরাধবোধে কাজ করলেও শেষের কথায় হাসি আটকাতে পারল না কেউ। এই শাল আহান শব্দ করে হেসে দিলেও বাকিরা মুখ টিপে হাসল। আহির ঠোঁটের কোনো হাসি নিয়ে বলল, সেই ক্রেডিটটাও তোমার শায়ান? 1 চান্সে 3 জন, বাহ! শায়ান রাগত চোখে আহিরকে ভয় দেখাতে ভুললও না। জম বের হলো মিনিট 5 পর। চেহারার অবস্থা নাজেহাল, মুখ পুরো লাল। কেঁদেছে কি? খুব কি কষ্ট হয়েছে? বুকের মাঝে একরাশ অস্থিরতা নিয়েও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো শায়ান। মেহেরুন্নেসা ঝুমকে ধরে একটি চেয়ারে বসালো। ঝুম চেয়ারে বসে দৃষ্টি শায়ানের দিকে দিল। শায়ান ওর দিকে তাকিয়েছিল। ঝুম ছলছল চোখে কিছু বলতে চাইল, কিন্তু শায়ান মুখ ফিরিয়ে নিল ওর থেকে। ঝুম কি বলবে বুঝল না, শুধু বহু কষ্টে চোখের পানি ধরে রাখলো। দরজা খোলার শব্দে সবাই সেদিকে তাকালো। ঝুমের ডক্টর কিছু কাগজে হাতে হেসে প্রবেশ করলেন। কেমন লাগছে ডক্টর আনসারি? বেটার। আনবিলিভেবল ডক্টর আনসারি, আপনার মতো একজন ডক্টর এভাবে ভেঙে পড়বে আমি আশা করিনি। কোথায় এমন সময় আপনি স্ট্রং থেকে সিচুয়েশন হ্যান্ডেল করবেন, তা না সেখানে আপনার ওয়াইফের তরুণ ভেবে শক্ত থেকেছে। জানেন কতটা ভয় পেয়েছিলেন উনি? এই সময় এগুলো কিন্তু শরীরের উপর ইফেক্ট ফেলে। শায়ন ওনার কথাগুলো সম্পূর্ণ উপেক্ষা করে গেল। বলল, রিপোর্টে টুইন্স এসেছিল, তাহলে আল্ট্রাসাউন্ডের ট্রিপলস কিভাবে? আমরা ভীষণ রকম দুঃখিত ডক্টর আনসারি, প্রথমে আমিও বুঝতে পারিনি কিভাবে সম্ভব, তাই মিসেস আনসারিকে আবারও চেক আপ করাই। বারবার করিয়ে এবার সম্পূর্ণ নিশ্চিত হয়েছি। প্রথমবার যান্ত্রিক ত্রুটির কারণে রিপোর্টে ভুল এসেছে। তাছাড়া ফিটাসগুলো এখনও যেহেতু ছোট, তাই ভুলটা হয়ে গেছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শায়ন গরুগম্ভীর হয়ে বসে রইল, কথা বাড়ল না। যান্ত্রিক ত্রুটি যেহেতু তাই হতেই পারে, এখানে কারো হাত নেই। ডক্টর রিপোর্টগুলো এগিয়ে দিল শায়নের দিকে। শায়নের হাতে নিয়ে একে একে দেখে নিল। আল্ট্রাসাউন্ড রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে 3টি বাবুর কথা, সাথে এক কন্যার ফিটাসগুলো আল্ট্রাসাউন্ডের ছবিও যুক্ত। বুকের পাশে মনে হলো কেউ খামচে ধরেছে। ধরাস ধরাস শব্দে হাতটা বেরিয়ে আসতে চাইছে। শায়ন ডাল হাতের বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে ছুঁয়ে দিল সেই ছবিগুলো। ডক্টর আনসারি শায়নকে নিজেকে ঠিকমতো সামলে নিল। এখন অনুভূতির জোয়ারে ভাষার সময় নয়। চোখে প্রশ্ন নিয়ে তাকালো ডক্টরের দিকে। মহিলা ডক্টর রয়েস হয়ে বললেন, একজন ডক্টর হয় আপনি বুঝতে পারছেন আপনার ওয়াইফের কেসটা কতটা ঝুঁকিপূর্ণ। ওনার রক্তশূন্যতা রয়েছে। এমন অবস্থায় একটি বেবি ডেলিভারির সময় অনেক রিস্কের হয়ে যায়। সেখানে দুজনও মানা যেত, কিন্তু এখন যে অবস্থা। তিনি থেমে গেলেন, ইতস্তত করলেন। শায়ন দৃষ্টি নড়চড় না করে শান্ত স্বরে বলল, আপনি কন্টিনিউ করুন ডক্টর। আমাদের দেশে গড়ে 8,000-এ একটি ট্রিপলস হওয়ার খবর পাওয়া যায়। আপনি তো জানেনই, এমন কেসে মা ও বেবিদের লাইফ রিস্ক থাকে। আপনার ওয়াইফের কন্ডিশন অনুযায়ী আমি সাজেস্ট করব আরও একবার ভেবে দেখুন। ম্যাডামের লাইফ রিস্ক বেশি। আমার মতে অ্যাবর্শন করিয়ে ফেলা ভালো হবে। এখনও ফিটাসগুলো আকারে ছোট আছে। ডক্টরের কথায় আতকে ঝোঁক 2 হাতে পেট জড়িয়ে নিল, যেন বাচ্চাদের সে আগলে রাখতে চাইছে এভাবে। শান্ত শান্ত দৃষ্টিতে সবটাই দেখল। নীরবে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি উকি দিল। চোখের কোণে পানিটা আর কাউকে দেখাতে দিল না। যে অসহায় চোখে শায়নের দিকে তাকিয়ে মিনতি করলো যেন। রুমের প্রতিটি মানুষের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। ডক্টর তার কথাগুলো শেষ করে চলে গেলেন, অথচ রেখে গেলেন বুক ভরা আতঙ্ক আর ভয়। সেদিন সেই অসুস্থ শরীরে শায়ন হসপিটালে ছাড়ল।
তাকে শত করে বলেও রাখা গেল না। ঝুম ভয়ে ধারে কাছেও ঘেসল না শায়ানের। মনের মাঝে তার ভয় উকি দিল, শায়ানের যদি তার বাচ্চাদের মেরে ফেলে। হ্যাঁ, বোকা মেয়েটি এখনও শায়ানকে ভালোভাবে বুঝল না। স্বার্থপর কষ্ট অভিমানে শায়ানের ঝুমের কথা বলা বন্ধ করে দিল, এমনকি ঝুমের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিল। ঝুম কি করেছে না করেছে তাতে তার বিশেষ আগ্রহ দেখা গেল না। ঠিক 1 সপ্তাহ পরের কথা, বাড়িতে ঝুমের অ্যাবর্শন নিয়ে কথা উঠল। তখন সন্ধ্যার নাস্তা পর্ব চলেছিল বসার ঘরে। সকলের একই কথা, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে আবারও দিবেন। কিন্তু ঝুমের জীবনের উপর দিয়ে তাদের কিছু চায় না। শান অবশ্য বিশেষ কিছুই বলল না, সে চুপ করে সবটাই শুনে গেল। কিন্তু ঝুম থেমে থাকলো না। সে কোনোভাবে তার বাচ্চাদের কিছু হতে দেবে না। সবাই বুঝলো ঝুমকে শান্ত করা গেল না। সে রীতিমতো উত্তেজিত হয়ে গেল। মেহেরুন্নেসা বার কয়েক তাকে বোঝালেন, শানের জন্য হলেও মেনে নিতে বললেন। কিন্তু ঝুম তো মা, মায়েরা কি সন্তানের ক্ষতি চাইতে পারে? সে যত নিজের জীবনের ঝুঁকি থাকুক না কেন, মা তো নিজেকে মারলেও সন্তানের গায়ে আছাড়ও লাগতে দিতে চায় না। শান কঠিন চোখে হাত মুঠো করে ঝুমকে দেখে যাচ্ছিল। তার ধৈর্যের ভাত ভেঙে গেল যখন ঝুম বলল, থাকবো না আমি এখানে, আমি আমার সন্তানদের নিয়ে চলে যাবো এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে। ব্যাস। এরপর বিকট শব্দে সব একদম নিষ্ঠুপ। ঝুম ভয়ে বসে পড়ল, তার পুরো শরীর থরথর করে কাঁপছে। শান ডাকে ফুসফুস করে যাচ্ছে। সামনে রাখা কাচের ছোট্ট টেবিলটা তখন ক্ষত বিক্ষত, টেবিলে রাখা খাবার ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়া। শান রাগ নিয়ন্ত্রণে এদিক সেদিকে পায়চারি করে যাচ্ছে। সে চেষ্টা করলো নিজের ভয়ঙ্কর রূপ ঝুমকে না দেখানোর, কিন্তু পারল কই। ঝুমের ফুপিয়ে ওঠার শব্দে তেড়ে গেল ঝুমের দিকে, দু হাতে খাপড়ে ধরল ঝুমের দুবাহু। না চাইতো ঝুমের মুখ থেকে শব্দ বেরিয়ে এলো, সমস্যা কি আপনার? বলেন, সমস্যা কি? এত জেদ কেন? কি করেছেন এখনো বুঝতে পারছেন না? সব শেষ করে দিয়েও কি শান্তি হয়নি? আর কি চাই আপনার? বলতে বলতে ঝুমের পাশে থাকা বড় ফ্লাওয়ার ভাসটাতে পায়ের সর্বশক্তিতে লাথি মারল। মুহূর্তে ঝাঁঝানিয়ে ভেঙে গেল। ভয়ে হেঁচকে তুলে কেঁদে ফেলল ঝুম। শানের এমন রূপ পূর্বে কখনো দেখেনি সে, যার দরুন সে অভ্যস্ত নয়, ভয় পেয়েছে। এই শায়ানকে সে চিনতে পারছে না। অন্যরা সবাই নিষ্ঠুপ, কেউ কথা বলল না। আসলে সাহস পেল না কেউ। সবাই জানে শায়ানের সহজে রাগ করার ছেলে না, আর একবার রাগলে তখন কাউকে আমলে নেয় না। তবুও মেহেরুন্নেসা এগিয়ে এলেন। আব্বা, কেউ আমাদের মাঝে আজ কথা বলবেন না, কেউ না। এরপর আর কারো কিছু বলার ছিল না। শায়ান এদিক ওদিকে পায়চারি করতে করতে বলল, বলেছিলাম ধৈর্য ধরুন। বলিনি? বলেছিলাম কি না? এই এখন কথা বলছেন না কেন? এতক্ষণ তো ঠিকই অনেক কথা বলতে পারলেন, এখন উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন। শায়ান এমনভাবে তেড়ে গেল যেন ঝুমের ভয়ের চেয়ারে সাথে ছেটে গেল। ভয়ে উত্তেজনায় বারবার মাথা নেড়ে পৌঁছালো, বলেছিল। তারপরও কেন করেছেন? আমার থেকে বেশি বোঝেন। আমি বলিনি সুস্থ হন, সব হবে? বলেছিলাম না মেডিসিন ঠিক করে খেতে? তাও তাও আমার কথা শুনলেন না। আহ! দু হাতে নিজের চুল টেনে চিৎকার করে উঠল। ঝুম শায়ানের উন্মাদনায় ভয় জোরে কেঁদে ফেলল। এই এই একদম শব্দ করবেন না, চুপ। ঝুম মুখে হাত চেপে ধরল। এতে কান্নার শব্দ না হলেও ফোপানোর শব্দ ঠিকই হলো। 3 মাস চলছে, বুঝতে পারছেন? 3 মাস। আমি কি বোকা? হ্যাঁ, বোকাই তো। আপনি ঠিক কবে থেকে মেডিসিন খাওয়া বন্ধ করেছিলেন মিসেস আনসারি? এভাবে দোকান হাতিলেও তো চলতো। আমার কি দোষ ছিল? কেন করলেন এমন? বেশি ভালোবাসা দোষ ছিল আমার? নাকি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না এটা আমার দোষ? কেন করলেন? কেন এই দুনিয়ায় না দেখা ভ্রূণগুলো আমার থেকে আপন হয়ে গেল আপনার কাছে? ওদের জন্য আমাকে ছেড়ে যেতে চান? শেষের কথাগুলো বলতে বলতে শায়ান কেঁদে ফেলল। ঝুম মাথা নেড়ে বুঝালো, এমন করবে না। সে তো তখন রেগে বলেছিল। সত্যিই তো, শায়ানকে ছেড়ে কোথাও যেতে পারবে না। শায়ান দু হাতে চোখ মুছে অসহায়ভাবে বলল, কি করেছেন জানেন? আমি এখন কিভাবে আপনাকে বাঁচাবো? আমি আমি কি করব এখন? শায়ানের কান্না যেন ভাত ভাঙছে। এতদিনের দুঃখ কষ্ট সব উগড়ে দিল সে। ঝুম হাত বাড়িয়ে ধরতে চাইল, কিন্তু শায়ান দূরে সরে গেল। চুপের নামাই। আমাকে ছেড়ে ওদের চেয়েছিলেন না আপনি? আমাকে ছেড়ে যেতে চেয়েছেন না? ঠিক আছে। উঠে দাঁড়িয়ে পিছিয়ে যেতে যেতে বলল, তাই হবে। থাকতে হবে আপনাকে আমার সাথে। থাকতে হবে না। তবে হ্যাঁ, কান খুলে শুনে রাখুন, আপনার কিছু হলে আপনার বাচ্চাদের দিকে আমি ফিরেও তাকাবো না। শাহানার এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। ঝুম ডাকলো, কিন্তু শাহানকে আজও থামানো গেল না। ভীষণ কষ্ট পেয়েছে কিনা ছেলেটা। ঝুম মুখে হাত চেপে কেঁদে গেল। মেহেরুন্নেসা এসে জড়িয়ে ধরলো, ফুপিয়ে ফুপিয়ে কি বললো বোঝা গেল না। আহিরকে দেখা গেল ফোন হাতে স্তব্ধের নাই দাঁড়িয়ে থাকতে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সকলের উদ্দেশ্যে বলল, শান মুলতান চলে গেছে। ঝুমের মাথায় যেন বজ্রপাত ঘটল। চলে গেছে তাকে ছেড়ে? এত অভিমান! চোখে পানি নিয়ে একদম শান্ত হয়ে গেল মেয়েটি। শান যাওয়ার পর ঝুম পুরোপুরি নিশ্চুপ হয়ে গেছে। জীবন তার নিজ গতিতে চললেও ঝুম যেন চোখের পলকে বদলে গেল। শাম্পা নদীর মতো রোজগার সব বহমান। নিজের যত্ন, বাচ্চাদের সুযোগ সুবিধা সবটা সে গুরুত্বের সাথে পালন করেছে। তবুও যেন ঝুম নেই, সে সবার মাঝে থেকেও নেই। শান যাওয়ার পর আর কারোর সাথে যোগাযোগ করেনি। কেউ তার সন্তানও জানে না।
ঝুম রোজ বহুবার ফোন দেয়, কিন্তু অপর পাশ থেকে একটি মেয়েলি গলায় জানান দেয় নাম্বারটি বন্ধ। তবুও ঝুম চেষ্টা করে যায়। এভাবেই দিন চলে যাচ্ছে তার। ভাবি, যাবে মাঝে একটা বাচ্চা কিছু ফুল নিয়ে এদিক ওদিকে ছুটে চলেছে। পরিবেশ বৃষ্টি মুখর, তবুও বাচ্চাটি নামে থেমে নেই। ঝুম খুব মন দিয়ে সেই দৃশ্য দেখে যাচ্ছে। আহিরের ডাকে তার হুঁশ ফিরল। তারা হাসপাতালে আজও চেকআপের জন্য গিয়েছিল। এখন তার 13 সপ্তাহ চলছে, অর্থাৎ চতুর্থ মাস। ঝুমের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। তাছাড়া বাচ্চাদের গ্রোথও ঠিক আছে। তবুও ডক্টর আরও বেশি যত্ন নিতে বলল। ঝুম রিকভার করেছে, এটা ডেলিভারির জন্য ভালো। চোখ ঘুরিয়ে আহিরের দিকে তাকালো ঝুম। অনেক মোটা হয়েছে এখন মেয়েটা। দেখতে এত আদুরে, পেটটাও খানিক বেড়েছে। 3টা বাচ্চা থাকছে এই এতটুকু জায়গায়, ভাবতেই কেমন অবাক লাগে আহিরের। সব ঠিক থাকলেও সেদিনের পর ঝুমের হাসিটা হারিয়ে গেছে। কেমন যেন মিয়ে গেছে মেয়েটা। সেই পুরনো ঝুম যেন ফিরে এসেছে। আগের মতো চঞ্চলতা নেই। আহিরের সাথে ঝগড়াও করে না, বরং যে যা বলে তাই মেনে নেয়, যা আহিরকে ভীষণ পীড়া দেয়। কিছু খাবেন ভাবি? ঝুম দুদিকে মাথা নাড়িয়ে বারণ করে দিল। আজকাল এমনটাই হয়। মেয়েটা মুখ ফুটে না পারতে কথা বলে না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। পানি? মাথা কাত করে সম্মতি জানালো। এতে যেন আহির খুশি হয়ে গেল। হাত বাড়িয়ে বোতলের ছিপি খুলে ঝুমের দিকে বাড়িয়ে দিল সে। অথচ ঝুম সেই ছিপি খোলার বোতলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যে দেখলো আহিরের জানা নেই। আহির তালা দিল না, কিছু বললও না, বরং অপেক্ষা করলো। অনেকটা সময় পর ঝুম হাত বাড়িয়ে বোতলটা নিয়ে একটু খেয়ে আবার জানালার বাহিরে দৃষ্টি রাখলো। এতক্ষণে জাম ছেড়ে দাওয়াই আহির গাড়ি স্টার্ট দিল। আপনার সাথে ওনার কথা হয় ভাইয়া? আজ সারাদিন এইটাই হয়তো ঝুমের প্রথম বলা বাক্য। আহির গাড়ি চালাতে চালাতে কিছুক্ষণ নীরব থেকে বলল, না। ঝুম তাচ্ছিল্য করে হেসে বলল, মিথ্যু। আহির অবাক চোখে ঝুমের দিকে তাকালেও ঝুম দৃষ্টি না ফিরিয়ে জানালা ভেদ করে বাহিরে দেখতে দেখতে বলল, হাসপাতালে আপনি ওনার সাথে কথা বলছিলেন তাই না? আহির কি বলবে বুঝতে পারল না, কাঁচামাচু করে বলল, আসলে ভাবি, সমস্যা নেই ভাইয়া, উনি না চাইলে দরকার নেই, কিন্তু আপনারা এভাবে মিথ্যে বলছেন ভেবে খারাপ লাগছে। এরপর আহিরের কি বলা উচিত তা জানা নেই। ধরা পড়ে গেছে সে। হ্যাঁ, তার সাথে শায়ানের কথা হয়। প্রতিনিয়ত ঝুমের আপডেট সে এবং মেহেরুন্নেসা শায়ানকে দিয়ে থাকে। তারা শায়ানকে বুঝিয়েছিল, কিন্তু শায়ান মানেনি। বরং তাদের হুমকি দিয়েছিল ঝুমকে এ ব্যাপারে কিছু জানালে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেবে। ভয় দুশ্চিন্তায় তারা শায়ানের ছেলে মানুষই কাজ মেনে নিয়েছিল। ঝুম অবশ্য তারপরও আর একটি কথাও বলেনি আহিরের সাথে। আহিরও লজ্জায় অপরাধবোধের কারণে কিছু বলতে পারেনি। ডক্টর, শুনছেন? কেমন আছেন আপনি? আমাকে ছেড়ে কেমন আছেন? একবারও কি আমার কথা মনে পড়ে না? আমাদের বাচ্চাদের কথাও মনে পড়ছে না? এত পাষাণ কি করে হয়ে গেলেন ডক্টর? আপনি না আমাকে ছেড়ে থাকতে পারতেন না? তাহলে এখন কিভাবে থাকছেন? এত অভিমান, এত রাগ আমার প্রতি আপনার? আমার যে ভীষণ কষ্ট হয় আপনাকে ছাড়া। কোথায় আপনি? আমাকে একা ফেলে কেন চলে গেছেন? জানেন আমি আপনাকে খুঁজি, প্রতিনিয়ত খুঁজি, কিন্তু আপনি আসেন না। আপনাকে পাই না ডক্টর। কোথায় চলে গেলেন আমাকে একা রেখে? ওদের একা সামলাতে আমার খুব কষ্ট হয়। আপনি আসবেন না ডক্টর? আমাকে কি আর ভালোবাসবেন না? আমি যে আপনাকে ভীষণ ভালোবাসি। একবার ফিরে আসুন। দেখে যান আপনার বিরহে আমি নিঃস্ব হয়ে গেছি। দয়া করে ফিরে আসুন। আপনাকে ছাড়া সব শূন্য লাগে। আমার আপনাকে লাগবে ডক্টর, শুধু আপনাকে লাগবে। রাত গভীর। চোখ সাদা কাগজের উপরে কলম চালিয়ে থামল। লেখার তালে তালে চোখের পানি কিছুটা লেখার উপরেও পড়ল। ফলে দেখার মাঝে কিছু কিছু জায়গা লেপটেও গেল। তবুও চোখের পানি থামল না। ঝুম কাগজটা হাতে নিয়ে সুন্দর করে ভাঁজ করে একটি কাজ করা অ্যান্টিকের বক্সের মাঝে রেখে দিল, যেখানে পূর্ব থেকেই আরও অনেকগুলো রং বেরঙের কাগজগুলো উপস্থিত। দেখে বোঝা যাচ্ছে দীর্ঘ অনেকদিন ধরে না বলা কথাগুলো জমা আছে। ঢং ঢং শব্দে ঘড়িটি জানান দিল রাত 2টা বাজে এখন। ঘড়িটা পূর্বে এ ঘরে ছিল না। এবার বাংলাদেশ থেকে ফিরে শায়ান এটা কিনে এনেছিল। কেন সেই ভালো জানে। আজকাল ঝুম ঘুমাতে পারে না রাতে। পেটের মাঝে অস্থির লাগে। দু চোখে ঘুম, কিন্তু তবুও ঘুমাতে পারে না। কয়েক ঘন্টা পর তার খিদে পায়, আবার বমি করে ফেলেও দেয়। তখন যে কত বেশি খারাপ লাগে তা কাউকে বলতে পারে না। চোখ মুছে উঠে দাঁড়ালো ঝুম। বক্সটা ওভাবে রেখে বেড সাইডে টেবিলের উপরে থেকে খাবার নিয়ে খাওয়া শুরু করলো। ক্ষুধা পেটে তার মাথা কাজ করে না। মনে হয় পেটে গুলো ভিতরে বসে চুরাচুরি করছে। খেতে খেতে ওভাবে বেডের একপাশে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়লো ঝুম জানেও না। শায়ন মুলতানে যাওয়ার ঠিক 47 দিনের দিন এক সকালে মিলিয়ে নাস্তা করেছিল। ঘুম ভাঙার পর ঝুম মেহরুন্নেসাকে বলল সে আজ ফ্রুট কাস্টার্ড খাবে। সেই তোড়জোড় চলছে পুরো দমে। আজ প্রায় 1 মাসেরও উপরে হতে চলল ঝুম নিজ থেকে কিছু বলে না, চায় না। তাই হয়তো সবার এত তাড়া। খেয়ে দেখুন কেমন হয়েছে। ঝুমের সামনে এক বাটি ফ্রুট কাস্টার্ড রেখে প্রশ্ন করল মেহরুন্নেসা। সে আজ নিজ হাতে বানিয়েছে ঝুমের জন্য। ঝুম চোখ তুলে জোর করে আহত হাসি দিল। 1 চামচ মুখে দিয়ে বলতে নিল কিছু একটা, কিন্তু তারা বলতেই পারল না। কারো গমগমে কণ্ঠের জন্য, সকালবেলা ভালো কিছু না খেয়ে আপনি এটা কি খাচ্ছেন আরিবা?
মুখে খাবার নিয়ে ঝুম হতবম্বের মতো বসে রইল, কিন্তু ফিরে চাইল না সেই কণ্ঠের মালিকের মানে, কারণ সে জানে এই কণ্ঠের মালিককে। ঝুম নড়চড় করল না, শক্ত হয়ে বসে রইল। চোখের কোণে পানি তার জাগান দিল বিগত দিনগুলোর কষ্ট, অভিমান। শায়ানকে বড় বড় পায়ে এগিয়ে এলো ঝুমের কাছে। টেবিল থেকে টিস্যু নিয়ে খুব যত্ন করে ঝুমের মুখে লেগে থাকা কাস্টার্ডের অংশটুকু মুছে দিল। এতক্ষণ ধরে রাখা ঝুমের কান্না এবার বাদ ভাঙল। হু হু করে কেঁদে উঠল সে। শায়ান হেসে দুহাতে আগলে জড়িয়ে ধরল ঝুমকে। ঝুম বসে থাকার দরুন মাথাটা তার শায়ানের পেটে বারবার গিয়ে বাঁধল। ঝুম নিজের মুখে শায়ানের পেটের সাথে চেপে দুহাতে কোমরের কাছে শায়ান খামচে ধরে দিশাহারা কান্না শুরু করলো। তার সেই কান্নায় শায়ান মোটেও অস্থির হলো না, বরং তার ঠোঁটে হাসি আরও বৃদ্ধি পেল। শায়ান ঝুমের মাথায় হাত বুলিয়ে বলল, এই তো আমি এসে গেছি, আর কাঁদে না, এবার আর যাব না। ঝুম হেঁচকে তুলে কেঁদে বলল, আপনি পচা ডক্টর। শায়ান শব্দ করে হেসে বলল, মাঝে মাঝে পচা হতে হয়। আপনার বেবিটা কেমন আছে? ঝুম কান্নার চোখে কপাল কুঁচকে বলল, আমার বেবি, আপনার কিছু হয় না? শায়ান ঝুমের চোখের পানি মুছে বলল, আপনি সুস্থ থাকলে আমার কোনো সমস্যা নেই। আপনি পাশে থাকলে আমি পৃথিবীর বেস্ট বাবা হয়ে দেখাবো। কিন্তু আপনার কিছু হলে আমার আর কাউকে চাই না। কিন্তু আমার আপনাকে চাই ডক্টর। তার কণ্ঠ ভীষণ করুণ। শায়ান হেসে ফেলল। আজ যেন তার হাসি থামার নয়। শুধু আমাকে দিয়েই হবে? বেবিদের লাগবে না? ঝুম শায়ানকে ছেড়ে দিয়ে নাক টেনে বলল, সবাইকে লাগবে, আপনি পচা। তার কথা সেখান থেকে প্রত্যেকে হেসে ফেলল। ব্যতিক্রম শায়ানের ক্ষেত্রেও হলো না। আপনার রিপোর্ট আগের তুলনায় বেশ ভালো এসেছে। এভাবে নিজের যত্ন নেবেন, ঠিক আছে? আচ্ছা। কোথাও কোনো সমস্যা হয়? সমস্যা হয়তো, কিন্তু ঝুম বলল না। উল্টো শায়ানের কাছে এসে বলল, এবার আমাকে নিয়ে যাবেন তো? শায়ানের হাতে থাকা কাগজগুলো রেখে যত্নের সাথে করে তুলে নিল ঝুমকে। ভীষণ ভারী হয়ে গেছে মেয়েটা, তবুও শায়ানের সমস্যা হলো না ওকে তুলতে। খুব সাবধানে ঝুমকে শুয়ে দিয়ে নিজে ওর পাশে শুয়ে পড়ল। তারপর দু হাতের সাহায্যে বুকে টেনে নিয়ে বলল, এভাবে সমস্যা হচ্ছে? হুম, আমি আর মুলতানে যাচ্ছি না। ঝুম তড়াক করে মাথা তুলে অবাক হয়ে বলল, ডক্টর আপনি কি চাকরি ছেড়ে দিয়েছেন? শান হেসে ঝুমের মাথাটা নিজের বুকের বাপাশে রেখে বলল, না রে পাগলি, গতবার এখানে আসার আগে করাচিতে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলাম। ওখানে থাকা অবস্থায় আপনার একাকিত্ব দেখে আমি ছিলাম। সারাদিন আমি হাসপাতালে থাকতাম আর আপনি একা ফ্ল্যাটে। বুঝতাম আপনার ভালো লাগতো না, মুখ ফুটে কিছু বলতেও পারতেন না। তাই তখনই করাচিতে শিফট হওয়ার ব্যবস্থা করেছিলাম। ভেবেছিলাম পাকাপাকিভাবে হয়ে গেলে আপনাকে জানাবো। ঝুমের চোখ মুখ হঠাৎ করে ঝলমলিয়ে উঠল। খুশি যেন উপচে পড়তে চাইছে তার। তার মানে আমরা এখন থেকে করাচিতেই থাকবো সবার সাথে? শান আতর আতর চোখে বলল, আল্লাহ। ঝুম এত খুশি হলো যে প্রকাশ করতে পারল না। শান তার খুশি দ্বিগুণ বাড়িয়ে দিতে বলল, আপনার জন্য আরও একটি খুশি সংবাদ আছে। আরও? ঝুম প্রশ্ন করল না, ধৈর্য ধরে অপেক্ষা করলো শানের বলার জন্য। শ্রাবণী ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছে। খুব সম্ভবত আগামী মাসের মাঝেই আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে আবারও। ঝুম বাক্যহারা হয়ে গেল। এতদিনের দুঃখ কষ্ট যেন হাওয়ায় মিলিয়ে গেল এক নিমিষে। এত খুশি বুঝি তার জন্য? এই জন্যই কি বলা হয়, ধৈর্য ধরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। ঝুম মনে মনে আলহামদুলিল্লাহ বলতে ভুলল না। ঝুম শায়ানের বুকে মাথা রেখে গভীর আবেশের সাথে ডাকল, ডক্টর। শায়ান চোখ বন্ধ করেছিল। সে এতগুলো দিন ঠিকভাবে ঘুমাতে পারেনি, শান্তি বিলীনি মনে। অস্থির অস্থির লেগেছে। অথচ আজ এই মুহূর্তে চোখ জোড়া ঘুমের রাজ্যে নেমে এসেছে। এখনও রেগে আছেন আমাদের ওপর? আমাদের? ও হ্যাঁ, এখন তো তারা এখানে 5 জন। 5? আল্লাহ, ভাবলেই তার কেমন কেমন অনুভূতি হচ্ছে। ঝুম কিভাবে সামাল দিচ্ছে ওদের? মনে একরাশ দুশ্চিন্তা নিয়ে বলল, রেগে নেই, তবে খুব কষ্ট পেয়েছিলাম। যাদের আপনি কোনোদিন দেখেননি তাদের জন্য আপনার আমার থেকে বেশি ভালোবাসা। বিষয়টি খুবই বেদনাদায়ক আমার জন্য। তাই আমিও ভেবেছি ওনাদের জন্য আপনার কিছু হলে আমিও আপনাকে আর বুকে নেব না, ভালোবাসবো না, আদর করব না। শায়ানের কথার পরিপ্রেক্ষিতে ঝুম মাথা তুলে শায়ানের চোখে চোখ রেখে বলল, শুনুন, আপনি শুধু আমার ডক্টর, শুধুমাত্র আমার। আমি থাকলেও আপনি আমার, না থাকলেও আপনি আমার। আমি ব্যতীত এই বুকে অন্য কারো অবস্থান আমি সহ্য করব না ডক্টর। ঝুমের চোখে রাগ জেদ ভরপুর। শায়ান অবাক হয়ে প্রশ্ন করল, এত ভালোবাসেন? ঝুম শায়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, অনেক ভালোবাসি। শায়ান পরম শান্তিতে দু হাতের বাঁধন শক্ত করে চোখ বন্ধ করলো। আজ কতগুলো দিন পর সে ঘুমাবে, শান্তিতে ঘুমাবে। অথচ সে ঘুমাতে পারল না, দুশ্চিন্তারা তাকে ঘুমাতে দিল না। পরের মাসগুলো ঝুমের বেশ সুন্দরভাবে কাটলো। শায়ান মুলতানে সিএমএইচে থেকে মালির সিএমএইচে চলে আসায় তার দিন যায় ব্যস্ততার মাঝে। তা নিয়ে ঝুমের অভিযোগের শেষ নেই। মুড সুইংয়ের কারণে প্রায় শায়ানের উপরে চড়াও হয় সে। তখন বেচারা শায়ানের মুখটা দেখার মতো হয়। আবার যখন ঝুম নিজের ভুল বুঝতে পারে তখন ফোন দিয়ে কেটে কেটে অস্থির করে ছাড়ে শায়ানকে। শ্রাবণীদের আসার কথা থাকলেও তারা আসতে পারেনি কিছু কারণবশত।
তবে ঝুমকে কথা দিয়েছে খুব দ্রুত চলে আসবে, চমকে দেবে। এখন 6 মাস চলছে। বাড়ি পেট নিচে রুমের বাইরে যেতে ভীষণ লজ্জা পায়। ঠিক বলেছে হয়। ধরুন সাধারণত গর্ভবতী মেয়েদের থেকে ঝুমের পেটটা তুলনামূলক দ্বিগুণ বড়, যার জন্য শ্বশুর দেবতার সামনে যেতে সে লজ্জায় হাসপাস করে। আজকাল তো আবার আগের সাথেও দেখা হয় না। সে নিজেকে একদম গুটিয়ে নিয়েছে। বাড়ির পুরুষেরা যখন বাড়িতে থাকে না, তখন সে নিচে সকলের সাথে হাসি মজা করে, বাকিটা সময় তাদের ঘরেই কাটিয়ে দেয়। ইদানিং সায়নটাও অনেক রাত করে বাড়ি ফিরে। কখনো কখনো তাকে রাতে ফিরতে দেখা যায় না। মুলতান থেকে মালির সিএমএইচ এর দায়িত্ব তার বেশি, যার কারণে চাইলেও সে ঝুমকে সময় দিতে পারে না। তেমনি আজও শাহানের বড্ড দেরি হয়ে গেল ফিরতে। তখন রাত 3টা বাজে সে বাড়ি এলো, ঘুম ঘুমে কাঁদা। মেয়েটা প্রেগনেন্সির শুরুতে ঘুমাতে পারলেও এখন ঘুমাতে পারে না। 3টিতে মিলে যা যন্ত্রণা দেয় বেচারিকে। রাতে একটু ঘুমালে আবার উঠে বসে থাকে, হয় পায়ে ব্যথা নয়তো কোমরে ব্যথা, এমনই চলছে। তবে খাওয়ার সমস্যা তার হচ্ছে না। মাঝে কিছুদিন খাওয়া নিয়ে ঝামেলা করলেও এখন আবার ঠিক। যা দেওয়া হয় আগ্রহ নিয়ে খেয়ে ফেলে। এই জন্যই তো দেখতে আগের থেকে বেশ সুন্দর লাগে। ফুলে পেঁপে ওঠা শরীরটা দেখলে শাহানের চটকে খেতে মন চায়। এত আদর আদর পাই যা বলার মতো না। এই যেমন এখন পাচ্ছে, কি সুন্দর ঘুমিয়ে আছে মেয়েটা। অথচ শাহানের বুকে যে জ্বালা ধরিয়েছে সে খবর কি রেখেছে? শাহান নিজের মনকে প্রশ্রয় না দিয়ে ছুটল গোসল দিতে। সে বাহিরে থেকে এসে নিজেকে পরিষ্কার করে নেয়। এখন আরও সতর্কতার সাথে ঝুমের জন্য। হাসপাতালে যে কোনো জার্ম ঝুমের কাছে ছড়াতে পারে, তাই ভয়ে সে সর্বদান চোখ নাক খোলা রাখে। দীর্ঘ সময় গোসল করে সে রোজকার নিয়ম অনুযায়ী তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকট প্রার্থনা করতে বসে পড়ল। ঝুমের প্রেগনেন্সি শুরু থেকে এটি শাহানের রুটিন হয়ে দাঁড়িয়েছে। আজকাল সে আল্লাহর দরবারে ঝুমের সুস্থতার জন্য কেঁদে কেঁদে ভিক্ষা চায়। ছেলেটা ভীষণ হয়ে থাকলেও, ভয় থাকলেও প্রকাশ করে না। সকলের সামনে নিজেকে শক্ত রাখলেও দিন শেষে যখন রাত নামে তখন আল্লাহর কাছে সে নিজেকে মেলে ধরে। আল্লাহর কাছে ঝুম ও বাচ্চাদের সুস্থতা কামনা করে। শাহান নামাজ শেষে উঠে এসে বসলো ঝুমের পাশে মেঝেতে। ঝুম এক হাতে পেটে রেখে ঘুমিয়ে তার বড় বড় নিঃশ্বাসের শব্দ বলে দিচ্ছে গভীর ঘুমে সে। শাহান এগিয়ে এসে সেই মায়াময়ী মুখটাতে কতগুলো চুমু খেলো। তারপর নেমে এলো ঝুমের বাড়ন্ত পেটের নিকট। শাহান হালকা করে পেটে হাত দিল যেন বাচ্চারা ব্যথা না পায়। তারপর এগিয়ে এসে চুমু খেলো পরপর 3টে। জান পাখিরা, কেমন আছেন আপনারা? এতটুকু জায়গাতে থাকতে কষ্ট হচ্ছে? ছোট লাগছে না? কিভাবে থাকছেন আপনারা এখানে? আপনাদের সাথে আপনাদের আমিও কষ্ট পাচ্ছে। পরপর এলেও তো পারতেন আপনারা। কেন সবাইকে একসাথে আসতে হলো? একটু অপেক্ষা করতে পারলেন না? আপনাদের জন্য আমি ঘুমাতে পারি না। কি ভীষণ চিন্তায় ফেলেছেন বুঝতে পারছেন? আপনাদের আম্মের কষ্ট দেখলে যে আমি যে ভালো থাকি না। আহ! শায়ান তার বাচ্চাদের সাথে কথা বলছিল, এর মাঝে ঝুমের আর্তনাদ ভেসে এলো। শায়ান বিচলিত হয়ে পড়ল। কি হয়েছে? কি হয়েছে পাখি? ঝুম ঘুমে চোখ খুলতে পারছিল না। সে অন্যরকম চোখে টেনে উঠে বসলো। শায়ানকে নিচে বসে থাকতে দেখে বলল, এখানে কি করছেন ডক্টর? উঠে আসুন, ঠান্ডা লাগবে। আপনার কি হয়েছে? ব্যথা পেয়েছেন? ঝুম হাসলো। ঘুম ঘুম চোখে পেটে হাত বুলিয়ে বলল, ব্যথা দিয়েছে। শাহান অবাক চোখে তাকিয়ে, বাচ্চারা বেশ অনেকগুলো সপ্তাহ হলো অল্প অল্প নড়াচড়া করছে। ধীরে ধীরে তাদের নড়াচড়া বাড়িয়েছে এখন। 3জন যখন একসাথে জ্বালাতন করে তখন ঝুম কেটে কুল পায় না। শাহানের তখন অসহায় চোখে দেখা ছাড়া আর উপায় থাকে না। মাঝে মাঝে রেখে সে বাচ্চাদের বকেও দেয়। তখন তাকে অবাক করে দিয়ে বাচ্চাগুলো আবারও ব্যথা দেয় ঝুমকে। শেষে ঝুম আবারও শাহানকে বকে দেয়। তাও আগে ভালো ছিল, কিন্তু এখন পাজি হয়েছে সবগুলো। জোরে জোরে হাত পা ছোটাছুটি করে। একজন খুব বেশি করে আর বাকি 2জন কম। শাহানের মনে হয় দুষ্টুদার তার মেয়ে একদম ঝুমের মতো হবে। তাকে যেমন ঝুম নাস্তানাবুদ করে ছাড়ে, এই মেয়েও তাই করবে। আজকের পর্বটা অনেক সুন্দর ছিল, তাই না?